আসসালামু আলাইকুম আমাদের IELTS মক সলিউশন কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রথম মক টেস্টের প্রথম লিসনিং টেস্টটা শুরু করতে যাচ্ছি একটু পরে অডিও প্লে হবে আমরা অডিও শুনে শুনে অ্যানসার করব আমরা লিসনিং টেস্ট সম্পর্কে একদম মকটা শুরু করার আগে জাস্ট বিস্তারিত ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিতে চাই আমাদের লিসনিং টেস্ট যেটা হয়ে থাকে সেটা সাধারণত চারটা পার্টে হয়ে থাকে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এবং পার্ট 4 পার্ট 1 দেখা যায় সাধারণত খুব কমনলি একটা ফর্ম কমপ্লিশন টাইপ কোয়েশ্চেন থাকে যেখানে একটা ফর্ম থাকে বিভিন্ন জায়গা ব্ল্যাঙ্ক থাকে আমাদেরকে অডিও শুনে সেই ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে হয় পার্ট 2 এবং পার্ট 3 দেখা যায় ডুয়াল স্পিকার বা মাল্টিপল স্পিকার এরকম সিচুয়েশন হয়ে থাকে পার্ট 2 তে অনেক সময় দেখা যায় দুজন স্পিকার থাকে অনেক সময় একজন স্পিকার থাকে আবার মাঝে মধ্যে দেখা যায় একটা ম্যাপ লেবেলিং বা ডায়াগ্রাম লেবেলিং সেগমেন্টও থেকে থাকে পার্ট 2 এবং পার্ট 3 তে সাধারণত পার্ট 2 একটি ডায়াগ্রাম লেবেলিং বা ম্যাপ লেবেলিং এরকম হয়ে থাকে পার্ট 3 গিয়ে একটি ডুয়াল স্পিকার বা তিনজন স্পিকার এরকম সিচুয়েশন হয়ে থাকে পার্ট 4 গিয়ে দেখা যায় একটা সায়েন্টিফিক টক হয়ে থাকে মনে করেন আপনি যদি একটা সেমিনারে যেতেন বা একটা কোনো একটা স্পিকারের একটি সেশনে যেতেন সেখানে সে সায়েন্টিফিক কোনো একটা স্পিচ যদি দিয়ে থাকতো সেটা যেরকম সাউন্ড করতো আমাদের পার্ট 4 এর অডিওটাও খানিকটা সেরকমই হয় এটা ডিফিকাল্টিতে আস্তে আস্তে বাড়তে থাকে আমাদের সেকশন 1 যেটা থাকে সেটা সাধারণত সহজ হয় 2 আরেকটু কঠিন 3 আরেকটু কঠিন 4 সাধারণত আরেকটু কঠিন হয়ে থাকে বাট খুবই ইজি এবং খুবই অডিওটা যদি খুব মনোযোগ দিয়ে শোনা যায় তাহলে অ্যান্সারগুলো খুব সহজেই খুঁজে বের করা যায় লিসনিং টেস্টের আরেকটা বৈশিষ্ট্য যেটা অন্যান্য সেকশনের থেকে একটু ভিন্ন সেটা হচ্ছে লিসনিং টেস্টে আপনি প্রথমে তো যখন অডিও শুনছেন আপনি আপনার অ্যান্সারগুলো অ্যান্সার শিটে লিখছেন আপনাকে সেই মুহূর্তেই কিন্তু অ্যান্সারগুলো অ্যান্সার শিটে ট্রান্সফার করতে হবে না কারণ লিসনিং টেস্টের শেষে আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয় যেই 10 মিনিট সময় নিয়ে আমরা পুরো অ্যান্সারটা অ্যান্সার শিটে ট্রান্সফার করতে পারি সাধারণত একটা টিপিক্যাল অ্যান্সার শিট দেখতে এরকম হয় আমরা কিন্তু বিস্তারিত একটু পরে আরও ডিটেলসে দেখব যে অ্যান্সার শিটে কোন জায়গায় কিভাবে কি তথ্য পূরণ করতে হয় এর পরবর্তীতে আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা অ্যান্সারগুলো পেন্সিল দিয়ে দিব আমরা কিন্তু অ্যান্সারগুলো পেন দিয়ে দেই না আমরা পেন্সিল দিয়ে এইচবি পেন্সিল দিয়ে অ্যান্সার করার চেষ্টা করি আর অ্যান্সার শিটে যখন আমরা অ্যান্সার ট্রান্সফার করার চেষ্টা করি আমরা কিন্তু ব্লক লেটারে লেখার চেষ্টা করি মানে সব ক্যাপিটাল লেটারে যাতে করে আমাদের হাতের লেখা বোঝা যায় এই কোর্সটাতে আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস করছি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা সেকশন শেষ করার পরে লিসনিং টেস্টে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 ভাবে করে 4টা পার্ট রয়েছে না প্রত্যেকটা পার্ট শেষ করার পরেই আমরা সেই পার্টটা একসাথে কারেক্ট করে ফেলবো কিভাবে কারেক্ট করব অডিও স্ক্রিপ্টের মাধ্যমে আমরা যে অডিওগুলো আমরা অডিও শুনে শুনে অ্যান্সার করছি সেই অডিওগুলোর স্ক্রিপ্টগুলো আমরা এখানে রেখেছি মনে রাখতে হবে এগুলো কিন্তু মূল এক্সামে আমাদেরকে এই অডিও স্ক্রিপ্টগুলো দেয়া থাকবে না আমরা অডিও স্ক্রিপ্ট দেখে দেখে জাস্ট আজকে কারেকশনের সুবিধার্থে প্রত্যেকটা লিসনিং টেস্টে আমরা অডিও স্ক্রিপ্টগুলো রাখবো যাতে করে আমরা ঠিক পরপরই সেকশনের পরপরই আমরা এগুলোকে কারেক্ট করে ফেলতে পারি তাছাড়া আই থিঙ্ক আমরা ওভারঅল যা যা তথ্য আছে বুঝে গিয়েছি আমাদের ওভারঅল টেস্টটা কিভাবে আগাবে সেটা সম্পর্কেও আমরা ধারণা পেয়ে গেছি একদম লাস্টে টেস্ট শেষ করার পরে আমরা আনসার শিটে আনসারটা ট্রান্সফার করে ফেলবো কিভাবে ট্রান্সফার করতে হয় সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেব সো আর দেরি না করে আমরা আমাদের প্রথম লিসনিং টেস্টটা শুরু করে দেই আমাদের অডিওটা কিছুক্ষণের মধ্যেই প্লে হবে Now turn to part 1. Part 1. You will hear a woman phoning a friend to get information about a job agency. First, you have some time to look at questions 1 to 5. Now listen carefully and answer questions 1 to 5. Hello, William. This is Amber. You said to phone if I wanted to get more information about the job agency you mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now. 497 East Side. Okay, thanks. So is there anyone in particular I should speak to there?
The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky... Jameson. Jameson. Do you have her direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. She's always really busy in the morning trying to fill last-minute vacancies. She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's mainly clerical and admin jobs they deal with, isn't it? That's right. I know you're hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV and generally pays better too. Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems, it's communication that really matters, so you'd be fine there. And you'll pick up office skills really quickly on the job. It's not that complicated. Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh yes, definitely. The hourly rate is about £10, $11 if you're lucky. That's pretty good. I was only expecting to get £8 or £9 an hour. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. Now listen and answer questions 6 to 10. Do you want me to tell you anything about the registration process? Yes, please. I know you have to have an interview. The interview usually takes about an hour, and you should arrange that about a week in advance. I suppose I should dress smartly if it's for office work. I can probably borrow a suit from Mum. Good idea. It's better to look too smart than too casual. Will I need to bring copies of my exam certificates or anything like that? No, they don't need to see those, I don't think. What about my passport? Oh yes, they will ask to see that. Okay. I wouldn't get stressed about the interview though. It's just a chance for them to build a relationship with you, so they can try and match you to a job which you'll like. So there are questions about personality that they always ask candidates, fairly basic ones, and they probably won't ask anything too difficult, like what your plans are for the future. Hope not. Anyway, there are lots of benefits to using an agency. For example, the interview will be useful because they'll give you feedback on your performance so you can improve next time. And they'll have access to jobs which aren't advertised. Exactly. Most temporary jobs aren't advertised. And I expect finding a temporary job this way takes a lot less time. It's much easier than ringing up individual companies. Yes, indeed. Well, I think I've covered everything. That is the end of part 1. You now have 1 minute to check your answers to part 1. এর মধ্যে আমাদের পার্ট 1 অ্যানসার করা শেষ হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের যে অডিও স্ক্রিপ্ট রয়েছে সেই অডিও স্ক্রিপ্টটা ইউজ করে আমাদের পার্ট 1টা কারেক্ট করে নিব। অডিও স্ক্রিপ্ট আমরা মূলত যে অডিওটা এতক্ষণ শুনেছি সেই অডিওটাই লিখিত আকারে আমাদের সামনে আছে শুধুমাত্র কারেকশনের সুবিধার্থে। খেয়াল করে দেখবেন এখানে যদি আমি আপনাদেরকে বলি, আমাদেরকে প্রথমে তারা কি জিজ্ঞেস করেছিল? আমাদেরকে বলেছিল নেম অফ এজেন্ট
বেকি জেমিসন। এখানে সাধারণত এই ধরনের প্রপার নাউন যেগুলো থাকে, যেগুলোর নাম একটু আনকমন, স্পেলিং একটু আনকমন, সেগুলো তারা স্পেলিং করে শোনায়। সো আমাদেরকে উইলিয়াম কিন্তু JAMIESON জেমিসন এভাবে কিন্তু স্পেলিং করে সে বলেছিল। সো আমরা সহজেই সেটা খুঁজে পেয়েছি। বেস্ট টু কল হার ইন দ্য ড্যাশ, মানে তাকে কল করার সবচেয়ে ভালো সময় কোনটা? তখন উইলিয়াম কিন্তু বলেছিল আই উডেন্ট কল হার আনটিল দ্য আফটারনুন, মানে আমি দুপুর হওয়ার আগে তাকে আসলে ফোন করব না। ইনডিরেক্টলি বলেছে যে তাকে দুপুরের পরে বা দুপুরে কল করাটাই বেস্ট টাইম, মানে অ্যান্সার হচ্ছে আফটারনুন। তারপরে আমাদেরকে তারা টিপিক্যাল জবস নিয়ে কিছু ডিটেলস দিয়েছিল, যে ক্লেরিক্যাল অ্যাডমিন রোল, মেইনলি ইন ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, মাস্ট হ্যাভ ড্যাশ স্কিলস, মানে কোনো একটা নির্দিষ্ট টাইপের স্কিলস তাদের থাকতেই হবে। উইলিয়াম এক পর্যায়ে কিন্তু বলেছিল হোয়াটস ইম্পর্টেন্ট ফর দ্যাট কাইন্ড অফ জব isn't so much having business skills or knowing lots of different computer systems, মানে এটার জন্য আসলে খুব বেশি বিজনেস স্কিলসও লাগবে না, আবার খুব বেশি ধরনের কম্পিউটার সিস্টেমসও লাগবে না। ইটস কমিউনিকেশন দ্যাট রিয়েলি ম্যাটার্স, মানে কমিউনিকেশনটাই ভালো হতে হবে, মানে মাস্ট হ্যাভ গুড কমিউনিকেশন স্কিলস। জবস আর ইউজুয়ালি ফর এট লিস্ট ওয়ান ড্যাশ, মানে এই যে চাকরিগুলো করব বা চাকরিগুলো তারা দেবে, তারা মিনিমাম কতদিনের চাকরি আমাদেরকে দিবে? সে বলল you're more likely, উইলিয়াম বলেছিল you're more likely to be offered something for a week at first, মানে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে যে তোমাকে একদম প্রথমে এক সপ্তাহের জন্য কিছু একটা তারা দিবে। হেন্স আমরা দিয়েছি jobs are usually for 1 week at first। তারপরে তারা আমাদেরকে জিজ্ঞেস করেছে পে ইজ ইউজুয়ালি ড্যাশ পার আওয়ার, ড্যাশ পাউন্ডস পার আওয়ার। পাউন্ড সিম্বলটা এখানে দেয়া আছে, তার মানে আমাদের আলাদা করে আবার পাউন্ডস লিখতে হবে না। আরেকটা মূল জিনিস মিস করবেন না, আমাদেরকে কিন্তু লিসনিং টেস্টের শুরুতে ইনস্ট্রাকশন দেয়া আছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার, মানে ওয়ান ওয়ার্ড অ্যান্ড আ নাম্বার মানে একটা শব্দ এবং একটা সংখ্যা, ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার মানে আইদার শুধুমাত্র একটা সংখ্যা অথবা শুধুমাত্র একটা ওয়ার্ড। সো এটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। 10 পাউন্ডস লেখার আবার দরকার নাই, কারণ পাউন্ড সাইনটা এখানে দেয়া আছে। এটা তারা বলেছিলই যে ও ইয়েস ডেফিনেটলি দ্য আওয়ারলি রেট ইজ অ্যাবাউট 10 পাউন্ডস 11 ইফ ইউ আর লাকি। দুটো সংখ্যা এখানে একসাথে বলেছে, তার মানে আপনাদেরকে কনফিউজ করার চেষ্টা করছে। 11 ইফ ইউ আর লাকি মানে হচ্ছে যে আপনি যদি একটু ভাগ্যবান হন আপনি 11 পাউন্ডস পার আওয়ারও পেতে পারেন, বাট আওয়ারলি রেট ইজ অ্যাবাউট 10 পাউন্ডস, মানে ইউজুয়াল রেট 10 পাউন্ডস পার আওয়ার। তারপরে তারা রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে অনেকগুলো কথা বলল। অ্যাম্বার বলেছিল আই সাপোজ আই শুড ড্রেস স্মার্টলি ইফ ইটস ফর অফিস ওয়ার্ক, মানে আমার মনে হয় আমার অনেক স্মার্টলি ড্রেস করা উচিত। আই ক্যান প্রবাবলি বরো আ স্যুট ফ্রম মাম, সে বলল হয়তোবা আমি আমার মা থেকে একটা স্যুট বড় করতে পারি। তখন উইলিয়াম বলল গুড আইডিয়া, ইটস বেটার টু লুক টু স্মার্ট দেন টু ক্যাজুয়াল, মানে স্মার্ট লাগাটাই আসলে ভালো ক্যাজুয়াল লাগার চেয়ে। তখন আমরা দেখলাম যে স্যুট নিয়ে ওরা কিন্তু ডিরেক্টলি বলে নাই ওয়্যার আ স্যুট, ওরা জাস্ট বলেছে স্মার্ট লাগলেই বেটার। তার আগে শুধুমাত্র স্যুট নিয়েই কথা হয়েছে, সো আমরা বুঝতে পারছি যে এটার অ্যান্সার স্যুটই হবে। মাস্ট ব্রিং ইয়োর ড্যাশ টু দ্য ইন্টারভিউ, এখানে প্রথমে তারা অ্যাম্বার জিজ্ঞেস করেছিল যে আমার কি আমার এক্সাম সার্টিফিকেটস আনতে হবে? তখন উইলিয়াম বলল যে না, তারা এটা আসলে দেখতে চায় না, নো দে ডোন্ট নিড টু সি দোজ, আই ডোন্ট থিঙ্ক। তারপরে অ্যাম্বার নিজে থেকে জিজ্ঞেস করলো হোয়াট অ্যাবাউট মাই পাসপোর্ট, পাসপোর্ট লাগবে কি? তখন উইলিয়াম বলল ও ইয়েস দে উইল আস্ক টু সি দ্যাট, মানে হ্যাঁ সেটা অবশ্য সে চাবে বা তারা চাবে দেখতে। তো মাস্ট ব্রিং ইয়োর পাসপোর্ট টু দ্য ইন্টারভিউ। দে উইল আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট ইচ অ্যাপ্লিকেন্টস ড্যাশ, মানে তারা কোনো সব অ্যাপ্লিকেন্টসের সম্পর্কে কিছু প্রশ্ন কিছু ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবে, মানে there are questions about personality that they always ask candidates, fairly basic ones, যে হ্যাঁ পার্সোনালিটি সম্পর্কে কোয়েশ্চেন্স তারা জিজ্ঞেস করে থাকে। and they probably won't ask anything too difficult like what your plans are for the future, মানে তোমার ভবিষ্যৎ সম্পর্কে বেশি কমপ্লেক্স কোয়েশ্চেন তারা হয়তো বা জিজ্ঞেস করবে না। আমরা সেখান থেকে বুঝে গেলাম যে এখানে শব্দটা যেটা বসবে সেটা হচ্ছে পার্সোনালিটি। লাস্ট সেকশনে তারা বলেছিল অ্যাডভান্টেজেস অফ ইউজিং অ্যান এজেন্সি, এজেন্সি ব্যবহার করার কি কি অ্যাডভান্টেজ আছে। দ্য ড্যাশ ইউ রিসিভ অ্যাট দ্য ইন্টারভিউ উইল বেনিফিট ইউ, মানে ইন্টারভিউয়ের শেষে আমাদেরকে কিছু একটা দিবে যেটা আমাদেরকে অনেক বেনিফিট করবে। কি ছিল সেটা? দ্য ইন্টারভিউ উইল বি ইউজফুল, উইলিয়াম বলছে, বিকজ দে উইল গিভ ইউ ফিডব্যাক অন ইয়োর পারফরমেন্স সো ইউ ক্যান ইমপ্রুভ নেক্সট টাইম, মানে তারা তোমাকে তোমার পারফরমেন্স নিয়ে
ফিডব্যাক দিবে যাতে তুমি ভবিষ্যতে আবারও ইন্টারভিউ দিলে ভালো করতে পারো। তার মানে দ্য ফিডব্যাক ইউ রিসিভ অ্যাট দ্য ইন্টারভিউ উইল বেনিফিট ইউ। তারপরে লাস্ট ব্ল্যাঙ্কে কি ছিল? লেস ড্যাশ ইজ ইনভলভড ইন অ্যাপ্লাইং ফর জবস, মানে জবে অ্যাপ্লাই করার সময় কোনো একটা জিনিস একটু কম লাগে। সেটা কি? অ্যাম্বার বলেছিল আই এক্সপেক্ট ফাইন্ডিং আ টেম্পোরারি জব দিস ওয়ে takes a lot less time. It's much easier than ringing up individual companies. যে আমার যা ধারণা এরকম টেম্পোরারি জব খুঁজতে অনেক কম সময় লাগে, এর কম্প্যারিজনে বড় বড় কোম্পানিতে অ্যাপ্লাই করতে মনে হয় আরো অনেক বেশি সময় লাগে। উইলিয়াম বলল ইয়েস ইনডিড, যে হ্যাঁ আসলেই। তার মানে এখানে আমরা বসিয়ে দিয়েছি টাইম, যে লেস টাইম ইজ ইনভলভড ইন অ্যাপ্লাইং ফর জবস। এরই মধ্যে আমাদের পার্ট 1 এক্সামটাও শেষ হয়েছে, আমরা পার্ট 1 এর এক্সপ্লেনেশনটাও দেখে নিয়েছি। এখন আমরা পার্ট 2 শুরু করব। আমরা এখন আমাদের লিসেনিং টেস্টের পার্ট 2 শুরু করতে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই অডিওটা প্লে হবে, আমরা অডিও শুনে শুনে অ্যান্সারগুলো করে ফেলব। Part 2. You will hear a woman giving a presentation about a holiday on an island in Britain that her company organizes. First, you have some time to look at questions 11 to 14. Now listen carefully and answer questions 11 to 14. Good morning. My name's Erica Matthews, and I'm the owner of Matthews Island Holidays, a company set up by my parents. Thank you for coming to this presentation, in which I hope to interest you in what we have to offer. We're a small family-run company, and we believe in the importance of the personal touch. So we don't aim to compete with other companies on the number of customers. What we do is build on our many years' experience, more than almost any other rail holiday company, to ensure we provide perfect holidays in a small number of destinations, which we've got to know extremely well. I'll start with our 6-day Isle of Man holiday. This is a fascinating island in the Irish Sea, with Wales to the south, England to the east, Scotland to the north, and Northern Ireland to the west. Our holiday starts in Heysham, where your tour manager will meet you. Then you'll travel by ferry to the Isle of Man. Some people prefer to fly from Luton instead, and another popular option is to go by train to Liverpool and take a ferry from there. You have 5 nights in the hotel, and the price covers 5 breakfasts and dinners and lunch on the 3 days when there are organised trips. Day 4 is free, and most people have lunch in a cafe or restaurant in Douglas. The price of the holiday includes the ferry to the Isle of Man, all travel on the island, the hotel, and the meals I've mentioned. Incidentally, we try to make booking our holidays as simple and fair as possible, so unlike with many companies, the price is the same whether you book 6 months in advance or at the last minute, and there's no supplement for single rooms in hotels. If you make a booking then need to change the start date, for example because of illness, you're welcome to change to an alternative date or a different tour for a small administrative fee. Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20. Now listen and answer questions 15 to 20.
Okay, so what does the holiday consist of? Well, on day 1, you'll arrive in time for a short introduction by your tour manager, followed by dinner in the hotel. The dining room looks out at the river, close to where it flows into the harbour, and there's usually plenty of activity going on. On day 2, you'll take the coach to the small town of Peel, on the way calling in at the Tynwald exhibition. The Isle of Man isn't part of the United Kingdom, and it has its own parliament called Tynwald. It's claimed that this is the world's oldest parliament that's still functioning, and that it dates back to 979. However, the earliest surviving reference to it is from 1422, so perhaps it isn't quite as old as it claims. Day 3, we have a trip to the mountain Snaefell. This begins with a leisurely ride along the promenade in Douglas in a horse-drawn tram. Then you board an electric train which takes you to the fishing village of Laxey. From there, it's an 8-kilometre ride in the Snaefell Mountain Railway to the top. Lunch will be in the cafe, giving you spectacular views of the island. Day 4 is free for you to explore, using the pass which we'll give you. So you won't have to pay for travel on local transport or for entrance to the island's heritage sites. Or you might just want to take it easy in Douglas and perhaps do a little light shopping. The last full day, day 5, is for some people the highlight of the holiday, with a ride on the steam railway from Douglas to Port Erin. After some time to explore, a coach will take you to the headland that overlooks the Calf of Man, a small island just off the coast. From there, you continue to Castletown, which used to be the capital of the Isle of Man and its medieval castle. And on day 6, it's back to the ferry, or the airport if you flew to the island, and time to go home. Now, I'd like to tell you a bit more. That is the end of part 2. You now have 30 seconds to check your answers to part 2. এর মধ্যে আমাদের এই সেকশনটাও কিন্তু শেষ হয়ে গেছে, আমাদের দ্বিতীয় সেকশন শেষ। আমরা এখন যেটা করব, আমাদের অডিও স্ক্রিপ্টগুলোর সাথে মিলিয়ে আমাদের অ্যান্সারগুলো একবার কারেক্ট করে সেটার এক্সপ্লেনেশনটা দেখে নিব, তারপরে আমরা আমাদের সেকশন 3-তে মুভ অন করব। অলরাইট, আমরা এখানে দেখতে পারলাম যে ম্যাথিউজ আইল্যান্ড হলিডেজ নিয়ে মূলত অডিওটা শুরু হয়। তারপর আমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে 11 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য স্পিকার দ্য কোম্পানি, মানে স্পিকার অনুযায়ী কোম্পানিতে কিছু একটা ছিল বা কিছু একটা তারা করছিল। অপশন আমরা দেখেছি হ্যাজ বিন ইন দ্য বিজনেস ফর লঙ্গার দেন মোস্ট অফ ইটস কম্পিটিটর্স, মানে সে তার কম্পিটিটরদের থেকে অনেক দিন বেশি বিজনেসে ছিল, অ্যারেঞ্জেস হলিডেজ টু মোর ডেস্টিনেশনস দেন ইট কম্পিটিটর্স, নাকি হ্যাজ মোর কাস্টমার্স দেন ইটস কম্পিটিটর্স। তো এখানে খেয়াল করে দেখবেন এক জায়গায় বলেছে what we do is build on our many years experience more than almost any other rail holiday company। এখানে তার আগে খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল করে দেখবেন, বলেছিল so we don't aim to compete with other companies on the number of customers, মানে কাস্টমারের সংখ্যা নিয়ে আমরা আমাদের কম্পিটিটরদের সাথে কম্পিট করি না। এটাই তো আমাদেরকে হ্যাজ মোর কাস্টমার্স দেন ইটস কম্পিটিটর্স এটাকে রুল আউট করতে সাহায্য করে। তার মানে সি অপশন অ্যান্সার না। তারপর পরে অ্যান্সার বলে যে what we do is build on our many years experience more than almost any other rail holiday company। আমাদের অন্যান্য সব রেল হলিডে কোম্পানির থেকে বেশি এক্সপিরিয়েন্স আছে এবং আমরা এটার উপরেই বিল্ড করতে চাই। Where can customers meet the tour manager before traveling to the Isle of Man? এখানে বলেছিল our holiday starts in Heysham where your tour manager will meet you। খুব সহজ, হেশামে হলিডে শুরু হয়, এখানেই আপনার ট্যুর ম্যানেজার আপনার সাথে দেখা করবে। How many lunches are included in the price of the holiday? খেয়াল করে দেখবেন এইখানে বলেছে you have 5 nights in the hotel, মানে 5 রাত আমরা হোটেলে থাকবো, and the price covers 5 breakfasts and dinners, মানে এই যে টাকাটা আমরা পে করব সেটা দিয়ে আমরা 5টা ব্রেকফাস্ট এবং 5টা ডিনার পাবো, and lunch on the 3 days when there are organized trips, মানে যেই 3 দিন আমাদের
অর্গানাইজ ট্রিপস রয়েছে সেই 3 দিন আমরা লাঞ্চ পাবো। হেন্স আমাদের অ্যান্সার হচ্ছে 3। অলরাইট, তারপরে আমরা একটু দেখি যে আমাদের নাম্বার 14 এর অ্যান্সার কি ছিল। কাস্টমার্স হ্যাভ টু পে এক্সট্রা ফর ড্যাশ, মানে কাস্টমারদের কোনো একটা জিনিসের জন্য এক্সট্রা পে করতে হয়। কিসের জন্য পে করতে হয়? ইফ ইউ মেক আ বুকিং দেন নিড টু চেঞ্জ দ্য স্টার্ট ডেট, মানে তোমরা যদি একটা বুকিং করে ফেলো এরপরে তোমাদের স্টার্ট ডেটটা পাল্টাতে হয়। ফর এক্সাম্পল, বিকজ অফ ইলনেস, কথার কথা অসুস্থতার জন্য, ইউ আর ওয়েলকাম টু চেঞ্জ টু অ্যান অল্টারনেটিভ ডেট অর আ ডিফারেন্ট ট্যুর ফর আ স্মল অ্যাডমিনিস্ট্রেটিভ ফি, মানে একটা ছোট্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ফি এর বিনিময়ে আমরা আপনাদেরকে ডেট চেঞ্জ করতে দিব। তার মানে আরেকটা ডেটে ট্রান্সফার করার জন্য টাকা দিতে হবে। তারপরে কোয়েশ্চেন 15 to 20-তে আমরা কি দেখছি, একটা টেবল আছে, বলেছে রাইট ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার। আমরা এই ইনস্ট্রাকশনটা জানি, একটা সংখ্যা এবং একটা শব্দ, অথবা একটা সংখ্যা অর একটা শব্দ। টাইম টেবল দিয়েছে, আমাদেরকে বলেছে হোটেল ডাইনিং রুম হ্যাজ ভিউ অফ দ্য ড্যাশ, মানে ডাইনিং রুমে কিছু একটার ভিউ পাওয়া যায়। কিসের ভিউ পাওয়া যায়? দ্য ডাইনিং রুম লুকস আউট অ্যাট দ্য রিভার ক্লোজ টু ওয়্যার ইট ফ্লোজ ইনটু দ্য হারবার, মানে ডাইনিং রুমটাতে রিভারের ভিউ পাওয়া যায়। হেন্স আমাদের আনসার হচ্ছে রিভার। তারপরে টিন ওয়ার্ল্ড এক্সিবিশন অ্যান্ড পিল নিয়ে তারা একটা কথা বলছে। তারা বলেছে টিন ওয়ার্ল্ড মে হ্যাভ বিন ফাউন্ডেড ইন ড্যাশ নট 1979, মানে 1979 না, আসলে 1422-তে টিন ওয়ার্ল্ড ফাউন্ড করা হয়েছে। এখানে খেয়াল করে দেখবেন, however the earliest surviving reference to it is from 1422. দুটো ডেটের কথা বলা হয়েছে। It's claimed that this is the world's oldest parliament that's still functioning and that it dates back to 979. যেটা ক্লেম করা হয় যে এটা 979-এ তৈরি করা পার্লামেন্ট। However, কিন্তু the earliest surviving reference to it is from 1422, যে কিন্তু এর সবচেয়ে earliest যে রেফারেন্সটা খুঁজে পাওয়া গিয়েছে সেটা 1422-তে, মানে হতে পারে যেটা 1422-তে ফাউন্ড হয়েছিল। তারপরে তারা ট্রিপ টু স্নেফেল নিয়ে কথা বলেছে there is a train to the dash of স্নেফেল। এইখানে তারা আমাদেরকে বলেছে, খেয়াল করে দেখবেন, from there it's an 8-kilometer ride in the স্নেফেল mountain railway to the top, মানে মাউন্টেনের একদম চূড়ায় আপনাকে নিয়ে যাবে। সো এটার অ্যান্সার হবে টপ। তারপরে ডে 4 একটা ফ্রি ডে আছে। Company provides a dash for local transport and heritage sites. Day 4 is free for you to explore using the pass which will give you, so you won't have to pay for travel on local transport. Hence আমরা বুঝতে পারলাম যে এই ফ্রি ডেতে আমাদেরকে একটা পাস দেওয়া হয়, যে পাসের মাধ্যমে আমরা লোকাল ট্রান্সপোর্ট একদম ফ্রিতে অ্যাক্সেস করতে পারি। তারপরে ডে 5, take the dash railway from Douglas to Port Erin. এখানে বলেছে the last full day, day 5, is for some people the highlight of the holiday with a ride on the steam railway from Douglas to Port Erin. তার মানে steam railway is the answer. তারপরে বলেছে free time, then coach to Castletown, মানে প্রথমে তো আমরা একদম ফ্রি থাকবো, অবসর সময় কাটাবো, তারপরে আমরা একটা কোচ নিয়ে ক্যাসেলটাউনে যাব। ফর্মার ড্যাশ হ্যাজ ওল্ড ক্যাসেল, মানে খেয়াল করে দেখবেন, ফ্রম দেয়ার ইউ কন্টিনিউ টু ক্যাসেলটাউন। ক্যাসেলটাউনের কথা অডিওতে বলেছে উইচ ইউজ টু বি দ্য ক্যাপিটাল। ইউজ টু বি দ্য ক্যাপিটাল মানে এককালে সে রাজধানী ছিল, এখন আর নাই। ফর্মার শব্দটার অর্থ কিন্তু সেম, যে আগে ছিল এখন নাই। ফর্মার ক্যাপিটাল মানে সেটা আগের দিনের ক্যাপিটাল ছিল। So which used to be a capital of Isle of Man and a medieval castle, মানে এই যে ফর্মার ক্যাপিটালটা আছে সেটা একটা, সেখানে একটা পুরনো দিনের ক্যাসেলও আছে। এরই মধ্যে আমাদের এই সেকশনটা কারেক্ট করাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা সবগুলো আনসার কারেক্ট করে ফেলেছি। এখন আমরা সেকশন 3-তে মুভ অন করব। আমরা এখন আমাদের লিসনিং টেস্টের পার্ট 3 শুরু করতে যাচ্ছি। একটু পরে অডিওটা প্লে হবে, আমরা অডিও শুনতে শুনতে অ্যাজ অলওয়েজ অ্যান্সারগুলো লিখে ফেলব। Part 3. You will hear 2 psychology students discussing the effects of the order in which the children in a family are born. First, you have some time to look at questions 21 to 26.
Now listen carefully and answer questions 21 to 26. Ed, how are you getting on with the reading for our presentation next week? Well, okay, Ruth, but there's so much of it. I know. I hadn't realised birth order was such a popular area of research. But the stuff on birth order and personality is mostly unreliable. From what I've been reading, a lot of the claims about how your position in the family determines certain personality traits are just stereotypes, with no robust evidence to support them. Okay, but that's an interesting point. We could start by outlining what previous research has shown. There are studies going back over 100 years. Yeah, so we could just run through some of the typical traits. Like the consensus seems to be that oldest children are generally less well-adjusted because they never get over the arrival of a younger sibling. Right, but on a positive note, some studies claim that they were thought to be good at nurturing. Certainly in the past, when people had large families, they would have been expected to look after the younger ones. There isn't such a clear picture for middle children, but one trait that a lot of the studies mention is that they are easier to get on with than older or younger siblings. Generally eager to please and helpful, although that's certainly not accurate as far as my family goes. My middle brother was a nightmare, always causing fights and envious of whatever I had. As I said, none of this seems to relate to my own experience. I'm the youngest in my family, and I don't recognise myself in any of the studies I've read about. I'm supposed to have been a sociable and confident child who made friends easily, but I was actually terribly shy. Really? That's funny. There have been hundreds of studies on twins, but mostly about nurture versus nature. There was one on personality which said that a twin is likely to be quite shy in social situations because they always have their twin around to depend on for support. My cousins were like that when they were small. They were only interested in each other and found it hard to engage with other kids. They're fine now, though. Only children have had a really bad press. A lot of studies have branded them as loners who think the world revolves around them because they've never had to fight for their parents' attention. That does seem a bit harsh. One category I hadn't considered before was children with much older siblings. A couple of studies mentioned that these children grow up more quickly and are expected to do basic things for themselves, like getting dressed. I can see how that might be true, although I expect they're sometimes the exact opposite, playing the baby role and clamouring for special treatment. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 27 to 30. Now listen and answer questions 27 to 30. What was the problem with most of these studies, do you think? I think it was because, in a lot of cases, data was collected from only one sibling per family, who rated him or herself and his or her siblings at the same time. Some of the old research into the relationship between birth order and academic achievement has been proved to be accurate, though. Performances in intelligence tests declined slightly from the eldest child to his or her younger siblings. This has been proved in lots of recent studies. Yes, although what many of them didn't take into consideration was family size. The more siblings there are, the likelier the family is to have a low socio-economic status, which can also account for differences between siblings in academic performance. The oldest boy might be given more opportunities than his younger sisters, for example. Exactly. But the main reason for the marginally higher academic performance of oldest children is quite surprising, I think. It's not only that they benefit intellectually from extra attention at a young age, which is what I would have expected. It's that they benefit from being teachers for their younger siblings by verbalising processes. Right.
and this gives them status and confidence, which again contributes in a small way to better performance. So, would you say sibling rivalry has been a useful thing for you? I think so. My younger brother was incredibly annoying, and we fought a lot. But I think this has made me a stronger person. I know how to defend myself. We had some terrible arguments, and I would have died rather than apologise to him. But we had to put up with each other, and most of the time we coexisted amicably enough. Yes, my situation was pretty similar. But I don't think having two older brothers made me any less selfish. I was never prepared to let my brothers use any of my stuff. That's perfectly normal, whereas some... That is the end of part 3. You now have 30 seconds to check your answers to part 3. এর মধ্যে আমাদের পার্ট 3টা কিন্তু শেষ হয়ে গেছে। আমরা একটু দ্রুত আমাদের অডিও স্ক্রিপ্টের সাথে আনসারগুলো মিলিয়ে দেখে নেই যে কোন জায়গায় অডিওতে আমরা কোন আনসারগুলো খুঁজে পেয়েছি। যেমন এইখানে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল 6 অ্যানসার্স চুজ করতে হবে ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট দ্য কারেক্ট লেটার। মানে আমাদেরকে এখানে বাচ্চার যে পজিশন আছে ফ্যামিলিতে, যেমন দ্য এল্ডেস্ট চাইল্ড সবচেয়ে বড়, মিডল চাইল্ড, ইয়াংগেস্ট চাইল্ড, একজন টুইন, একজন একমাত্র চাইল্ড এবং আ চাইল্ড উইথ মাচ ওল্ডার সিবলিংস, তাদের সাথে এই পার্সোনালিটি ট্রেটগুলো মিলিয়ে দেখতে হবে যে কোন পজিশনের বাচ্চাগুলোর পার্সোনালিটি ট্রেট কীরকম। খেয়াল করে দেখবেন এইখানে এল্ডেস্ট চাইল্ড নিয়ে যখন কথা হচ্ছিল আমাদেরকে বলা হয়েছিল যে they were thought to be good at nurturing, মানে they were thought to be good at nurturing. Certainly in the past when people had large families they would have been expected to look after the younger ones. মানে আগের দিনে যখন অনেক বড় বড় ফ্যামিলিজ ছিল তখন এক্সপেক্ট করা হতো যে বড় যে আছে সে হচ্ছে বাকিদের খেয়াল রাখবে। তারপরে মিডল চাইল্ড সম্পর্কে বলল কি বলেছে, জেনারেলি ইগার টু প্লিজ অ্যান্ড হেল্পফুল, মানে জেনারেলি ইগার টু প্লিজ অ্যান্ড হেল্পফুল, তারা চেষ্টা করত সবসময় অন্যদেরকে হেল্প করতে এবং তাদের সাথে কোঅপারেট করতে। এখানে আরেকটা জিনিস দেখবেন, আরেকটা ইন্টারেস্টিং লাইন বলেছিল ঠিক এটা বলার আগে যে মিডল চাইল্ডদের নিয়ে একটা খুব বড় ট্রেট আছে, দে আর ইজিয়ার টু গেট অন উইথ দেন ওল্ডার অর ইয়াঙ্গার সিবলিংস, তারা কোঅপারেটিভ হয়, সবার সাথে কোঅপারেট করতে চায়। ইয়াংগেস্ট চাইল্ড নিয়ে তারপরে আমাদেরকে অডিওতে তারা কি বলেছে একটু দেখি, ভেরি সোশ্যাবল অ্যান্ড কনফিডেন্ট চাইল্ড হু মেড ফ্রেন্ডস ইজিলি, মানে আমাদেরকে বললো যে তারা খুব আউটগোয়িং হয়। আউটগোয়িং হওয়া, এক্সট্রোভার্ট হওয়া, সোশ্যাল হওয়া কিন্তু একই অর্থ। সো আমরা এখানে দেখতে পারলাম যে বলা হলো যে ইয়াংগেস্ট চাইল্ডরা খুব আউটগোয়িং হয়। তারপরে আমাদেরকে কথা হচ্ছে একটা টুইন নিয়ে বলা হলো there was one personality which said that a twin is likely to be quite shy in social situations because they always have their twin around to depend on for support. মানে টুইনসরা সাধারণত টুইনসদের মধ্যে একজন দেখা যায় যে খুব শাই হয়, কারণ তাদের তো সবসময় এটা ধারণা থাকে যে তাদের অন্য টুইন তো আছেই তাদেরকে হেল্প করার জন্য। তাই আমরা এখানে টুইনকে ম্যাচ করলাম ইন্ট্রোভার্টের সাথে, মানে চুপচাপ থাকে, শাই থাকে। অ্যান অনলি চাইল্ড মানে একমাত্র বাচ্চা যে একটা পরিবারের, তার কি হতে পারে। অ্যান অনলি চাইল্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এইখানে কি বলেছে, এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 25 দেখেছি। Only child have had a really bad press. A lot of studies have branded them as loners who think the world revolves around them. মানে অনেকগুলো স্টাডিতে তাদেরকে লোনার বলা হয়েছে, যারা একা একা থাকতে পছন্দ করে, who think the world revolves around them, যে তারা মনে করে তারাই শুধুমাত্র এই বিশ্বে খুব বেশি ইম্পর্টেন্ট, মানে তারা সেলফিশ, মানে an only child হচ্ছে সেলফিশ। তারপরে বললো a child with much older siblings, মানে একটা এমন বাচ্চা যার ভাই বোন তার থেকে বয়সে অনেক বড়। এখানে বলেছে যে এই টাইপের বাচ্চারা গ্রো আপ মোর কুইকলি অ্যান্ড আর এক্সপেক্টেড টু ডু বেসিক থিংস ফর দেমসেলভস লাইক গেটিং ড্রেসড, যে এই বাচ্চাগুলো তাদের থেকে সবাই এক্সপেক্ট করে তারা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তারা নিজেদের কাজ নিজে থেকে করবে, মানে তারা ইন্ডিপেন্ডেন্ট হবে। হেন্স এটার অ্যান্সার হচ্ছে সি। এরপরে 27 to 30-তে খেয়াল করে দেখবেন 27 আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল what do the speakers say about the evidence relating to birth order and academic success, মানে স্পিকাররা কি বলেছে বার্থ অর্ডার এবং একাডেমিক সাকসেসের মধ্যে সম্পর্কটা কোথায়। আমরা এটার অ্যান্সারটা
কোথায় পেয়েছিলাম খেয়াল করে দেখবেন যখন বার্থ অর্ডার এবং একাডেমিক সাকসেস নিয়ে কথা হচ্ছিল বলেছে পারফরম্যান্সেস ইন ইন্টেলিজেন্স টেস্টস decline slightly from eldest child to his or her younger siblings. This has been proved in lots of studies. তারপরে Ed বলল yes, although what many of them didn't take into consideration was family size. যে the more siblings there are, the likelier the family is to have a low socioeconomic status, which can also account for differences between siblings in academic performance. মানে তারা বলেছে যে অনেকগুলো স্টাডি তো হয়েছে কিন্তু সাম অফ দেম কিছু কিছু তাদের মধ্যে এই ব্যাপারটা নেগলেক্ট করেছে যে ফ্যামিলি সাইজ এখানে অনেক বড় একটা ফ্যাক্টর প্লে করেছে What does Ruth think is surprising about the difference in oldest children's academic performance? যে রুথ কি মনে করে সবচেয়ে বড় বাচ্চাদের একাডেমিক যেই সাকসেস বা একাডেমিক যে পারফরমেন্সের ব্যাপারটা আছে এই ডিফারেন্সটার সবচেয়ে বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কি বা সবচেয়ে সারপ্রাইজিং ফ্যাক্টরটা কোনটা এখানে খেয়াল করে দেখবেন রুথ এক পর্যায়ে বলেছে ইটস দ্যাট দে বেনিফিট ফ্রম বিং টিচার্স ফর দেয়ার ইয়াঙ্গার সিবলিংস বাই ভার্বালাইজিং প্রসেসেস যেখানে এই যে মার্জিনালি হায়ার একাডেমিক পারফরমেন্স পাওয়া যায় ওল্ডার সিবলিংদের মধ্যে এটার কারণ হচ্ছে যে অনেক ছোট বয়স থেকেই ওল্ডার যে সিবলিংরা আছে তাদেরকে তাদের ছোট ছোট সিবলিংদের টিচার হিসেবে অ্যাক্ট করতে হয় যে কারণে তাদের একাডেমিক পারফরমেন্স আরও বেটার হয়ে যায় 29 এবং 30 তে কি বলেছে which two experiences of sibling rivalry do the speakers agree has been valuable for them যে sibling rivalry থাকার কারণে বা এই যে সিবলিংদের মধ্যে একটা রাইভালরি কাজ করে একটা কম্পিটিটিভনেস কাজ করে এটা থাকার ফলে স্পিকারদের কোন জায়গায় লাভ হয়েছে বা ভ্যালুয়েবল হয়েছে স্পিকারদের জন্য তারা কি বলেছে রুথ বলেছে যে আই নো হাউ টু ডিফেন্ড মাইসেলফ মানে এই সিবলিং রাইভালরি থাকার কারণে আমি খুব অল্প বয়সে শিখে গিয়েছি কিভাবে নিজেকে ডিফেন্ড করতে হয় আর কিভাবে হাউ টু স্ট্যান্ড আপ ফর ইয়োরসেলফ এটা কিন্তু একই কথা যে আমি কিভাবে নিজের জন্য স্ট্রংলি নিজের সাইড নিয়ে দাঁড়াতে পারবো সো লার্নিং টু স্ট্যান্ড আপ ফর ওয়ানসেলফ তারপরে সে বলল উই হ্যাড টু পুট আপ উইথ ইচ আদার আ লট অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম উই কোএক্সিস্টেড অ্যামিকেবলি এনাফ এর অর্থ হলো যে আমাদের সিবলিং রাইভালরি থাকার কারণে আমাদের দেখা গিয়েছিল যে আমাদের একজন আরেকজনকে অনেক সহ্য করা লাগতো বাট আমরা তাও একজন আরেকজনের সাথে অনেক আরামসে কোএক্সিস্ট করেছি লার্নিং টু বি টলারেন্ট এই যে বলবো না একজন আরেকজনকে সহ্য করা লাগতো বা এই যে পুট আপ উইথ ইচ আদার এর সিনোনিমটাই হচ্ছে লার্নিং টু বি টলারেন্ট মানে অন্যদের ব্যাপারে সহ্য করতে পারা বা ডিফারেন্সেস টলারেট করতে পারা এটাও আমি সিবলিং রাইভালরির কারণে শিখেছি এরই মধ্যে আমাদের কিন্তু কোয়েশ্চেন 30 পর্যন্ত কারেক্ট করা শেষ এবং আমাদের এই সেকশন 3টাও শেষ হয়ে গেছে আমরা এখন সেকশন 4 শুরু করতে যাচ্ছি আমরা এখন আমাদের লাস্ট পার্ট 4 শুরু করতে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই অডিওটা প্লে হবে আমরা অডিও শুনে শুনে অ্যানসারগুলো লিখে ফেলবো Part 4. You will hear a student giving a presentation about a type of tree known as the eucalyptus, which is common in Australia. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. Today, I'm going to talk about the eucalyptus tree. This is a very common tree here in Australia, where it's also sometimes called the gum tree. First, I'm going to talk about why it's important. Then I'm going to describe some problems it faces at present. Right.
Well, the eucalyptus tree is an important tree for lots of reasons. For example, it gives shelter to creatures like birds and bats, and these and other species also depend on it for food, particularly the nectar from its flowers. So it supports biodiversity. It's useful to us humans too, because we can kill germs with a disinfectant made from oil extracted from eucalyptus leaves. The eucalyptus grows all over Australia, and the trees can live for up to 400 years. So it's alarming that all across the country, numbers of eucalyptus are falling because the trees are dying off prematurely. So what are the reasons for this? One possible reason is disease. As far back as the 1970s, the trees started getting a disease called Mundula yellows. The tree's leaves would gradually turn yellow, then the tree would die. It wasn't until 2004 that they found the cause of the problem was lime, or calcium hydroxide, to give it its proper chemical name, which was being used in the construction of roads. The lime was being washed away into the ground and affecting the roots of the eucalyptus trees nearby. What it was doing was preventing the trees from sucking up the iron they needed for healthy growth. When this was injected back into the affected trees, they immediately recovered. But this problem only affected a relatively small number of trees. By 2000, huge numbers of eucalyptus were dying along Australia's east coast of a disease known as bell miner-associated dieback. The bell miner is a bird, and the disease seems to be common where there are high populations of bell miners. Again, it's the leaves of the trees that are affected. What happens is that insects settle on the leaves and eat their way round them, destroying them as they go, and at the same time they secrete a solution which has sugar in it. The bell miner birds really like this solution, and in order to get as much as possible, they keep away other creatures that might try to get it. So these birds and insects flourish at the expense of other species, and eventually so much damage is done to the leaves that the tree dies. But experts say that trees can start looking sick before any sign of bell miner-associated dieback. So it looks as if the problem might have another explanation. One possibility is that it's to do with the huge bushfires that we have in Australia. A theory proposed over 40 years ago by ecologist William Jackson is that the frequency of bushfires in a particular region affects the type of vegetation that grows there. If there are very frequent bushfires in a region, this encourages grass to grow afterwards, while if the bushfires are rather less frequent, this results in the growth of eucalyptus forests. So why is this? Why do fairly frequent bushfires actually support the growth of eucalyptus? Well, one reason is that the fire stops the growth of other species which would consume water needed by eucalyptus trees. And there's another reason. If these other quick-growing species of bushes and plants are allowed to proliferate, they harm the eucalyptus in another way by affecting the composition of the soil and removing nutrients from it. So some bushfires are actually essential for the eucalyptus to survive as long as they are not too frequent. In fact, there's evidence that Australia's Indigenous people practiced regular burning of bushland for thousands of years before the arrival of the Europeans. But since Europeans arrived on the continent, the number of bushfires has been strictly controlled.
Now, scientists believe that this reduced frequency of bushfires to low levels has led to what's known as dry rainforest, which seems an odd name as usually we associate tropical rainforest with wet conditions. And what's special about this type of rainforest? Well, unlike tropical rainforest, which is a rich ecosystem, this type of ecosystem is usually a simple one. It has very thick, dense vegetation, but not much variety of species. The vegetation provides lots of shade, so one species that does find it ideal is the bell myna bird, which builds its nests in the undergrowth there. But again, that's not helpful for the eucalyptus tree. That is the end of part 4. You now have 1 minute to check your answers to part 4. এরই মধ্যে আমাদের পার্ট 4টাও শেষ হয়ে গিয়েছে। আমরা এখন অডিও স্ক্রিপ্টের সাথে মিলিয়ে দেখব যে কোন জায়গায় আমরা কোন উত্তরগুলো খুঁজে পেয়েছি। একদম প্রথমে দেখবেন আমরা যখন ইউক্যালিপটাস ট্রি নিয়ে কথা বলা শুরু করলো অডিওতে, বললো ইট প্রোভাইডস ড্যাশ অ্যান্ড ফুড ফর আ ওয়াইড রেঞ্জ অফ স্পিসিস। এখানে আমাদেরকে বলেছে ইট গিভস শেল্টার to creatures like birds, and these and other species also depend on it for food, etc., etc. So আমরা এখানে shelter শব্দটা পেয়ে গিয়েছি। তারপরে বললো its leaves provide dash which is used to make a disinfectant. এখানে বললো we can kill germs with a disinfectant made from oil extracted from eucalyptus leaves. সহজেই আমরা এই অ্যান্সারটাও পেয়ে গেলাম। যখন ডিজিজ নিয়ে কথা হলো বললো যে লাইম ইউজড ফর মেকিং ড্যাশ ওয়াজ অ্যাবজর্বড। খেয়াল করে দেখবেন এই জায়গাটাতে ইট ওয়াজন্ট আনটিল 2004 দ্যাট দে ফাউন্ড দ্যাট দ্য কজ অফ দ্য প্রবলেম ওয়াজ লাইম অর ক্যালসিয়াম হাইড্রক্সাইড টু গিভ ইট প্রপার কেমিক্যাল নেম which was being used in the construction of roads. মানে লাইম ইউজড ফর মেকিং রোডস ওয়াজ অ্যাবজর্বড হতো এবং এটা গিয়ে তাদের আয়রন অ্যাবজর্পশনকে থামিয়ে দিত বা কমিয়ে দিত। তারপরে বেল মাইনার অ্যাসোসিয়েটেড ডাইব্যাক নিয়ে কথা হচ্ছে। এইখানে খেয়াল করে দেখবেন এর কজ বলা হয়েছে কি, আমরা যদি অডিও স্ক্রিপ্টের পরবর্তী পেজে যাই এখানে বলা হয়েছে ইটস দ্য লিভস অফ দ্য ট্রিজ দ্যাট আর এফেক্টেড। হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট ইনসেক্টস সেটল অন দ্য লিভস অ্যান্ড ইট দেয়ার ওয়ে অ্যারাউন্ড দেম। তার মানে ইনসেক্টস ফিড অন ইউক্যালিপটাস লিভস। তারপরে বুশফায়ার নিয়ে কথা হচ্ছে, বললো হাই ফ্রিকোয়েন্সি বুশফায়ার হলে কি হয়। হাই ফ্রিকোয়েন্সি বুশফায়ারে বলেছে যে ইফ দের আর ভেরি ফ্রিকোয়েন্ট বুশফায়ার্স ইন আ রিজন দিস এনকারেজেস গ্রাসেস বা গ্রাস টু গ্রো আফটারওয়ার্ডস। তার মানে এই যে এইখানে রেজাল্টিং ইন দ্য গ্রোথ অফ গ্রাস। হাই ফ্রিকোয়েন্সি বুশফায়ার হলে গ্রাস গ্রোথ বাড়ে। তারপরে বললো মেক মোর ড্যাশ অ্যাভেলেবল টু দ্য ট্রিজ। এর মানে হচ্ছে দেখবেন fairly frequent bushfires যদি হয় তাহলে one reason is that fire stops the growth of other species which would consume water needed by eucalyptus trees. মানে এই যে frequent ফায়ারগুলো হয় এগুলোর কারণে অন্যান্য যেই প্ল্যান্টসরা সেখানে থাকে বা অন্যান্য যে স্পিসিসরা সেখানে থাকে তারা খুব একটা গ্রো করতে পারে না এবং অ্যাজ আ রেজাল্ট ইউক্যালিপটাস ট্রি এর জন্য বেশি পানি অ্যাভেলেবল হয়ে যায়। তারপরে বললো মেনটেইন দ্য কোয়ালিটি অফ দ্য ড্যাশ। মেনটেইন দ্য কোয়ালিটি অফ দ্য ড্যাশ হলে কি হবে এখানে, ইফ দিজ আদার কুইক গ্রোয়িং স্পিসিস অফ বুশেস অ্যান্ড প্ল্যান্টস আর অ্যালাউড টু প্রলিফারেট দে হার্ম দ্য ইউক্যালিপটাস ইন অ্যানাদার ওয়ে বাই এফেক্টিং দ্য কম্পোজিশন অফ দ্য সয়েল। মানে তারা হচ্ছে এই এখানে অনেক ধরনের যে স্পিসিসরা থাকে তারা যদি কমে যায়, তারা বাড়তি থাকলে সয়েলকে এফেক্ট করতো, তারা যদি কমে যেতে থাকে তাহলে সয়েলের কোয়ালিটিটা বেটার হতো। তারপরে বললো লো ফ্রিকোয়েন্সি বুশফায়ার্স রেজাল্ট ইন দ্য গ্রোথ অফ ড্যাশ রেইন ফরেস্ট। খেয়াল করে দেখবেন বললো যে লো ফ্রিকোয়েন্সি বুশফায়ার হলে কোন ধরনের রেইন ফরেস্টটা তৈরি হয়। এখানে বলেছে সায়েন্টিস্ট বিলিভ দ্যাট দিস রিডিউসড ফ্রিকোয়েন্সি অফ বুশফায়ার্স has led to what's known as dry rainforest. মানে এর কারণে dry rainforest তৈরি হলো। তারপরে কি বললো, well unlike tropical rainforest which is a rich ecosystem, this type of ecosystem is usually a dash one, মানে simple one, a simple one। বলেছে যে এই টাইপের যেই
ইকোসিস্টেমটা আছে, ট্রপিক্যাল রেইন ফরেস্ট তো অনেক রিচ একটা কমপ্লেক্স একটা ইকোসিস্টেম, এই রেইন ফরেস্টটা খুব সিম্পল একটা ইকোসিস্টেম। অ্যান আইডিয়াল এনভায়রনমেন্ট ফর দ্য ড্যাশ অফ দ্য বেল মাইনার, মানে এইখানে বলেছে দ্য ভেজিটেশন প্রোভাইডস লটস অফ শেড, সো ওয়ান স্পিসিস দ্যাট ডাজ ফাইন্ড ইট আইডিয়াল ইজ দ্য বেল মাইনার বার্ড which builds its nests in the undergrowth there, মানে এই পুরো সিস্টেমটা বেল মাইনার বার্ডের জন্য একটা খুব ভালো এনভায়রনমেন্ট হয়ে ওঠে তার নেস্ট তৈরি করতে। এর মধ্যে আমাদের পার্ট 4 কারেকশন কিন্তু শেষ। আমরা এখন দ্রুত আমাদের আনসার শিটে পুরো অ্যান্সারটা ট্রান্সফার করে ফেলবো। আমাদের অ্যান্সার শিট এখানে আছে, আমরা এরই মধ্যে কিন্তু জানি যে অ্যান্সার শিটগুলো কিভাবে পূরণ করতে হয়। আমাদের অ্যান্সার শিটে সবচেয়ে প্রথমে কিন্তু আমাদের সেন্টার নাম্বারটা লিখতে হবে, যেটা আমাদেরকে দেয়াই থাকবে। সো আমরা এখানে সেন্টার নাম্বার লিখে দিব। প্লিজ রাইট ইউর ফুল নেম ইন ক্যাপিটাল। আমরা এখানে স্পষ্ট করে আমাদের নামটা একদম ব্লক লেটারে লিখে ফেলবো, একদম ব্লক লেটারে স্পষ্ট করে পেন্সিল দিয়ে আমরা লিখে ফেলবো যাতে করে আমাদের নামটা পড়া যায়। তারপরে আমাদেরকে আমাদের 6 ডিজিট ক্যান্ডিডেট নাম্বারটা লিখতে হবে এই বক্সে। আমরা সুন্দর করে এখানে আমাদের ক্যান্ডিডেট নাম্বার যেটা সেটা লিখে ফেলবো। ভুলবেন না কিন্তু এখানে নাম্বারটা লিখবেন, তারপরে সেই নির্দিষ্ট নাম্বারটাকে পাশে শেডও করে দিবেন। 0-র পাশে 0, 1 হলে 1টা শেড করে দিব, 2 হলে আমরা 2 শেড করে দিব, 3 হলে 3টা শেড করে দিব, 4 এর পাশে 4 এবং 5 এর পাশে 5। তারপরে আমাদেরকে আমাদের টেস্ট ডেটটা এভাবে মার্ক করতে হবে। মনে করেন আপনি যদি 1 জানুয়ারি 2012 সালে পরীক্ষা দেন, তাহলে 1 জানুয়ারির এই 1 জানুয়ারির ফার্স্টটার জন্য 1, জানুয়ারি মাস আমাদের মাসের একদম বছরের প্রথম মাস, তাই 1 এবং ইয়ার হচ্ছে 2012, তাই 12কে আমরা শেড করে দেব। এখানে প্রত্যেকটা ইয়ারের লাস্ট 2 ডিজিটস দেওয়া থাকে, সো আপনি ইয়ারটাও শেড করে নেবেন। এরপরে আমরা আমাদের অ্যান্সার শিটে ট্রান্সফার করা শুরু করব। আমাদেরকে কিন্তু লিসেনিং টেস্টে 10 মিনিট এক্সট্রা সময় দেওয়া হয় আনসার শিটে ট্রান্সফার করার জন্য। আমরা আনসার ট্রান্সফার করার সময় খুব স্পষ্ট করে ব্লক লেটারে বড় করে একদম ক্লিয়ারলি অ্যান্সারটা ট্রান্সফার করব, যাতে করে খুব ক্লিয়ারলি বোঝা যায় যে আমরা কি লিখেছি। নাম্বার 2 আমরা অ্যান্সার দিয়েছিলাম হচ্ছে আফটারনুন, তাই আমরা আফটারনুন লিখে দিলাম। তারপরে নাম্বার 3 অ্যান্সার দিয়েছি কমিউনিকেশন, খুব স্পষ্ট করে পেন্সিল, এখানে লিসনিং টেস্টে কিন্তু পেন্সিল ব্যবহার করতে হয়, স্পষ্ট করে ব্লক লেটারে লিখে দিয়েছি। নাম্বার 4 এর অ্যান্সার হচ্ছে উইক। নাম্বার 5 এর অ্যান্সার হচ্ছে 10। নাম্বার 6 এর অ্যান্সার হচ্ছে স্যুট। নাম্বার 7 এর অ্যান্সার হচ্ছে পাসপোর্ট। বানান নিয়েও কিন্তু অনেক কেয়ারফুল থাকতে হবে, বানান ভুল হলেও মার্ক কাটা যায়। নাম্বার 8 হচ্ছে পার্সোনালিটি। নাম্বার 9 হচ্ছে ফিডব্যাক। নাম্বার 9 হচ্ছে ফিডব্যাক। নাম্বার 10 হচ্ছে টাইম। 10 হচ্ছে টাইম। 11 এর অ্যান্সার এ, 12 এর অ্যান্সার বি, 13 এর অ্যান্সার এ, 14 এর অ্যান্সার সি। 15 এর আনসার হচ্ছে রিভার। তারপরে 16 এর আনসার হচ্ছে 1422, 17 এর আনসার হচ্ছে টপ, 18 এর আনসার হচ্ছে পাস, 19 এর আনসার হচ্ছে স্টিম। নাম্বার 20 এর আনসার হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা আগাই। 21 এর অ্যান্সার হচ্ছে জি, 22 এর অ্যান্সার হচ্ছে এফ, তারপরে হচ্ছে এ, তারপরে ই, তারপরে বি, তারপরে সি। তারপরে আমরা দিয়েছি সি, তারপরে এ। 29 এবং 30তে খুব একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করে দেখবেন, চুজ 2 লেটার্স এ ই বলেছিল, এ থেকে ই এর মধ্যে বলেছে, তার মানে আমরা একই প্রশ্নের মধ্যে দুটো লেটার চুজ করব। এটা 2টা প্রশ্ন হিসেবে কাউন্ট করবে, 2টো মার্ক হিসাবে কাউন্ট করবে। এখানে আমরা বি ডি মার্ক করেছি না, সো আমরা এখানে অ্যান্সার বি ডি লিখে দিব। 29 এর জন্য বি, 30 জন্য ডি। চাইলে আপনারা এটা রিভার্স অর্ডারেও লিখতে পারেন, ডি প্রথমে লিখে বিটা
পরে লিখতে পারেন, মানে D29 এর জন্য এবং B30 এর জন্য, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। এটা রিভার্স অর্ডারেও লেখা যায়। তারপরে শুরু হলো 31 থেকে। 31 এর অ্যান্সার হচ্ছে শেল্টার, তার পরবর্তীতে অ্যান্সার হচ্ছে অয়েল, তার পরবর্তীতে অ্যান্সার হচ্ছে রোডস, ইনসেক্টস, তারপর 35 হচ্ছে গ্রাস, 36 হচ্ছে ওয়াটার, 37 হচ্ছে সয়েল, 38 হচ্ছে ড্রাই, 39 হচ্ছে সিম্পল, আর আমাদের লাস্ট আনসার নাম্বার 40 হচ্ছে নেস্ট। সো আমরা কিন্তু খুব ক্লিয়ারলি এখানে শিখে ফেললাম কিভাবে আমরা IELTS এর লিসনিং টেস্টে আমাদের আনসারগুলো একদম সুন্দর করে ক্লিয়ারলি আমাদের আনসার শিটে ট্রান্সফার করতে পারবো। সবচেয়ে প্রথমে সেন্টার নাম্বার লিখতে হবে, যেটা আপনাকে আগে থেকেই দেওয়া থাকবে। তারপর ফুল নেম ক্যাপিটালে লিখতে হবে, মানে ব্লক লেটারে দিতে হবে। তারপরে তারা একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই জায়গাটাতে আমাদের ক্যান্ডিডেট নাম্বারটা লিখতে হবে। আমরা ক্যান্ডিডেট নাম্বারটা লিখেছি, তারপর সেই নির্দিষ্ট নাম্বারটাকে শেডও করে দিয়েছি। তারপর টেস্ট ডে, মান্থ এবং ইয়ার, দিন, মাস এবং বছর মার্ক করে শেড করে দিতে হবে। তার পরবর্তীতে আমরা আমাদের অ্যান্সারগুলো লিখেছি। আমরা পেন্সিল দিয়ে অ্যান্সার লিখতে হবে এবং একদম ক্লিয়ারলি যাতে আমাদের হাতের লেখা বোঝা যায় আমরা এখানে ব্লক লেটারে অ্যান্সারগুলো লিখেছি। ছোট হাতেও কিন্তু অ্যান্সার লেখা যায়, অসুবিধা নাই। আমরা জাস্ট আমাদের অ্যান্সার যাতে একদম ক্লিয়ারলি বোঝা যায় এই উদ্দেশ্যেই একদম ব্লক লেটারে সুন্দর করে লিখেছি। এরই মধ্যে আমাদের এই লিসনিং টেস্টটা শেষ হয়ে গিয়েছে। রিডিং টেস্টটা শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই আপনাদের স্ক্রিনে পুরো রিডিং প্যাসেজটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন। আমরা যেটা করব, আমরা একটু করে দেখে নিব এখন যে এটা কিসের উপর বা কি টপিকের উপর, হালকা বোঝার চেষ্টা করব। তারপরে আপনারা ভিডিওটা পজ করবেন, পজ করে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পুরো রিডিং প্যাসেজটা একবার পড়ে নেবেন। খুব আস্তে আস্তে আমরা পড়বো না, আমরা চেষ্টা করব দ্রুত পড়ে প্যাসেজটাতে কি বলা হচ্ছে মূলত সেই আইডিয়াটা, একটা জেনারেল আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে আমাদেরকে বলা হয়েছে আমরা 20 মিনিট পর্যন্ত টাইম এখানে যাতে স্পেন্ড করি। কোয়েশ্চেন 1 থেকে 13 এই পুরো প্যাসেজটার উপর হবে এবং আমরা এখানে টপিকটাও দেখতে পাচ্ছি, নাটমেগ আ ভ্যালুয়েবল স্পাইস, মানে এই পুরো প্যাসেজটা নাটমেগ নিয়ে হবে। এই টাইটেলটা দেখে কিছুটা হয়তোবা বোঝাও যাচ্ছে যে হয়তোবা তারা আমাদেরকে নাটমেগের হিস্ট্রি সম্পর্কে বলবে, নাটমেগ কিভাবে ট্রেড করা হতো সম্ভবত সেই সম্পর্কেও বলতে পারে। আমরা এখনো পুরোপুরি আইডিয়া জানি না। আপনারা এখন যেটা করবেন, ভিডিওটা পজ করবেন, 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পুরো প্যাসেজটা একবার দ্রুত পড়ে নেবেন। তারপরেই আমরা কিন্তু সবগুলো কোয়েশ্চেন সলভ করা শুরু করে দিব। আপনারা এখন আপনাদের স্ক্রিনে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়েশ্চেন 1 থেকে 4 এক ধরনের প্রশ্ন, কোয়েশ্চেন 5 থেকে 7 আরেক ধরনের প্রশ্ন। আমরা প্রথমেই 1 থেকে 4টা অ্যাটেম্প্ট করব। এখানে আমাদেরকে বলা হয়েছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার, মানে আমাদেরকে প্যাসেজ থেকে একটি মাত্র শব্দ বেছে নিতে হবে এবং সেই শব্দটা ব্যবহার করে আমরা এখানে ফিল ইন দ্য গ্যাপগুলোকে সম্পূর্ণ করব বা পূরণ করব। খেয়াল করে দেখবেন এখানে আমাদেরকে বলেছে, এখানে ওয়ার্ড লিমিটটা নিয়ে কেয়ারফুল থাকবেন, ওয়ার্ড লিমিট এক্সিড করা যাবে না কিন্তু। দ্য নাটমেগ ট্রি অ্যান্ড দ্য ফ্রুট, এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে 4টা। আমরা অল্প করে ব্ল্যাঙ্কগুলো দেখে নিব যেখানে কি কি তারা আমাদেরকে বলছে, তাইলে আমরা এক্স্যাক্টলি এই তথ্যগুলোই প্যাসেজে খুঁজে বের করার চেষ্টা করব। দেখতে পাচ্ছি প্রথমে বলেছে দ্য লিভস অফ দ্য ট্রি আর ড্যাশ ইন শেপ, মানে তারা মূলত এই ব্ল্যাঙ্কে আমাদের থেকে লিফের বা পাতাগুলোর শেপ যে আকারের সেই শেপটা সম্পর্কে জানতে চাচ্ছে। তো আমরা যখন পড়বো প্যাসেজটা আমরা ঠিকই চেষ্টা করব হচ্ছে ওই শেপটা খুঁজে বের করার। দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট অ্যান্ড ব্রেকস ওপেন ওয়েন দ্য ফ্রুট ইজ রাইপ, মানে যখন ফ্রুটটা পেকে যায় তখন কিছু একটা ওই ফ্রুটটাকে সারাউন্ড করে থাকে এবং ঠিক পাকার পরপরই ওটা খুলে বের হয়ে আসে। The dash is used to produce the spice nutmeg, মানে স্পাইস নাটমেগ স্পাইসটা তৈরি করার জন্য একটা নির্দিষ্ট কিছু ব্যবহার করা হয়। The covering known as the aril is used to produce dash, মানে অ্যারিল নামক আমরা কোনো একটা জিনিস এখানে পাবো প্যাসেজে যেটা ইউজ করে বা যেটা ব্যবহার করে কোনো একটা জিনিস বানানো হয় বা তৈরি করা হয়। The tree has yellow flowers and fruit, এখানে কোনো ব্ল্যাঙ্ক নেই তাই আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমরা মোটামুটি এখন ব্ল্যাঙ্কগুলো দ্রুত পড়ে কিন্তু আইডিয়া পেয়েছি যে আমাদের কি কি ধরনের তথ্য খুঁজে বের করতে হবে। আমরা একদমই প্রথম প্যারাগ্রাফটা একবার একটু দেখি। The nutmeg tree, এখানে নাটমেগ ট্রি এর সায়েন্টিফিক নামটা দেওয়া আছে যে মৃত্তিকা ফ্র্যাগ্রেন্স, ইজ আ লার্জ এভারগ্রিন ট্রি
native to Southeast Asia. এখানে আমাদের উত্তরটা নেই। Until the late 18th century, it only grew in one place in the world, a small group of islands in the Banda Sea. আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলত তারা আমাদেরকে অনেক ধরনের লোকেশন তথ্য দিচ্ছে, আমাদের পুরোটা পড়ারও দরকার নেই, বিকজ আমরা বুঝতে পারছি যে আমরা যে ব্ল্যাঙ্কগুলো পড়েছিলাম ওই ব্ল্যাঙ্কে কিন্তু লোকেশন সম্পর্কে কোনো প্রশ্ন ছিল না। এখানে আমরা দেখতে পাচ্ছি the tree is thickly branched with a dense foliage of tough dark green ওভাল লিভস। আমরা আমাদের প্রথম ব্ল্যাঙ্কের উত্তরটা কিন্তু পেয়ে গিয়েছি। আমাদেরকে বলেছে যে নাটমেগ ট্রি এর অনেক ফলিয়েজ থাকে, মানে অনেক পাতা থাকে, ডেন্স ফলিয়েজ থাকে, আর পাতাগুলো ডার্ক গ্রিন এবং ওভাল শেপের হয়। তার মানে আমরা কিন্তু আমাদের প্রথম যে অ্যান্সারটা ছিল সেটা পেয়ে গিয়েছি। দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট অ্যান্ড ব্রেকস ওপেন ওয়েন দ্য ফ্রুট ইজ রাইপ, মানে কোনো একটা জিনিস ফ্রুটটাকে সারাউন্ড করে থাকে। আমরা একটু দেখি যে এইখানে আমরা কোথায় উত্তরটা পাবো। অ্যান্ড প্রডিউসেস স্মল ইয়েলো বেল শেপড ফ্লাওয়ার্স অ্যান্ড পেল ইয়েলো পেয়ার শেপড ফ্রুটস। আচ্ছা, এখানে অ্যান্সারটা নাই। দ্য ফ্রুট ইজ এনকেসড ইন আ ফ্লেশি হাস্ক। আমরা দ্বিতীয় অ্যান্সারটাও পেয়ে গিয়েছি যে ফ্রুটটা একটা হাস্কের ভিতর এনকেসড, মানে একটা হাস্কের ভিতর থাকে। যেমন আমরা যখন কোকোনাট দেখি, কোকোনাটের বাইরে একটা হার্ড শেল থাকে, ভিতরে মেইন জিনিসটা থাকে। সো এখানেও বলা হচ্ছে যে আমাদের যে ফ্রুটটা আছে সেটা একটা হাস্কের ভিতরে এনকেস করা। তার মানে দ্য হাস্ক সারাউন্ডস দ্য ফ্রুট। আচ্ছা, তৃতীয় যে অপশনটা আছে সেখানে তারা আমাদেরকে কি বলেছে? The dash is used to produce the spice nutmeg. দেখি যে এখানে নাটমেগ স্পাইস নিয়ে কোথায় কথা রয়েছে। আমরা একটু দ্রুত পড়লেই কিন্তু দেখতে পারবো যে নাটমেগ শব্দটা পরবর্তী সেন্টেন্সটাতে কিন্তু নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাটমেগ শব্দটা সেকেন্ড লাস্ট লাইন, এই প্যাসেজের সেকেন্ড লাস্ট লাইনে নাটমেগ শব্দটা আছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এই নাটমেগের লাইনটাতেই হয়তোবা আমরা উত্তরটা খুঁজে পেতে পারি। These are the sources of the two spices nutmeg and mace. আমরা তার ঠিক এক লাইন আগেও লাইনটা একটু পড়ে রাখি। ইনসাইড ইজ আ পার্পল ব্রাউন শাইনি সিড, যেটার লেন্থটা বা ডাইমেনশনটা আমাদেরকে দেওয়া আছে, সারাউন্ডেড বাই আ লেসি রেড অর ক্রিমসন কাভারিং কল্ড অ্যান অ্যারিল, মানে একটা খুব ক্রিমসন বা লাল রঙের একটা কাভারিং আছে যেটার নাম হচ্ছে অ্যারিল। অ্যারিলটা হচ্ছে দুটো স্পাইসের সোর্স, নাটমেগ এবং মেইস। দ্য ফর্মার মানে নাটমেগ বিং প্রডিউসড ফ্রম দ্য ড্রাইড সিড, মানে নাটমেগটা সিডের থেকে তৈরি করা হয়, এবং মেইস দ্য ল্যাটার, মানে ল্যাটার হচ্ছে মেইস ফ্রম দি অ্যারিল, মানে মেইস তৈরি হয় অ্যারিল থেকে এবং নাটমেগ তৈরি হয় ড্রাইড সিড থেকে। সো আমরা জানি এখানে আমাদেরকে জিজ্ঞেস করেছে স্পাইস নাটমেগটা তৈরি হয় কিছু থেকে, সেটা আইডেন্টিফাই করতে। তাই আমরা এখানে বুঝতে পারলাম যে এই জায়গাটাতে সিড বসবে। আমরা এখানে ড্রাইড সিড কিন্তু লিখবো না, যদিও এখানে ড্রাইড সিড কিন্তু প্যাসেজে দেওয়া আছে, কারণ আমাদেরকে কিন্তু এইখানেই ওয়ার্ড লিমিট বলে দেওয়া হয়েছে, চুজ ওয়ান ওয়ার্ড ওনলি। আমরা চাইলেও দুটো ওয়ার্ড ইউজ করতে পারবো না। দ্য কাভারিং নোন অ্যাজ দি অ্যারিল ইজ ইউজ টু প্রডিউস ড্যাশ, এটা আমরা অলরেডি জানি যে আমাদেরকে এখানে বলা হয়েছে এই অ্যারিল থেকে মেইস যে স্পাইসটা আছে সেটা তৈরি করা হয়, হেন্স আমাদের এটার উত্তর হবে মেইস। আমরা সবগুলো অ্যান্সার করার পরে 7 পর্যন্ত একসাথে আমাদের যে ওএমআর শিটটা আছে সেই ওএমআর শিটে ট্রান্সফার করে ফেলবো। আচ্ছা, তারপরে দেখি কোয়েশ্চেন 5 থেকে 7-এ তারা আমাদেরকে কি বলেছে। 5 থেকে 7 আমরা অল্প কিছুক্ষণ একটু দেখেই বুঝে যাচ্ছি যেটা ট্রু ফলস নট গিভেন টাইপ কোয়েশ্চেন। আমরা জানি ট্রু ফলস নট গিভেনে যখন আমাদের স্টেটমেন্টটা হুবহু প্যাসেজে যেই তথ্য আছে সেটার সাথে মিলে যায় আমরা তখন ট্রু বলি। যখন উল্টো হয়, প্যাসেজে একটা স্টেটমেন্ট বলা আর আমাদের কোয়েশ্চেনে একটা স্টেটমেন্ট বলা, তখন আমরা কিন্তু ফলস বলি যদি উল্টো হয়। আর নট গিভেন মানে আমাদেরকে এমন একটা স্টেটমেন্ট কোয়েশ্চেনে দেওয়া হয়েছে যেটা প্যাসেজে দেয়াই নেই, যেটা সম্পর্কে কিছুই আমাদেরকে বলা নেই, এটা হয়েছে নাকি হয়নি, ট্রু নাকি ফলস কোনোটাই দেওয়া নেই, তখন আমরা নট গিভেন চুজ করি। আচ্ছা, আমরা একদম প্রথমে আমাদের প্রথম স্টেটমেন্টটা দেখি। ইন দ্য মিডল এজেস মোস্ট ইউরোপিয়ানস নিউ where nutmeg was grown, মানে মিডল এজেসে বেশিরভাগ ইউরোপিয়ানরাই জানতো যে নাটমেগ যেই স্পাইসটা আছে বা নাটমেগ যেই পুরো গাছটা আছে এটা কোথায় গ্রো করা হয় বা কোথায় তাকে তৈরি করা হয়। সো আমরা একটু দেখি যে এটা ট্রু নাকি ফলস নাকি নট গিভেন। আমরা একটু দেখি, নাটমেগ ওয়াজ আ হাইলি প্রাইসড অ্যান্ড কস্টলি ইনগ্রিডিয়েন্ট ইন ইউরোপিয়ান কুইজিন ইন দ্য মিডল এজেস, মানে এই প্যারাগ্রাফেই আমরা সম্ভবত অ্যান্সারটা পেয়ে যাব। ইট ওয়াজ ইউজড অ্যাজ আ ফ্লেভারিং, medicinal and preservative agent. Throughout this period, the Arabs were the exclusive importers of the spice to Europe, মানে আরবরাই শুধুমাত্র ইউরোপে এই যে স্পাইসটাকে ইম্পোর্ট করার ওই ইম্পোর্টাররা শুধুমাত্র আরব ছিল, এর বাইরে
আর কোনো জায়গা থেকে এটা ইম্পোর্ট করা হতো না। They sold nutmeg for high prices to merchants based in Venice, but they never revealed the exact location of the source of this extremely valuable commodity. মানে তারা নাটমেগ খুব হাই প্রাইসে ভেনিসে সবার কাছে বিক্রি করত, কিন্তু কখনোই তারা এই এক্সাক্ট লোকেশন মানে কোন জায়গায় নাটমেগটা তৈরি করা হয় বা এটার সোর্স বা উৎস কোথায় সেটা কাউকেই কখনো বলতো না। The Arab-Venetian dominance of the trade finally ended in 1512 when the Portuguese reached the Banda Islands and began exploiting its precious resources. আমরা এই পুরো প্যাসেজটা পড়ে খুব ভালো মতোই বুঝেছি যে আরবরা খুবই সিক্রেটিভ ছিল, তারা নাটমেগ সম্পর্কে কাউকে ওপেনলি কোনো তথ্য দিত না। তার মানে ইন দ্য মিডল এজেস মোস্ট ইউরোপিয়ানস নিউ ওয়্যার দ্য নাটমেগ ওয়াজ গ্রোন, এটা আসলে সত্যি না, কারণ ইউরোপিয়ানরা কিন্তু জানতো না। তার মানে এটার অ্যান্সার হচ্ছে ফলস। The VOC was the world's first major trading company. The VOC was the world's ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। আমরা একটু দেখি যে ভিওসি সম্পর্কে তারা আমাদেরকে প্রথম কোথায় বলেছে। আপনারা কিন্তু এইখানে এই যে প্যারাগ্রাফটা আছে 3 নম্বর প্যারাগ্রাফ, এইখানে আমি খুব কুইকলি যখন দ্রুত স্কিম করে ফেলছি আমি দেখছি ভিওসি শব্দটার মেনশন এখানে কোথাও নাই, তাই আমরা এখানে সময় ব্যয় না করে এই প্যাসেজটা পড়বো না, প্যারাগ্রাফটা পড়বো না। আমরা পরবর্তী প্যারাগ্রাফে যখন যাব তখন আমরা দেখব যে এই প্রথম ভিওসির কথা বলা হয়েছে। তার মানে আমরা সম্ভবত ভিওসি নিয়ে যে প্রশ্নটা আছে সেটার উত্তর এই প্যারাগ্রাফটাতেই পাবো। In 1602, Dutch merchants founded the VOC, a trading corporation better known as Dutch East India Company. ঠিক আছে, 1617 এর মধ্যে the VOC was the richest commercial operation in the world. এখন পর্যন্ত আমাদের এটা বলা হয় না যেটা ওয়ার্ল্ডের ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। Company had 50,000 employee, private army, fleet ships, ঠিক আছে এখানে উত্তরটা নাই। At the same time, thousands of people across Europe were dying of the plague. Acha, doctors were desperate, acha, and decided nutmeg held the cure. Everybody wanted nutmeg, ঠিক আছে, many were willing to spend no expenses. Nutmeg bought for a few pennies in Indonesia could be sold for 68,000 times its original cost on the streets of London. The only problem was the short supply, and that's where the Dutch found their opportunity. আচ্ছা, পরবর্তী প্যারাগ্রাফে আমরা দেখব ভিওসি নিয়ে আর কোনো তথ্য আমাদের তেমন একটা দেয়া নেই, মানে আমাদের ভিওসি নিয়ে যে প্যারাগ্রাফটা আছে সেটা আসলে মূলত এটাই। আর এই পুরো প্যারাগ্রাফটা পড়ে আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছি যে আমাদের এইখানে ভিওসি যে ফার্স্ট ট্রেডিং কোম্পানি অফ দ্য ওয়ার্ল্ড এরকম কোনো তথ্য দেওয়া নেই। রিচেস্ট ছিল বলা হয়েছিল, তারপর বলেছে কমার্শিয়াল অপারেশন ছিল, কতজন এমপ্লয়ি ছিল, অনেক হাজার হাজার শিপস ছিল, সব বলা হয়েছে, কিন্তু কোথাও এটা বলা হয়নি দ্যাট ভিওসি ওয়াজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। তার মানে এটার অ্যান্সার হচ্ছে নট গিভেন। পরবর্তী অ্যান্সারটাতে চলে যাই আমরা দ্রুত। ফলোইং দ্য ট্রিটি অফ ব্রেডা, the Dutch had control of all the islands where nutmeg grew. আচ্ছা, ট্রিটি অফ ব্রেডাটা আমরা একটু খুঁজে বের করি। আমরা এখন পর্যন্ত ব্রেডা শব্দটাই কোথাও পাইনি, তার মানে পরবর্তী প্যারাগ্রাফগুলোতে অ্যান্সারটা আছে। আমরা যদি এই প্যারাগ্রাফটা দ্রুত একটু স্কিম করি, আপনারা এই প্যারাগ্রাফের একদম শেষের দিকে দেখবেন প্রথমবার ট্রিটি অফ ব্রেডা উল্লেখ করা হয় ঠিক এই জায়গাটাতে। তার মানে আমরা এই জায়গাটার পরে গিয়ে হয়তোবা সম্ভবত অ্যান্সারটা খুঁজে পাবো। আমাদেরকে এখানে প্রশ্নে বলেছে ট্রিটি অফ ব্রেডার পরে সবগুলো আইল্যান্ড যেখানে নাটমেগ গ্রো করা হতো বা তৈরি করা হতো তার পুরো কন্ট্রোল ছিল ডাচদের হাতে। আমরা দেখি যে এটা এখানে প্রমাণিত হচ্ছে নাকি। প্রমাণিত যদি হয়ে থাকে তাহলে এটার অ্যান্সার হবে ট্রু, আদারওয়াইজ ফলস, আর না হলে নট গিভেন। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্য ডাচ অ্যান্ড ব্রিটিশ অ্যারাইভড এট আ কম্প্রোমাইজ, যেটার নাম ছিল ট্রিটি অফ ব্রেডা। Intent on securing their hold over every nutmeg producing island, the Dutch offered a trade. মানে ডাচরা চেত যে নাটমেগ প্রডিউসিং সকল আইল্যান্ডের উপর তাদেরই শুধুমাত্র কন্ট্রোল থাকবে। ইফ দ্য ব্রিটিশ, আর এখানে তারপরে আমাদেরকে ট্রেড পুরো এই যে ডিলটা আছে এটা সম্পর্কে বিস্তারিত বলেছে। ইফ দ্য ব্রিটিশ উড গিভ দেম দ্য আইল্যান্ড অফ রান, they would in turn give Britain a distant and much less valuable island in North America. মানে এই ট্রিটিটার আয়ত্তে যেটা হবে হচ্ছে যে ব্রিটিশরা তাদেরকে ডাচদেরকে রান নামের একটি আইল্যান্ড দিয়ে দিবে এবং তার পরিবর্তে আমাদেরকে যেই ডাচরা আছে ডাচরা ব্রিটেনকে দিবে হচ্ছে খুব দূরে থাকা একটা রিমোট একটা মাচ লেস ভ্যালুয়েবল একটা আইল্যান্ড যেটা নর্থ আমেরিকাতে আছে। ব্রিটিশরা এগ্রি করেছে। আদার আইল্যান্ড ওয়াজ কল ম্যানহাটন। আর লাস্টে বলেছে দ্য ডাচ নাও হ্যাড আ মোনোপলি ওভার দ্য নাটমেগ ট্রেড উইচ উড লাস্ট অ্যানাদার সেঞ্চুরি। মোনোপলি মানে হচ্ছে ডাচরা বাদে নাটমেগ ট্রেডে আর কেউ তখন ছিল না, এটাকেই মোনোপলি বলা হয়। তার মানে ডাচ হ্যাড কন্ট্রোল অফ অল দ্য আইল্যান্ডস ওয়্যার নাটমেগ গ্রিউ, এটা হচ্ছে সত্যি, কারণ
ট্রিটি অফ ব্রেডার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই যে ডাচরাই আছে যাদের হচ্ছে এই নাটমেগ গ্রো করার পুরো কন্ট্রোলটা ছিল, আর কারোই কিন্তু এই কন্ট্রোলটা ছিল না। এখন আমরা যেটা করব, আমরা দ্রুত আমরা যতটুকু অ্যান্সার লিখেছি ততটুকু অ্যান্সার আমাদের অ্যান্সার শিটে ট্রান্সফার করে ফেলবো। আমাদের কাছে এখন কিন্তু আনসার শিটটা আছে, আমরা একদম শুরু থেকে দেখব এটাকে কেমনে পূরণ করতে হয়। আমরা অলরেডি কিন্তু অনেকেই জানি। এখানে বলেছে রাইট ইউর ফুল নেম ইন ক্যাপিটাল লেটার্স, মানে আমাদেরকে ব্লক লেটারে আমাদের পুরা নামটা লিখতে হবে। এটা খুবই সাবধান থাকবেন, পেন্সিল দিয়ে পূরণ করতে হবে, ব্লক লেটারে লিখতে হবে। আচ্ছা, পুরো নাম লিখতে হবে পাসপোর্টের সাথে যাতে আইডেন্টিক্যাল হয়। প্লিজ রাইট ইউর ক্যান্ডিডেট নাম্বার, আপনাদের ক্যান্ডিডেট নাম্বার আপনাদেরকে বলাই হবে। সো আমি জাস্ট র্যান্ডম একটা ক্যান্ডিডেট নাম্বার দিয়ে দিচ্ছি 0 1 2 3 4। আপনাদের ক্যান্ডিডেট নাম্বার যেটা কেয়ারফুলি এখানে লিখবেন। এখানে বলেছে 3 ডিজিট ল্যাঙ্গুয়েজ কোড লিখতে, আমাদের মাতৃভাষার ল্যাঙ্গুয়েজ কোডটা এখানে লিখতে হবে। আপনাদেরকে একটা বুকলেট দেওয়া হবে, সেই বুকলেটে কিন্তু যতগুলো ভাষা আছে সবগুলো ভাষার ল্যাঙ্গুয়েজ কোড দেওয়া থাকে। বাংলার ল্যাঙ্গুয়েজ কোড হচ্ছে 0 1 4। আমরা সুন্দর করে ক্লিয়ারলি 0 1 4 লিখে এইখানে এই জায়গাটা শেড করে দিব, 0 তারপরে 1 তারপরে 4। আর ইউ ফিমেল অর মেল, আমি এখানে ফিমেলটা মার্ক করে দিব। তারপরে বলেছে খুবই গুরুত্বপূর্ণ কোন মডিউল আমরা নিচ্ছি, একাডেমিক IELTS নাকি জেনারেল ট্রেনিং IELTS। আমরা যেহেতু একাডেমিক IELTS দিচ্ছি আমরা এটা পূরণ করে দিব। এখানে আমরা আমাদের অ্যান্সারগুলো লিখব। আমরা দ্রুত একবার দেখে নেই আমাদের অ্যান্সারগুলো। ঠিক আছে, প্রথম অ্যান্সার ছিল ওভাল, তারপরে হাস্ক, তারপরে সিড। তো আমরা এখানে ওভাল, হাস্ক, সিড অ্যান্সার লিখে ফেললাম। তার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের তারপরে নাম্বার 4 ছিল হচ্ছে মেইস, আমরা মেইসটাও এখানে লিখে ফেলেছি। ওকে, তারপর আমরা দেখেছি 5 6 7 ফলস নট গিভেন ট্রু, আমরা এখানে লিখব ফলস নট গিভেন, তার পরবর্তীতে ট্রু। আমাদের অ্যান্সারগুলো ট্রান্সফার করা শেষ। রিডিংয়ে কিন্তু আলাদা করে অ্যান্সার ট্রান্সফার করার সময় দেওয়া হয় না, তাই আপনারা অ্যান্সার করার পাশাপাশি আপনারা অ্যান্সার ট্রান্সফারগুলো করে ফেলবেন। এবার আমরা এটাকে একটু সরিয়ে রাখি, আমরা পরবর্তী কোয়েশ্চেনগুলোতে চলে যাই। আমাদের 1 থেকে 7 আনসার করা শেষ হয়ে গেছে। আমরা এটাকে একটু পাশে রেখে আমাদের পুরো প্যাসেজটাকে আবারও আমাদের সামনে নিয়ে আসব। তার পরবর্তীতে আমরা এখন দেখব আমাদের 8 থেকে 13 কোয়েশ্চেনে কি বলা হয়েছে। 8 থেকে 13-এ বলা হয়েছে চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ, মানে প্যাসেজ থেকে শুধুমাত্র একটা শব্দ বেছে আমরা এই ফিল ইন দ্য গ্যাপগুলো পূরণ করতে পারবো। তারপর আমরা এখানে আরেকটা জিনিসও দেখে নিচ্ছি, মিডল এজ, 16th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি, লেট 18th সেঞ্চুরি, এভাবে করে তারা আমাদেরকে টাইম পিরিয়ডগুলো ভাগ করে দিয়েছে। তার মানে আমরা যখন প্যাসেজে অ্যান্সারগুলো খুঁজবো, আমরা প্রথমটার অ্যান্সার খুঁজবো মিডল এজ নিয়ে যেই প্যারাগ্রাফে বলেছে সেখানে, দ্বিতীয়টার অ্যান্সার 16th সেঞ্চুরি যেখানে বলেছে সেখানে, এবং সো অন সো ফোর্থ। তাই আমরা চেষ্টা করব সবগুলা প্যারাগ্রাফের সবগুলা লাইন পড়ে এটা বের না করতে, শুধুমাত্র ওরা আমাদেরকে যে ক্লুগুলো দিয়ে দিয়েছে এই ক্লুগুলো ফলো করে ওই প্যারাগ্রাফগুলো পড়লেই অ্যান্সারগুলো সহজে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই দ্য ড্যাশ, মানে কেউ একজন ইউরোপে নাটমেগ এনেছে। মিডল এজ নিয়ে আমরা কিন্তু অলরেডি এই যে দ্বিতীয় প্যারাগ্রাফ ছিল সেই দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা দেখেছি মিডল এজ সম্পর্কে কথা বলা হয়েছে। নাটমেগ ওয়াজ আ হাইলি প্রাইস অ্যান্ড কস্টলি ইনগ্রিডিয়েন্ট, আমি অলরেডি জানি, আমরা কারণ এটা অলরেডি একবার পড়েছি, আমি কিন্তু জানি যে এটার অ্যান্সার অ্যারাব হওয়ার খুব ভালো একটা চান্স আছে, আমি তাও এটাকে একবার কনফার্ম করে নিব। আচ্ছা, costly ingredient in European cuisine in the Middle Age and was used as a flavoring, medicinal, preservative agent. Throughout this period, the Arabs were the exclusive importers of the spice to Europe. মানে কি? মানে হচ্ছে এই যে আরবরা আছে, আরবরাই কিন্তু দেখা যেত এই স্পাইসটাকে ইম্পোর্ট করতো। তার মানে নাটমেগ was brought to Europe by the Arabs. আমরা অ্যান্সারটা পেয়ে গিয়েছি, আমাদের বেশি সময়ও নষ্ট করতে হয়নি কারণ আমরা কিন্তু এই প্যারাগ্রাফটা আগে একবার পড়েছি। 16th সেঞ্চুরি, ইউরোপিয়ান নেশনস টুক কন্ট্রোল অফ দ্য নাটমেগ ট্রেড, মানে 16th সেঞ্চুরি নিয়ে আমাদের পড়তে হবে না, যেহেতু 16th সেঞ্চুরির কথা এখানে অলরেডি আমাদেরকে ওরা কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়নি। 17th সেঞ্চুরির কথা তারা কি বলেছে, ডিমান্ড ফর নাটমেগ গ্রু অ্যাজ ইট ওয়াজ বিলিভড টু বি এফেক্টিভ অ্যাগেন্স্ট দ্য ডিজিজ নোন অ্যাজ দ্য ড্যাশ। আমরা একটু দেখে নেই, এখানে 1602 কথা বলা হয়েছে, আমরা এখানে খুঁজবো না, আমরা 17th সেঞ্চুরিতে আনসারটা খোঁজার চেষ্টা করব। আচ্ছা,
দেন ইন 1770 আমরা একটু দেখি যে এই জায়গাটাতে অ্যান্সারটা আছে নাকি এই আমরা তার আগের যে প্যারাগ্রাফটা আছে সেইখানে। খুব দ্রুত পড়ে ফেললে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে ডিজিজের কথা এখন পর্যন্ত বলা হয়নি। আমরা দেখতে পাচ্ছি ট্রিটি অফ ব্রেডার কথা বলা হয়েছে, এখানে নাই। আচ্ছা, দেন ইন 1770 ফ্রেঞ্চম্যান, ঠিক আছে, সাকসেসফুলি স্মাগলড নাটমেগ প্ল্যান্ট টু সেফটি ইন মরিশাস। তার পরবর্তীতে আমরা একটু দেখি এখানে অ্যান্সারটা বলেছে নাকি। আচ্ছা, এখানে অ্যান্সারটা বলেনি। সম্ভবত আমরা আরও আগে একটা প্যারাগ্রাফ পড়েছি যেটা আমরা মিস করে গিয়েছি, সেই প্যারাগ্রাফটাতে অ্যান্সারটা আছে। আমরা একটু 1602-তে যেই কথাটা বলা হয়েছিল, যেই প্যারাগ্রাফটা শুরু হয়, এই প্যারাগ্রাফটা আরেকবার দেখি। ইন 1602 ডাচ মার্চেন্টস ফাউন্ডেড ভিওসি, যেটা নিয়ে আমরা আগে পড়েছি। 1617 ভিওসি ওয়াজ দ্য রিচেস্ট কমার্শিয়াল, ঠিক আছে, অপারেশন, অনেকগুলো এমপ্লয়ি, অনেকগুলো শিপস। অ্যাট দ্য সেম টাইম থাউজেন্ডস অফ পিপল অ্যাক্রস ইউরোপ ওয়ার ডাইং অফ দ্য প্লেগ, হাইলি কন্টেজিয়াস অ্যান্ড ডেডলি ডিজিজ। আমরা এর অ্যান্সারটাও পেয়ে গিয়েছি। তার মানে এই অ্যান্সারটা হবে হচ্ছে প্লেগ, ঠিক আছে। দ্য ডাচ টুক কন্ট্রোল অফ দ্য ব্যান্ডা আইল্যান্ডস, এরপরে আমরা যাচ্ছি হলো ব্যান্ডা আইল্যান্ডসের প্যারাগ্রাফে। দ্য ডাচ টুক কন্ট্রোল অফ দ্য ব্যান্ডা আইল্যান্ডস, ঠিক আছে, রেস্ট্রিক্টেড নাটমেগ প্রোডাকশন টু আ ফিউ এরিয়াস, ঠিক আছে, পুট ড্যাশ অন নাটমেগ টু অ্যাভয়েড ইট বিং কালটিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ড। মানে তারা নাটমেগের উপরে কিছু একটা লাগিয়ে দিত যাতে করে তাকে ওই আইল্যান্ডের বাইরে কোনো জায়গায় কালটিভেট করা না যায় বা গ্রো করা না যায়। আমরা একটু দেখি যে এটার অ্যান্সারটা কোথায় আছে। ব্যান্ডা আইল্যান্ডস ওয়ার রুলড বাই লোকাল সুলতানস, ঠিক আছে, দিস অ্যালাউড দেম টু অ্যাভয়েড দ্য প্রেজেন্স অফ পর্তুগিজ স্প্যানিশ ট্রুপস। আচ্ছা, once securely in control of the bandas, Dutch went on to protect their new investment, ঠিক আছে। একটু দ্রুত পড়ার পরে আমি দেখতে পাচ্ছি anyone caught growing a nutmeg without proper authority was severely punished. In addition, all exported nutmeg was covered with lime to make sure there was no chance of a fertile seed which could be grown elsewhere would leave the islands. মানে তারা যেটা করতে হচ্ছে নাটমেগকে লাইম দিয়ে কভার করে ফেলতো যাতে করে তাকে অন্য কোথাও গ্রো করা না যেত। তার মানে এটার উত্তর হচ্ছে লাইম। ফাইনালি অবটেইন দ্য আইল্যান্ড অফ ড্যাশ ফ্রম দ্য ব্রিটিশ। আমরা একটু দেখে নেই যে এইখানে ব্রিটিশদের থেকে কোনো একটা আইল্যান্ড নেওয়ার কথা কোথায় বলেছে। দেয়ার ওয়াজ অনলি ওয়ান অবস্টেকল, ওয়ান অফ দ্য ব্যান্ড আইল্যান্ডস, আ স্লিভার অফ ল্যান্ড নোন অ্যাজ রান। এখানে তার আমাদেরকে আয়ত্ত মানে পুরো এরিয়াটার সম্পর্কে বলা হয়েছে। was under the control of the British. After decades of fighting for control of this tiny island, তারা ট্রিটি অফ ব্রেডা করে। আমরা ট্রিটি অফ ব্রেডাটা আগেই পড়েছি। আমরা জানি যে ট্রিটি অফ ব্রেডার ফলে কি হয়েছে, ডাচরা ব্রিটিশদের থেকে রান আইল্যান্ডটা নিয়ে নিয়েছে এবং তার পরিবর্তে ব্রিটিশদেরকে নর্থ আমেরিকাতে একটি আইল্যান্ড দিয়েছে। তার মানে এটা হবে হচ্ছে রান। আচ্ছা, 1770 the nutmeg plant were secretly taken to dash। আমরা একটু দেখি। Then in 1770 মানে এই লাইনটাতে অ্যান্সারটা পাওয়ার চান্স আছে। ফ্রেঞ্চম্যান, তার নাম দেওয়া আছে, সাকসেসফুলি স্মাগলড মানে ইললিগালি নিয়ে গিয়েছে নাটমেগ প্ল্যান্টস টু সেফটি ইন মরিশাস। আমরা এখানে উত্তরটা পেয়ে গিয়েছি। এর উত্তর হবে মরিশাস, ঠিক আছে। 1778-এ কি হয় আমরা এখানে দেখতে পাচ্ছি 1778 এই জায়গাটাতে মেনশন করা। হাউ দ্য ব্যান্ডা আইল্যান্ডস নাটমেগ প্ল্যান্টেশনস ওয়ার ডিস্ট্রয়েড বাই আ ড্যাশ। মানে কোন একটা কারণে নাটমেগ আইল্যান্ড ব্যান্ডা আইল্যান্ডের নাটমেগ প্ল্যান্টেশনগুলো ধ্বংস হয়ে যায়। কেন হয় দেখি তো। নেক্সট ইন 1778 a volcanic eruption in the Banda region caused a tsunami that wiped out half the nutmeg groves. এখানে আপনারা কনফিউজ হতে পারেন যে ভলকানিক ইরাপশন বলবো নাকি সুনামি বলবো। খেয়াল করে দেখবেন এখানে কিন্তু সরাসরি সুনামিটার কারণেই যে ডিস্ট্রাকশনটা হয়েছে সেটা আমাদেরকে বলা হয়েছে। হেন্স এটার উত্তর হবে সুনামি। ভলকানিক ইরাপশন হবে না, কারণ ভলকানিক ইরাপশনের ফলে সুনামি হয়েছে, যেটার ফলে আইল্যান্ডগুলো নষ্ট হয়েছে। অলসো এখানে আমাদেরকে ওয়ান ওয়ার্ড অনলি বলা হয়েছে, আমরা চাইলেও ভলকানিক ইরাপশন দুটো শব্দ লিখতে পারবো না। আমরা এবার দ্রুত আমাদের অ্যান্সারগুলো ট্রান্সফার করে ফেলি, তারপরে আমরা সেকেন্ড প্যাসেজটাতে মুভ অন করবো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি 8-এর অ্যান্সার হচ্ছে অ্যারাবস, 9-এর অ্যান্সার হচ্ছে প্লেগ, 10-এর অ্যান্সার হচ্ছে লাইম, 11-এর অ্যান্সার হচ্ছে রান, 12-এর অ্যান্সার হচ্ছে মরিশাস। আমরা এখানে একটু ইরেজ করে ফেলি।
স্পেলিং মিস্টেক করলে কিন্তু মার্ক কাটা যাবে, সো আপনাদের এটা নিয়েও সাবধান থাকতে হবে। মরিশাস, তারপরে হচ্ছে 13 এর অ্যান্সার হচ্ছে সুনামি। আমাদের 13 পর্যন্ত অ্যান্সার লেখা শেষ। আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু এখানে ব্লক লেটারের অ্যান্সার লিখেছি যাতে করে অ্যান্সারগুলো স্পষ্ট থাকে। আপনারাও কিন্তু যদি আপনাদের হাতের লেখা নিয়ে খুব বেশি কনফিডেন্স না থাকে ব্লক লেটারের অ্যান্সারগুলো লিখবেন, পড়া যাবে। আমরা এবার আমাদের দ্বিতীয় প্যাসেজটা সলভ করতে লেগে যাব। আমাদের দ্বিতীয় প্যাসেজে অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলোও কিন্তু আমাদের এরকম সময়সীমার মধ্যেই শেষ করতে হবে। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট প্যাসেজ। আমরা এখন আমাদের দ্বিতীয় রিডিং প্যাসেজটা শুরু করব। আপনারা কিন্তু আপনাদের স্ক্রিনে অলরেডি এরই মধ্যে টাইটেলটাও দেখতে পাচ্ছেন, যে এটা ড্রাইভারলেস কার্স, মানে যেই গাড়িগুলোর ড্রাইভার প্রয়োজন হয় না, অটোমেটিক গাড়ি হয়, হয়তোবা এই গাড়িগুলো নিয়েই এই প্যাসেজটা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 টোটাল 7টা প্যারাগ্রাফ রয়েছে। এই মুহূর্তে আপনারা যেটা করবেন, আপনারা পুরো ভিডিওটা একটু পজ দিবেন, পজ দিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পুরো যেই প্যাসেজটা আছে প্যাসেজটা একটু দ্রুত স্কিম করে ফেলবেন। আমরা কিন্তু লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন পড়ার পিছনে বেশি সময় নষ্ট করব না, আমরা চেষ্টাও করব না সবগুলো লাইন পড়ার। আমরা ওভারঅল জাস্ট একটু চোখ বুলিয়ে স্কিম করে নেওয়ার চেষ্টা করব, যাতে পুরো প্যাসেজটা কি সম্পর্কে বা এটার জেনারেল আইডিয়াটা কি সেটা যাতে বুঝতে পারি। ভিডিওটা পজ করেন, পজ করে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পুরো প্যাসেজটা একবার পড়ে নিন। আপনারা এখন কিন্তু আপনাদের স্ক্রিনে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি 14 to 18 কোয়েশ্চেন, এক টাইপের কোয়েশ্চেন, 19 to 22 আরেক টাইপের কোয়েশ্চেন। আমরা প্রথমে 14 to 18টা অ্যাটেম্প্ট করব। আমরা এখানে দেখতে পাচ্ছি রিডিং প্যাসেজ 2 has 7 sections A to G, আমরা এটা অলরেডি আগে দেখেছি। Which section contains the following information? এর অর্থ হলো যে আমাদেরকে এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে 14 থেকে 18 পর্যন্ত। আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে A থেকে G এর মধ্যে কোন সেকশনে এই কোন তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে যেটা করব সবগুলো অপশন একবার পড়ে নিব, যাতে করে আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে আসলে তারা কি কি তথ্য খুঁজছে। তারপর আমরা মূলত প্যাসেজে গিয়ে সেই তথ্যগুলো লোকেট করা ট্রাই করব। রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম ওয়েন আ কার ইজ নট ইন ইউজ, মানে এমন কোনো একটা কথা বলা হয়েছে যখন গাড়ি ব্যবহার করা হচ্ছে না, এরকম কোনো একটা সময়ের কথা। Mention of several advantages of driverless vehicle for individual road users, মানে এমন কোন একটা তথ্য যে একা যারা গাড়ি চালায় তাদের ড্রাইভারলেস ভেহিকল ইউজ করলে কি কি ধরনের বেনিফিট হতে পারে বা উপকার হতে পারে, অ্যাডভান্টেজ হতে পারে। রেফারেন্স টু দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর ইচ ট্রিপ, মানে এক এক ধরনের ট্রিপে কি ধরনের গাড়ি ব্যবহার করা উচিত বা ভেহিকল ব্যবহার করা উচিত, এরকম কোন একটা রেফারেন্স তারা দিবে। An estimate of how long it will take to overcome a number of problems. An estimate of how long it will take to overcome a number of problems, মানে অনেক ধরনের সমস্যা আছে, এগুলোকে সমাধান করতে কিরকম সময় লাগবে সেটার কথা বলা হচ্ছে। A suggestion that the use of driverless cars may have no effect on the number of vehicles manufactured, মানে এমন একটা সাজেশন যে ড্রাইভারলেস কার আসলে ব্যবহার করে কতগুলো ভেহিকল আসলে তৈরি করা হচ্ছে এটার উপর কোনো প্রভাব পড়বে না, মানে প্রোডাকশনের উপর কোনো প্রভাব পড়বে না। আমরা মূলত 14 থেকে 18-এ কি কি ধরনের তথ্য তারা খুঁজছে তা নিয়ে আইডিয়া পেয়েছি। আমরা একটু দেখি এখন একটা একটা করে যে কোন তথ্যগুলো কোন জায়গায় পাওয়া যেতে পারে। আচ্ছা, সো আমরা জানি যে রেফারেন্স টু অ্যামাউন্ট অফ টাইম when a car is not in use, মানে গাড়ি ব্যবহার হচ্ছে না এমন কোনো একটা তথ্যর কথা বলা হবে। আমরা একটু দেখি যে এটা কোথায় পেতে পারি। প্রথম সেকশনে আমরা দেখেছিলাম যে এখানে অটোমোটিভ সেক্টর সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, ইমপ্লিমেন্টেশন অফ রোবটিক কার ম্যানুফ্যাকচারের কথা বলা হয়েছে, ভেহিকল মাস প্রোডাকশন, নিউ চ্যালেঞ্জ টু ভেহিকল প্রোডাকশন, দেখতে পাচ্ছি অটোমেশন, এইখানে আমাদের অ্যান্সারটা নাই। রিসার্চ প্রজেক্টস অন ভেহিকল অটোমেশন আর নট নিউ, ভেহিকল উইথ সেলফ ড্রাইভিং ক্যাপাবিলিটিস হ্যাভ বিন অ্যারাউন্ড ফর আ লং টাইম, এখানেও বলা হয়নি। There are many reasons why technology is advancing so fast. One frequently cited motive is safety. আচ্ছা, এখানে বলেছে যে টেকনোলজি, গাড়ি নিয়ে টেকনোলজি বাড়ছে সেফটির কারণে। More than 90% of road collisions involve human error, এখানেও আমাদের তথ্যটা নাই। Automation may help to reduce incidents of this. তারপরে দেখতে পাচ্ছি another aim is to free the time people spend driving for other purposes, এখানেও কিন্তু উত্তরটা নেই। To socialize or simply relax, আচ্ছা না, এখানে এক্সিস্টিং মোবিলিটি ইস্যু যাদের আছে তাদেরকেও অনেক হেল্প করবে এটার কথাও বলা হয়েছে। আচ্ছা, এখানেও আমাদের উত্তরটা নেই। Beyond these direct benefits, we can consider wider implications of transport and society. At present, average car
spends more than 90% of its life parked, মানে এখানে বলা হচ্ছে যে বর্তমান সময়ে একটি গাড়ি তার পুরো যেই লাইফটা আছে সেই লাইফের 90% টাইম স্পেন্ড করে পার্ক থাকা অবস্থায়, মানে তার বেশিরভাগ সময় ধরে কিন্তু সে ব্যবহারই হয় না, সে পার্ক থাকা অবস্থায়ই থাকে। তার মানে রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম ওয়েন দ্য কার ইজ নট ইন ইউজ, ব্যবহার হচ্ছে না, আমরা পেয়েছি হলো প্যারাগ্রাফ সিতে। আমরা এখানে সিটা লিখে রাখছি। Mention of several advantages of driverless vehicle for individual road users. খেয়াল করে দেখবেন আমরা সি পড়ার আগে বি প্যারাগ্রাফ যেটা পড়েছিলাম সেখানে কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজেসের কথা বলা হয়েছিল। এই যে ফ্রি দ্য টাইম পিপল স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাসেস, বি মোর প্রোডাক্টিভ, সোশ্যালাইজ, রিল্যাক্স। তারপরে বলেছে those who are challenged by existing mobility issues like older or disabled travelers, তারাও এই ট্রাভেল অটোনমিটা এনজয় করতে পারবে। তার আগে পড়েছি যে অ্যাক্সিডেন্টস রিডিউস করতে অটোমেশন হেল্প করবে। তার মানে প্যারাগ্রাফ বিতে আমরা আমাদের এই তথ্যটা পেয়েছি যে ড্রাইভারলেস ভেহিকলের কত ধরনের অ্যাডভান্টেজেস আছে, আমাদের আবার নতুন করে কিন্তু পড়তেও হচ্ছে না। রেফারেন্স টু দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর ইচ ট্রিপ, মানে এক এক ধরনের ট্রিপের জন্য এক এক ধরনের গাড়ি ব্যবহার। আচ্ছা দেখি যে এটা কোথায় বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ পপুলেশন চুজ টু ইউজ শেয়ার্ড ভেহিকল, না এখানে নাই। এখানে এমআইটির কথা বলা হয়েছে, fewer than 30% of the vehicles currently used would be required if fully automated, এখানে নাই। The need to manufacture far fewer vehicles to meet demand, however the number of trips would probably increase, এখানে নাই। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু আমাদেরকে এখানে বলেছিল যে বিভিন্ন টাইপের ট্রিপের জন্য বিভিন্ন ধরনের গাড়ি ব্যবহার, আমরা আরেকটু দ্রুত পড়ে নিই। মডেলিং ওয়ার্ক বাই দ্য ইউনিভার্সিটি অফ মিশিগান, vehicle ownership, mileage, each vehicle used more intensively, faster rate of turnover, না এখানে নাই, আমরা কিন্তু দ্রুত স্কিম করছি। Automation, other changes, move to a model where consumers tending not to own a single vehicle but to purchase access to a range of vehicles through a mobility providers. Drivers will have the freedom to select one that best suits their needs for a particular journey. এইখানেই কিন্তু কথাটা বলা হয়েছে যে আমরা যদি এমন একটা মডেলে যাই যেখানে কনজিউমার একটা ভেহিকল না ওন করে বিভিন্ন কারণে বা বিভিন্ন পারপাসের জন্য বিভিন্ন ভেহিকল ওন করবে, তাহলে হয়তোবা কোনো একটা টাইপ অফ মিডল গ্রাউন্ড পাওয়া যেতে পারে বা এগ্রিমেন্ট পাওয়া যেতে পারে। আচ্ছা তাহলে ড্রাইভারদের অনেক ফ্রিডম থাকবে। তার মানে আমরা প্যারাগ্রাফ ইতে এই উত্তরটা পেয়েছি, এক এক ধরনের ট্রিপের জন্য এক এক ধরনের গাড়ি ব্যবহার। An estimate of how long it will take to overcome a number of problems. প্রবলেমের কথা কিন্তু এখানে বলা হয়নি এখন পর্যন্ত, কিন্তু প্যারাগ্রাফ এফ এ প্রথম লাইনেই দেখবেন হার্ডল শব্দটা ইউজ করা হয়েছে। আমি স্কিম করার সময় খেয়াল করেছি হার্ডল মানেই কিন্তু সমস্যা। তার মানে প্যারাগ্রাফ এফ এ আমরা উত্তরটা পেতে পারি। There are a number of hurdles to overcome in delivering automated vehicle. These include technical difficulty, তারপরে বলেছে infinite range of traffic, weather, road situations, regulatory challenges, অনেক ধরনের সমস্যার কথা এখানে বলা হয়েছে। তারপরে আমরা গিয়ে দেখি যে এখানে টাইমের কথা বলা হয়েছে নাকি কোথাও। When drivers are no longer essential, societal changes, না এখন পর্যন্ত টাইমের কথা বলা হয়নি। পরবর্তী প্যারাগ্রাফটাতে দেখি it's clear that there are many challenges. These can most probably be conquered within the next 10 years. মানে এত চ্যালেঞ্জেস যে আছে এই চ্যালেঞ্জেসগুলা 10 বছরের মধ্যে সলভ করা পসিবল। An estimate of how long it will take to overcome a number of problems, কতদিন লাগতে পারে সমস্যা সমাধান করতে, আমরা প্যারাগ্রাফ জিতে অ্যান্সারটা পেয়েছি। A suggestion that the use of driverless cars may have no effect on the number of vehicles manufactured. মানে ড্রাইভারলেস কার ব্যবহার করলেই যে আসলে গাড়ির প্রোডাকশন কমে যাবে এটা নেসেসারি না। আমরা কিন্তু এটা কোথায় পড়েছি আমি আপনাকে এখনই বলতে পারি। খেয়াল করে দেখবেন আমরা একদম প্রথম দিকে যখন পড়েছিলাম এখানে অনেকগুলো বেনিফিটসের কথা বলা হয়েছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এমআইটির কথা বলা হয়েছে। আচ্ছা খেয়াল করে দেখবেন প্যারাগ্রাফ নাম্বার আমরা যদি দেখি ডি, প্যারাগ্রাফ নাম্বার ডিতে ঠিক এই জায়গাটাতে একটা তথ্য ছিল। মডেলিং ওয়ার্ক বাই দ্য ইউনিভার্সিটি অফ মিশিগান suggests that
অটোমেটেড ভেহিকল মাইট রিডিউস ভেহিকল ওনারশিপ বাই 43%, মানে অটোমেটেড ভেহিকল ব্যবহার করার কারণে ভেহিকল ওনারশিপ বা যারা যারা ভেহিকল ওন করে এটা 43% কমিয়ে দিতে পারে, কিন্তু ওই ভেহিকলের মাইলেজটা ডাবল হয়ে যাবে। এর ফলে ইচ ভেহিকল উড বি ইউজড মোর ইন্টেন্সিভলি, মানে আরও বেশি ব্যবহার হবে। মাইট নিড রিপ্লেসিং সুনার, মানে ওই ভেহিকলগুলো আমাদের আরও দ্রুত রিপ্লেস করা লাগতে পারে। দিস ফাস্টার রেট অফ টার্ন ওভার মে মিন দ্যাট ভেহিকল প্রোডাকশন আসলে কমবে না, উইল নট নেসেসারিলি ডিক্রিজ। মানে প্যারাগ্রাফ ডিতে আমরা আমাদের এই উত্তরটা পেয়েছি। আমাদের 14 to 18 শেষ হয়ে গিয়েছে, আমরা এখন 19 to 22-তে মুভ করব। এখানে 19 to 22-তে আমাদেরকে বলেছে চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস, মানে প্যাসেজ থেকে দুটো শব্দের বেশি ব্যবহার করা যাবে না ফর ইচ আনসার। 19 to 22 আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল ইন দ্য গ্যাপ। ইম্প্যাক্ট অফ ড্রাইভারলেস কার, ফিগার্স ফ্রম দ্য ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি। আমরা একটু ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি যে প্যারাগ্রাফটা আছে ওটাকে একটু খুঁজে বের করি। খেয়াল করে দেখবেন ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরিটা ঠিক এই জায়গাটাতে, প্যারাগ্রাফ বিতে। তার মানে আমরা এর পরবর্তী থেকে হয়তো বা অ্যান্সারগুলো পাবো। ইন্ডিকেট দ্যাট মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস আর পার্টলি ডিউ টু ড্যাশ। More than 90% of road collisions involve human error, মানে আমাদের 19-এর উত্তর হবে হচ্ছে human error. Introduction of driverless vehicle will result in greater safety. In addition to the direct benefits of automation, it may bring other advantages. আচ্ছা, আমরা একটু পরবর্তী লাইনগুলোতে চলে যাই। For example, schemes for dash will be more workable, especially in towns and cities, resulting in fewer cars on the road. আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজনের টাইম ফ্রি করার কথা বলা হয়েছে, প্রোডাক্টিভ হওয়ার কথা বলা হয়েছে, রিল্যাক্স করা, সোশ্যালাইজ করার কথা বলা হয়েছে, যাদের অনেক ধরনের মোবিলিটির সমস্যা আছে তাদেরকে হেল্প করার কথা বলা হয়েছে, কিন্তু ঠিক তাদেরকে কেমনে রোডে টাইম স্পেন্ড করা কমানো যাবে এটা বলা হয়নি, বা ফিউয়ার কার কেমনে রাস্তায় আনা যাবে সেটার কথাও বলেনি। আচ্ছা, এইখানে দেখি এখনো বেনিফিটসের কথা বলছে। At present, average car spends more than 90% parked. Automation means that initiatives for car sharing might become much more viable. মানে কার শেয়ারিংটা অনেক বেশি করা হতে পারে, particularly in urban areas with significant travel demand, যেখানে অনেক বেশি ট্রাভেল করে মানুষজন। If a significant portion of the population choose to use shared automated vehicles, mobility demand can be met by far fewer vehicles. মানে গাড়ির সংখ্যা কমে যাবে যদি বেশিরভাগ মানুষজনই এর ফলে কার শেয়ারিং করে। তার মানে schemes for car sharing will be much more workable. According to the University of Michigan Transportation Research Institute, মানে আমরা এখানে দেখি মিশিগান ট্রান্সপোর্টেশন ইনস্টিটিউটের কথা কোথায় বলা হয়েছিল, আমরা এখানে দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ ডি তে ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্টেশন রিসার্চ ইনস্টিটিউটের কথা বলা হয়েছে। দেয়ার কুড বি a 43% ড্রপ, এই লাইনটাতে 43% আছে। একটু দেখি, সাজেস্ট অটোমেটেড ভেহিকলস মাইট রিডিউস ভেহিকল ওনারশিপ বাই 43%। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেহিকল ওনারশিপটা কমে যাবে বলছে, 43% ড্রপ করবে বলছে, হেন্স এটার উত্তর হবে ownership. However, this would mean that the yearly dash of each car would on average be twice as high as it currently is. মানে ইয়ারলি কিছু একটা গাড়ির অনেক বেড়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইলেজ বেড়ে যাবে, যে ডাবল হয়ে যাবে, যে এটার কথা বলা হয়েছে। তার মানে ইয়ারলি মাইলেজ হবে উত্তর। তারপরে আর কোনো ব্ল্যাঙ্ক নাই, তাই আমাদের আর টেনশন করা লাগবে না। আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা কাজ করব, আমাদের অ্যান্সারগুলো দ্রুত ট্রান্সফার করে নিব। দেখে নেই যে 14-এর অ্যান্সার আমরা কি দিয়েছিলাম, আমরা দিয়েছি সি, তারপরে বি, তারপরে ই, তারপরে জি এবং ডি। তারপরে কি দিয়েছি, 19 দিয়েছি হিউম্যান এরর। তারপরে দিয়েছি হলো কার শেয়ারিং 20, কার শেয়ারিং। তারপরে দিয়েছি ওনারশিপ 21, তারপরে দিয়েছি 22 মাইলেজ। বানান নিয়ে খুব সাবধান থাকবেন, বানান ভুল হলে কিন্তু মার্ক কাটা যাবে। অল রাইট, 22 পর্যন্ত আমাদের অ্যান্সার ট্রান্সফার করা শেষ, আমরা এটা সরিয়ে রেখে দিব। এবার আমরা পরবর্তী যেই সেকশনটা আছে সেই সেকশনটাতে চলে যাব।
আমরা এখানে দেখতে পাচ্ছি 23, 24 একটা প্রশ্নের মধ্যেই আমাদেরকে দুটো কারেক্ট অ্যান্সার বেছে নিতে হবে, হেন্স কোয়েশ্চেন 23, 24। এখানে কিন্তু তারা বলেছে চুজ 2 লেটার্স, মানে দুটো অ্যান্সার সিলেক্ট করতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। 25 to 26এও আমরা দেখতে পাচ্ছি সেম, দুটো অপশন সিলেক্ট করতে হবে, দুটো কোয়েশ্চেন হিসেবে কাউন্ট হবে। আমরা একটু দেখি which two benefits of automated vehicles does the writer mention, মানে অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে। আমরা একটু জানি, আমরা এতক্ষণে অনেকবার পড়ে ফেলেছি, আমরা কিন্তু জানি যে অ্যাডভান্টেজের কথাটা প্যারাগ্রাফ বি থেকে শুরু হয়েছিল বলা, যে এখানে বলেছে যে খেয়াল করে দেখবেন অটোমেশন আমাদেরকে অ্যাক্সিডেন্টস কমানোতে হেল্প করবে। কোনো জায়গায় অ্যাক্সিডেন্টস কমানো হেল্প করার কথা বলা হয়েছে নাকি একটু পড়ে দেখেন। Travelers could spend doing other things, it would be easier to find parking space, car travelers, considerable cost saving, না বলা হয়নি, তার মানে এটা হবে না। Another aim is to free the time people spend driving for other purposes, মানে ওরা অন্য যে গাড়ি চালানোতে যে সময়টা নষ্ট হতো সেই সময়টা অন্য কিছুতে কাজে লাগাতে পারবে। তারপর দেখি আমরা এখানে অপশন সিটা খেয়াল করে দেখবেন, travelers could spend journeys doing something other than driving, তার মানে হলো একই যে কথা আমাদেরকে এখানে বলা হয়েছে সেটাই এখানে তারা আমাদেরকে বলেছে যে ফ্রি দ্য টাইম পিপল স্পেন্ড ড্রাইভিং, স্পেন্ড জার্নিজ ডুইং সামথিং আদার দ্যান ড্রাইভিং, একই কথা। আচ্ছা, তারপরে দেখি আমাদেরকে আর কি বলেছে, এখানে খেয়াল করে দেখবেন সি এর পরে যে অপশনটা আছে, পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট কুড ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি, মানে এইখানে কোনো জায়গায় এমন কোনো তথ্য দেওয়া হয়েছে নাকি আমরা একটু দেখি। It may be possible to be more productive, socialize, relax. A vehicle can do the driving. Those who are challenged by existing mobility models such as older or disabled travelers may be able to enjoy significantly greater travel autonomy. মানে যারা যারা একটু বয়স্ক আছে বা যারা যারা disabled travelers আছে তারা কিন্তু অটোমেটেড গাড়ি থাকলে তাদের আর ড্রাইভিং এর কষ্টটা নেয়াই লাগছে না, মানে people who find driving physically difficult could travel independently. Reduction in pollution এর কথা কোথাও বলা হয়নি। It would be easier to find parking spaces বলা হয়নি। Car travelers could enjoy considerable cost savings, এটাও কোথাও বলা হয়নি, তার মানে অ্যান্সার সি এবং ডি। আচ্ছা, 25, 26 এ কি বলেছে, which two challenges automated vehicle development does the writer mention? এখন চ্যালেঞ্জেস এর কথা বলা হয়েছে, আমরা কিন্তু হার্ডল নামক একটা শব্দ আগে হাইলাইট করে রেখেছিলাম, হার্ডল এবং চ্যালেঞ্জের অর্থ কিন্তু সেম, তার মানে আমরা এই প্যারাগ্রাফেই উত্তরটা পাবো। অপশনে কি কি বলেছে, মেকিং শিওর জেনারেল পাবলিক হ্যাজ কনফিডেন্স ইন অটোমেটেড ভেহিকলস, managing pace of transition from conventional to automated vehicle, deciding how to compensate professional drivers who become redundant, setting up the infrastructure to make roads suitable for automated vehicle, getting automated vehicle to adapt to various different driving conditions. দেখি যে আমাদের এই প্যারাগ্রাফটাতে এর কাছাকাছি কোনটা বলেছে। Number of hurdles আছে, these include technical difficulties in ensuring that the vehicle works reliably in the infinite range of traffic, weather and road conditions it might encounter, মানে getting automated vehicles to adapt to various different driving conditions, একটা উত্তর আমরা পেয়ে গিয়েছি। The regulatory challenges in understanding how liability and enforcement might change when drivers are no longer essential for vehicle operations, এখানে বলেছে খেয়াল করে দেখবেন রেগুলেটরি চ্যালেঞ্জেস, যে কিভাবে লায়াবিলিটি অ্যান্ড এনফোর্সমেন্ট মাইট চেঞ্জ যখন ড্রাইভারদের আর প্রয়োজনই হয় না, এখানে কিন্তু ড্রাইভারদের কম্পেনসেট করার কথা বলা হয়নি। তো আমরা বুঝে গিয়েছি যে এখানে ডিসাইডিং হাউ টু কম্পেনসেট প্রফেশনাল ড্রাইভার্স হু বিকাম রিডান্ডেন্ট, এটা আসলে এখানে বলছে না। তারপরে কি বলেছে, অ্যান্ড দ্য সোসাইটাল চেঞ্জেস দ্যাট মে বি রিকোয়ার্ড for communities to trust and accept automated vehicles as a valuable part of mobility landscape, মানে কমিউনিটিদেরকে কিভাবে আমরা অটোমেটেড ভেহিকল অ্যাকসেপ্ট করাতে পারি এটা নিয়েও আমাদের একটু চিন্তা করতে হবে। মেকিং শিওর দ্যাট দ্য জেনারেল পাবলিক হ্যাজ দ্য কনফিডেন্স ইন অটোমেটেড ভেহিকল, মানে আমাদের অ্যান্সার হচ্ছে এ এবং ই। আমরা এই দুটোর অ্যান্সারও পেয়ে গিয়েছি, তাই আমরা খুবই দ্রুত 23তে আমরা যে সি অ্যান্সার পেয়েছি এবং 24-এ যে ডি আনসার পেয়েছি দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, এই জাতীয় যে প্রশ্নগুলো আছে এখানে আপনি 23 সি দিলেও সি এবং 24 ডি দিলেও সঠিক,
23D দিয়ে 24C দিলেও সঠিক, মানে আপনি CD সিকোয়েন্সে অ্যান্সারও দিতে পারবেন, আপনি চাইলে DC সিকোয়েন্সেও অ্যান্সার দিতে পারবেন, এখানে সিকোয়েন্সটা ম্যাটার করে না। 25 26 এ A এবং E, তার মানে 25A 26E, আপনারা চাইলে 25কে E দিতে পারেন, 26কে A দিতে পারেন, অসুবিধা কিন্তু নাই, সিকোয়েন্সটা এখানে ম্যাটার করে না। তো আমরা এখানে 23 থেকে 26 অ্যান্সার করে ফেলেছি, আমাদের অ্যান্সার ট্রান্সফার করাও শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমরা আমাদের 3 নম্বর যেই প্যাসেজটা আছে সেই প্যাসেজে মুভ অন করব এবং সেটাও ঠিক একইভাবে সলভ করার চেষ্টা করব। আমরা এখন আমাদের 3 নম্বর যেই প্যাসেজটা আছে সেটা শুরু করব। আপনারা কিন্তু আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পুরো প্যাসেজটা এখানে দেওয়া আছে। ঠিক এই মুহূর্তে চাইলে আপনারা ভিডিওটা একটু পজ করে নেবেন এবং 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে পুরো প্যাসেজটা একবার একটু পড়ে নেবেন। আমরা চেষ্টা করব, অ্যাজ অলওয়েজ চেষ্টা করব যে একদম লাইন বাই লাইন ধরে অনেক সময় নিয়ে না পড়ার, আমরা খুব কুইকলি পড়ে স্কিম করে নেওয়ার চেষ্টা করব, যাতে করে ওভারঅল প্যাসেজটা কি সম্পর্কে সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, তো আপনারা এখন ভিডিওটা পজ করে নেন, পজ করার পরে 1-1.5 মিনিট সময় নিয়ে পড়ে নেন এসেটা, এবং তারপরেই আমরা কোয়েশ্চেন সলভ করা শুরু করে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের স্ক্রিনে 27 থেকে 32 নম্বর কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছেন। খেয়াল করে দেখবেন এখানে একদম কেয়ারফুলি, এগুলো কিন্তু এমসিকিউ বেসড প্রশ্ন। এমসিকিউ বেসড প্রশ্নের একটা খুব মজার বিষয় হচ্ছে, আপনি যদি 27 নম্বর প্রশ্নের উত্তরটা প্রথম প্যারাগ্রাফে পান, তাহলে মনে করেন প্রথম প্যারাগ্রাফের 5 নম্বর লাইনে আপনি 27 নম্বর প্রশ্নের উত্তর পেয়েছেন, তাহলে 28 নম্বর প্রশ্নের উত্তরটা আপনি তার পরে পাবেন, তার আগে আর পাবেন না। সো আপনার ব্যাক অ্যান্ড ফোর্থ করে একবার আগে পরে করার দরকার নেই, আপনি আগাতে থাকবেন। ঠিক আছে, সো টিপটা তো দিয়ে দিলাম। আমরা এখন আমাদের প্রশ্নটা দেখি। একদম প্রথমে 27 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, দ্য রাইটার রেফার্স টু ভিজিটার্স টু নিউ ইয়র্ক টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট। এখানে নিউ ইয়র্ক আমাদের কিওয়ার্ড, আমরা দেখব যে প্যাসেজে নিউ ইয়র্ক শব্দটা কোথায় আছে। ইনফ্যাক্ট খুব ভালো একটা লোকেশনে আছে, প্রথম প্যারাগ্রাফের একদম শেষ নম্বর ওয়ার্ডটাই নিউ ইয়র্ক, তার মানে এর আশেপাশেই আমরা কোথাও উত্তরটা খুঁজে পাবো। রাইটার নিউ ইয়র্কের কথা কেন বলেছে? এক্সপ্লোরেশন ইজ অ্যান ইন্ট্রিনসিক এলিমেন্ট অফ বিং হিউম্যান, এটা বোঝানোর জন্য। মোস্ট পিপল আর এনথুজিয়াস্টিক অ্যাবাউট এক্সপ্লোরিং, এটা বোঝানোর জন্য, নাকি এক্সপ্লোরেশন ক্যান লিড টু সারপ্রাইজিং রেজাল্টস, নাকি মোস্ট পিপল ফাইন্ড এক্সপ্লোরেশন ডন্টিং, বা বেশিরভাগ মানুষেরই এক্সপ্লোরেশন জিনিসটা অনেক ভয়ঙ্কর লাগে। আমরা একটু দেখি যে সে কেন এই কথাটা বলেছে। This questing nature of ours undoubtedly helped our species spread around the globe, just as it nowadays no doubt helps the last nomadic Penan maintain their existence in the depleted forest of Borneo and the visitor negotiate the subways of New York. আচ্ছা, একটু এর আগের লাইনগুলোও আমরা পড়ে দেখি কি বলেছে। Long before the first caveman slumped down beside the fire and grunted news that there was plenty of wild beast over yonder, our ancestors had learned the value of sending out scouts to investigate the unknown. মানে এই যে এক্সপ্লোরেশনের যে ইম্পর্টেন্সটা আছে, এটা বোঝানোর জন্যই সে নিউ ইয়র্কের কথা বলেছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এর আগের লাইনটাও আমরা একটু পড়ে নেই। We are all explorers. Our desire to discover and then share that newfound knowledge is part of what makes us human. Indeed, this has played an important part in our success as a species. মানে একদম প্রথমেই যে অপশনটা আছে, এক্সপ্লোরেশন ইজ অ্যান ইন্ট্রিনসিক এলিমেন্ট অফ বিং হিউম্যান, মানে সবার মধ্যেই একটা ইন্ট্রিনসিক এলিমেন্ট থাকে, বা একদম ভিতরেই একটা ইনহেরেন্ট এলিমেন্ট থাকে এক্সপ্লোর করার। এখানে কিন্তু মোস্ট পিপল আর এনথুজিয়াস্টিক অ্যাবাউট এক্সপ্লোরিং এটা নিয়ে কিছু বলে নাই, এক্সপ্লোরেশন ক্যান লিড টু সারপ্রাইজিং রেজাল্টস বলে নাই, এবং মোস্ট পিপল ফাইন্ড এক্সপ্লোরেশন ডন্টিং অথবা স্কেরি এটাও বলে নাই। তার মানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। According to second paragraph, what is the writer's view of explorers? মানে দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা অ্যান্সারটা পাবো। দ্বিতীয় প্যারাগ্রাফে রাইটার এক্সপ্লোরারদের সম্পর্কে কি বলেছে? Over the years, we've come to think of explorers as a peculiar breed, different from the rest of us, different from those who are merely well-traveled even, and perhaps there is a type of person more suited to seeking out the new, a type of caveman more inclined to risk venturing out. That, however, doesn't take away from the fact that we all have this inquiring instinct even today, and that in all sorts of professions, whether artist, marine biologist, or astronomer, borders of the unknown are being tested every day. দেখি তো এখানে কোথায় সিমিলার কথা বলেছে। Their discoveries have brought both benefits and disadvantages, বলা হয়নি। Their main value is in teaching others, বলা হয়নি। They act on an urge that is common to everyone, হতে পারে।
they tend to be more attracted to certain professions than others. Definitely বলা হয়নি। সো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কেন আপনারা দেখে নেন, এইখানে বলা হয়েছে যে all sorts of professions, আর্টিস্ট হোক, মেরিন বায়োলজিস্ট হোক, অ্যাস্ট্রোনমার্স হোক, সব জায়গার সাথেই এক্সপ্লোরারদের, সব ধরনের প্রফেশনের সাথেই এক্সপ্লোরারদের একটা কমন বিষয় রয়েছে, এই যে টেস্টিং আউট দ্য আননোন, এই ইচ্ছাটা। ওকে, 28 নাম্বার অ্যান্সার ডান। The writer refers to a description of Egdon Heath to suggest that. Egdon Heathের কথা এখানে বলা আছে, তার মানে আমরা 3 নম্বর প্যারাগ্রাফে সম্ভবত অ্যান্সারটা পাবো। Egdon Heathের কথা তিনি কেন বলেছে খেয়াল করে দেখি, আমরা যদি প্যারাগ্রাফটা একটু পড়ে দেখি তাহলে আমাদের অপশনগুলো সম্পর্কেও আইডিয়া হয়ে যাবে। A fictional area of uncultivated land and use the landscape to suggest the desires and fears of his characters. মানে এই ল্যান্ডস্কেপটা বা এই এগডেন হিথের কথাটা সে বলেছে যাতে করে সে তার ক্যারেক্টারদের চাওয়া পাওয়া, ভয়, এই জাতীয় জিনিস, ফিলিংগুলো নিয়ে সে যাতে কথা বলতে পারে। কেন সে ইউজ করেছে? হার্ডি ওয়াজ রাইটিং অ্যাবাউট হিজ ওন এক্সপিরিয়েন্স অফ এক্সপ্লোরেশন? না। হার্ডি ওয়াজ মিস্টেকেন অ্যাবাউট দ্য নেচার অফ এক্সপ্লোরেশন? না। Hardy's aim was to investigate people's emotional states. হতে পারে Hardy's aim was to show the attraction of isolation. না, একদম প্রথমেই কিন্তু বলে দিয়েছে সে এই জায়গাটা ব্যবহার করেছে যাতে করে সে মানুষের ডিজায়ার এবং ফিয়ার্স সম্পর্কে কথা বলতে পারে, তার মানে ইমোশনস সম্পর্কে কথা বলতে পারে। তাই আমাদের এই অ্যান্সারটাও হয়ে যাবে হচ্ছে সি। সো 29 এর অ্যান্সার আমরা দেখে নিচ্ছি সি। ইন দ্য 4th প্যারাগ্রাফ, সে পরবর্তী প্যারাগ্রাফে চলে গিয়েছে। The writer refers to a golden age. আমাদের গোল্ডেন এজ হচ্ছে কিওয়ার্ড, তাই আমাদের গোল্ডেন এজটা খুঁজে বের করতে হবে। আমরা একটু দেখব যে গোল্ডেন এজ শব্দটা কোন জায়গায় রয়েছে। আচ্ছা, আমরা কিন্তু এই জায়গাটাতে ঠিক এই পয়েন্টে লাইনটা খুঁজে পেয়েছি, হয়তোবা এর আশেপাশেই আমাদের উত্তরটা হবে। সে গোল্ডেন এজের কথা কেন বলেছে? The writer refers to a golden age to suggest that the amount of useful information produced by exploration has decreased. Fewer people are interested in exploring than in 19th century. Recent developments have made exploration less exciting. We are wrong to think that exploration is no longer necessary. দেখি এখানে কি বলেছে। We think back to a golden age as if exploration peaked somehow in the 19th century, as if the process of discovery is now on the decline, though the truth is that we have named only 1.5 million of this planet's species and there may be more than 10 million, and that's not including bacteria. আচ্ছা, আর অনেক কিছু বলেছে। We have scarcely mapped the ocean floor and know even less about ourselves. We fully understand the workings of only 10% of our brains. আচ্ছা, সে এখানে বলেছে যে আমরা গোল্ডেন এজের কথা ভাবি, এমনভাবে ভাবি যে এক্সপ্লোরেশন মনে হয় 19th সেঞ্চুরিতেই খালি পিক করেছিল, এমনভাবে ভাবি যাতে প্রসেস অফ ডিসকভারি ইজ, অ্যাজ ইফ দ্য প্রসেস অফ ডিসকভারি ইজ নাও অন দ্য ডিক্লাইন। মানে আমরা এমন ভান করি যে এখন ডিসকভারির প্রসেসটা মনে হয় কমে যাচ্ছে, যদিও সত্যি কথা হচ্ছে যে আমরা এই পৃথিবীর স্পিসিসদের মধ্যে শুধুমাত্র 1.5 মিলিয়ন অফ দিস প্ল্যানেট স্পিসিসকে আইডেন্টিফাই করতে পেরেছি, যেখানে মিলিয়নসও এখনো বাকি স্পিসিস to identify. তার মানে we are wrong to think that exploration is no longer necessary. আমাদের সবকিছু এক্সপ্লোর করা উচিত, স্পিসিস এক্সপ্লোর করা উচিত, আমাদের ব্রেইনকে যে আমরা মাত্র 10% অপারেট করাতে পারি এটা নিয়েও এক্সপ্লোর করা উচিত। সো হি ইজ সাজেস্টিং, দ্য রাইটার ইজ সাজেস্টিং যে এখানে আমাদের we are wrong to think যে exploration is no longer necessary. এর পরবর্তী প্রশ্নে খেয়াল করে দেখবেন, ইন দ্য 6th প্যারাগ্রাফ মানে 6 নম্বর প্যারাগ্রাফে আমরা উত্তরটা পাবো। When discussing the definition of exploration, the writer argues that, এখানে বলেছে people tend to relate exploration to their own professional interests, মানে মানুষজন নিজেদের যেই প্রফেশনাল ইন্টারেস্ট আছে সেটার সাথে এক্সপ্লোরেশনের ডেফিনেশনটাকে রিলেট করে। Certain people are likely to misunderstand the nature of exploration, মানে কিছু কিছু ব্যক্তি আছে যারা এক্সপ্লোরেশনের নেচারটা মিসআন্ডারস্ট্যান্ড করে বা ভুল বুঝে। The generally accepted definition has changed over time. আর এখানে বলেছে the historians and scientists have more valid definitions than the general public. দেখি 6th প্যারাগ্রাফে কি বলেছে। Each definition is slightly different and tends to reflect the field of endeavor of each pioneer. মানে এর আগের প্যারাগ্রাফে অনেকগুলো ব্যক্তি, রবিন হ্যানবারি, তারপরে ক্রিস বনিংটন, তারপরে এখানে খেয়াল করে দেখবেন উইলফ্রেড টেসিগার, অনেকগুলো ডিফারেন্ট মানুষের ডেফিনিশন দিয়েছিল এক্সপ্লোর করা বা এক্সপ্লোরারকে, আসলে সেটার একটা ডেফিনিশন তারা এক একজন এক এক ভার্জন দিয়েছে।
তারপরে রাইটার বলল each definition is slightly different, প্রত্যেকটা ডেফিনিশন একটা আরেকটার থেকে একটু ভিন্ন, and tends to reflect the field of endeavor of each pioneer, মানে এই ডেফিনিশনগুলো সব হচ্ছে তাদের নিজেদের ফিল্ড অফ এক্সপ্লোরেশনের সাথে বা ফিল্ড অফ এন্ডেভার মানে তাদের প্রফেশনের সাথে হালকা রিলেটেড। তার মানে পিপল টেন্ড টু রিলেট এক্সপ্লোরেশন টু দেয়ার ওন প্রফেশনাল ইন্টারেস্ট, এটাই আমাদের সঠিক উত্তর হয়েছে। এরপরে আমরা লাস্ট কোয়েশ্চেনটা দেখি, এখানে কি বলেছে, ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ দ্য রাইটার এক্সপ্লেইনস দ্যাট হি ইজ ইন্টারেস্টেড ইন, মানে তারা আমাদেরকে বলেই দিচ্ছে যে এটা লাস্ট প্যারাগ্রাফে আমাদের খুঁজে বের করতে হবে। লাস্ট প্যারাগ্রাফ এইখানে, যেখানে সে শুরুই করে এটা বলে যে আই বেস্ট ডিক্লেয়ার মাই ওন বায়াস, মানে আমার জন্য এখন ভালো হয় যদি আমি আমার যেই চিন্তাধারাগুলো আছে চিন্তাভাবনাগুলো আছে সেগুলোও যাতে বলে দেই। আচ্ছা, কি কি অপশন আছে, হাউ সামওয়ানস পার্সোনালিটি ইজ রিফ্লেক্টেড ইন দেয়ার চয়েস অফ ভিজিট, নাকি the human ability to cast new light on places that may be familiar, naki how travel writing has evolved to meet changing demands, naki the feeling that writers develop about the places they explore. Dekhi ki boleche, as a writer I'm interested in exploration of ideas. I've done a great many expeditions on each one was unique. I've lived for months alone with isolated groups, onekhon se tar experience niye bole, but none of these things is of the slightest interest to anyone unless through my books I have found a new slant or explored a new idea, মানে যতক্ষণ না আমি আমার বইয়ের মাধ্যমে নতুন কোনো আইডিয়ার কথা বলবো কারো ইন্টারেস্ট আমি আসলে জোগাতে সেভাবে পারবো না। সো এখানে আমাদেরকে সে কোন জিনিসে ইন্টারেস্টেড সেটার কথা কিন্তু এখনো ডিরেক্টলি সে বলে নাই, বাট আমরা একটু আইডিয়া পাচ্ছি। Why? Because the world has moved on. The time has long passed for the great continental voyages, another walk to the poles, etc. We know how the land surface of our planet lies. Exploration of it is now down to the details. Habits of microbes, ittadi onek kichu boleche. Aside from the it's there of the specialist, ঠিক আছে. However, this is to disregard the role of the human mind has in conveying remote places. And this is what interests me. এই তো আমরা মূল লাইনটাতে এসেছি। How a fresh interpretation even of a well traveled route can give its readers new insights, মানে এমন একটা জায়গায় আমরা খুব পরিচিত একটা জায়গাও যদি হয় সেটাতেও যদি নতুন কোনো রাস্তা বা পথ ব্যবহার করে যাওয়া হয়ে থাকে বা নতুন কোনোভাবে আমরা যেয়ে থাকি তাহলে আমরা নতুন অনেকগুলো আইডিয়াস সেখান থেকে পাবো। এবং রাইটার বলেছে দিস ইজ হোয়াট ইন্টারেস্টস মি, আমি মূলত এই জিনিসটাতেই ইন্টারেস্টেড। তার মানে দ্য হিউম্যান এবিলিটি টু কাস্ট নিউ লাইট অন প্লেসেস দ্যাট মে বি ফ্যামিলিয়ার, মানে পরিচিত জায়গাকেই একটু নতুনভাবে দেখার যে আমাদের প্রবণতা আছে মানুষদের মধ্যে, এটা নিয়েই রাইটার মূলত ইন্টারেস্টেড। তার মানে 32 অ্যান্সার হচ্ছে বি। আমরা 27 থেকে 32 অ্যান্সারগুলো খুব দ্রুত আনসার শিটে ট্রান্সফার করে ফেলি। 27-এ আমরা এ অ্যান্সার চুজ করেছি, 28-এ সি, 29-এ সি, 30-তে ডি, 31A এবং 32B আনসার ট্রান্সফার করা শেষ। এর পরবর্তীতে আমরা এখন 33 অনওয়ার্ডস যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একবার দেখার চেষ্টা করব। আমি এটা একটু সরিয়ে রাখলাম এবং আমাদের পুরো প্যাসেজটাকে আবারও আগের সিকোয়েন্সে সাজিয়ে ফেললাম। দেখি এখন তারা আমাদের থেকে কি চাচ্ছে। Look at the following statements 33 to 37, মানে 33 থেকে 37. Match each statement with the correct explorer, মানে এখানে এক্সপ্লোরারের লিস্ট দেওয়া আছে, এ হলে পিটার ফ্লেমিং, বি হলে রানফিয়েন্স অ্যান্ড সো অন। এটাকে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের সাথে ম্যাচ করতে হবে। এটার একটা খুব ইজি পদ্ধতি হচ্ছে আমরা লাইন বাই লাইন অ্যান্সারগুলো না খুঁজে যেটা চেষ্টা করব, প্রথমে পিটার ফ্লেমিং নিয়ে যতগুলো কথা বলা আছে আমরা তো তার নাম খুব সহজেই প্যাসেজে খুঁজে পাবো। পিটার ফ্লেমিং নিয়ে যা যা বলা আছে সেটা খুঁজে বের করব এবং সেটা এখানে কোনগুলোর সাথে মিলে সেটা আমরা মিলিয়ে লিখে ফেলবো। চলেন আমরা দেখি যে পিটার ফ্লেমিং এই ব্যক্তিটার কথা কোন জায়গায় বলা হয়েছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর যে প্যারাগ্রাফটা আছে এই জায়গাটাতে পিটার ফ্লেমিং এর কথা এইখানে বলা হয়েছে। কি বলা হয়েছে? Explorer and travel writer Peter Fleming talks of the moment when the explorer returns to the existence he has left behind
with his loved ones. মানে পিটার ফ্লেমিং পরিচিত জায়গা যেগুলো সে হয়তো বা এককালে ছেড়ে চলে গিয়েছিল সেই জায়গাটাতে ফিরে আসার যে অনুভূতিটা আছে সেটা সম্পর্কে কথা বলছে। The traveler who has for weeks or months seen himself only as a puny and irrelevant alien crawling laboriously over a country in which he has no roots and no background suddenly encounters his other self, a relatively solid figure with a place in the minds of certain people. মানে একটা ট্রাভেলার যখন বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে সেখানে কেউ তাকে চিনে না, তার রুটস সেখানে নেই, সে হঠাৎ করে এমন একটি জায়গায় ফেরত এসেছে বা ফিরে এসেছে যেখানে সবাইকে সে চিনে, সবাই তাকে চিনে এবং সে একটু স্ট্রং ফিল করে। দেখি যে এখানে কোন অপশনটা এটার সাথে মিলছে। He referred to relevance of the form of transport used, বলা হয়নি। He described feelings of coming back home after a long journey, এটা কিন্তু বলা হয়েছে, আমরা দেখেছি এখানে পরিচিত জায়গায় ফিরে আসার যে অনুভূতি আছে সেটা সম্পর্কে কথা বলা হয়েছে। হেন্স এটা ডেফিনেটলি এ হবে যে আমরা শিওর। জাস্ট বাকি আর কোনো অপশন এর সাথে মিলে নাকি দেখতে হবে, কারণ আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়নি যে একটা অপশন একবারে বেশি ব্যবহার করা যাবে না। তার মানে হতে পারে এখানে আমরা এমন কোনো অপশন পাবো যেটা মাল্টিপল সেন্টেন্সের সাথে মিলে যাবে। He worked for the benefit of specific groups of people, বলা হয়নি। He did not consider learning about oneself as an essential part of exploration, না বলা হয়নি। He defined exploration as being both unique and of value to others, না এটাও এখানে তেমন একটা বলা হয়নি। র্যান ফিয়েন্স সম্পর্কে এবার দেখি যে আমরা কি জানতে পারছি। র্যান ফিয়েন্সের কথাটা বলা হয়েছে, ঠিক দেখবেন যে এই প্যারাগ্রাফের পরের প্যারাগ্রাফে যে র্যান ফিয়েন্সের নাম প্রথমবার আসলো। আচ্ছা, র্যান ফিয়েন্স, dubbed the greatest living explorer, said, an explorer is someone who has done something that no human has done before and also done something scientifically useful. মানে একজন এক্সপ্লোরার হচ্ছে এমন একজন ব্যক্তি যে এমন কিছু একটা করেছে যেটা আগে আর কেউ করেনি, আর এমন একটা জিনিস করেছে যেটা সায়েন্টিফিক্যালি অনেক ইউজফুলও হয়। দেখি তো এখানে কোথায় বলেছে। He referred to the relevance of form of transport, না। Work for benefit of specific groups of people, না। He did not consider learning about oneself as an essential part of exploration, na. He defined exploration as both unique, খেয়াল করে দেখবেন unique মানে no human has done it before, and of value to others মানে something scientifically useful. তার মানে র্যান ফিয়েন্স হচ্ছে নাম্বার 37। ক্রিস বনিংটনটা দেখি এবার। ক্রিস বনিংটনের কথা বলা হয়েছে ঠিক এটার পরপরই। ক্রিস বনিংটন, a leading mountaineer, felt exploration was to be found in the act of physically touching the unknown. মানে exploration এমন একটি অ্যাক্ট যেটা হচ্ছে আমাদেরকে অচেনা জিনিসপত্রকে জানতে সাহায্য করে। You have to have gone somewhere new, মানে আপনার নতুন কোনো একটা জায়গায় যেতেই হবে। আচ্ছা, ফিজিক্যালি টাচিং দ্য আননোন এবং কোনো একটা নতুন জায়গায় আপনাদের যেতেই হবে। আমরা একটু দেখে নেই যে এখানে কোন জায়গাটাতে এটার উত্তরটা আমরা পেতে পারি। এটা হচ্ছে ক্রিস বনিংটন নিয়ে কথা হচ্ছে। ক্রিস বনিংটনকে আমরা যদি খুঁজে বের করার চেষ্টা করি কোথায় পাবো দেখি তো। He referred to the relevance of the form of transport used, না form of transport used নিয়ে এখানে সে কথা বলেনি। He worked for the benefit of specific groups of people, বলেনি। He did not consider learning about oneself as an essential part of exploration, এটাও বলেনি। সম্ভবত ক্রিস বনিংটনের এখানে অ্যান্সার থাকবেই না, আমরা এটাকে একটু মার্ক করে রাখি, আমরা বাকিগুলো সলভ করে এটাতে আবার ফিরে আসবো। রবিন হ্যানবারি টেনিসন, দেখি তো কি বলেছে। Then Robin Hanbury Tennyson, a campaigner on behalf of remote so-called tribal people, said, a traveler simply records information about some far-off world and reports back, but an explorer changes the world. First of all, আমরা এখানে টেনিসনের ব্যাপারে, রবিন টেনিসনের ব্যাপারে একটা জিনিস দেখেছি যে সে ট্রাইবাল পিপলদের সাথে কাজ করে। তার মানে he worked for the benefit of specific groups of people, মানে টেনিসন 35D, এটা অ্যান্সার হবে। তারপরে যদি দেখি আমাদের কি কি অপশন বাকি আছে, ট্রান্সপোর্ট এবং অপশন বাকি আছে did not consider learning about oneself as an essential part of exploration। দেখি যে আর কিছু কি এখানে বলেছে নাকি। remote tribal people, traveler simply records information about some far off
world and reports back, but an explorer changes the world. খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমরা আর কোনোটার সাথে তেমন একটা এখানে মিলাতে পারছি না, তার মানে এটার অ্যান্সার ডি যে ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে হলো উইলফ্রেড থেসিগার। উইলফ্রেড থেসিগার কি বলেছে? উইলফ্রেড থেসিগার belongs to an era of unmechanized travel now lost to the rest of us, told me, if I had gone by a camel where I could have gone by car, it would have become a stunt. মানে আমি যদি একটা জায়গায় উট করে যেতাম, যেখানে আমি গাড়ি করেও যেতে পারতাম, তাহলে ওটা একটা স্টান্ট হয়ে যেত। তার মানে সে রেলেভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট নিয়ে কথা বলেছে, তার মানে এটার উত্তর ই হবে। আমাদের একটা এখনো বাকি আছে, আমরা আরেকটু পড়ে দেখি। To him, exploration meant bringing back information from remote place regardless of any great self-discovery. মানে তার কাছে এক্সপ্লোরেশনের যে ইম্পর্টেন্সটা বা গুরুত্বটা আছে, তার মানে অনেক দূরের কোনো একটা জায়গা থেকে কোনো তথ্য নিয়ে আসা, রিগার্ডলেস অফ এনি গ্রেট সেলফ ডিসকভারি, মানে নিজেকে সেলফ ডিসকভারি করার চেয়েও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে he did not consider learning about oneself as an essential part of exploration. মানে সে সেলফ ডিসকভারিকে একটা এসেনশিয়াল পার্ট অফ এক্সপ্লোরেশন মনে করতো না। সে মনে করতো যে আসলে এসেনশিয়াল পার্ট হচ্ছে ব্রিংিং ব্যাক ইনফরমেশন ফ্রম আ রিমোট প্লেস, নট সেলফ ডিসকভারি। মানে এটার উত্তরও কিন্তু ই হবে। সো আমরা এখানে 1, 2, 3, 4, 5টার উত্তর পেয়ে গিয়েছি। আমরা দেখেছি যে ক্রিস বনিংটন সম্পর্কে এখানে কোনো কথা ছিলই না, কিন্তু উল্টো উইলফ্রেড থেসিগার সম্পর্কে দুটো তথ্য ছিল। এরপর আমরা 38, 39 এবং 40টা অ্যাটেম্প্ট করব। তারপরে আমরা আমাদের অ্যান্সারগুলো ট্রান্সফার করে ফেলবো। এখানে আমাদেরকে একটি সামারি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নো মোর দ্যান 2 ওয়ার্ডস, মানে আমরা একটা শব্দ অথবা দুটো শব্দ ব্যবহার করতে পারবো। রাইট ইউর আনসার ইন বক্সেস। আচ্ছা, দ্য রাইটার্স ওন বায়াস, এই টাইটেলটা দেখেই আমরা বুঝতে পারছি যে আমাদের লাস্ট যেই প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফ থেকেই এই সামারিটা, কারণ লাস্ট প্যারাগ্রাফটা শুরু হয় এটাই বলে যে আই বেস্ট ডিসক্রাইব মাই ওন বায়াস, যে আমার নিজের বায়াসটা আমার এখন বলে দেওয়া উচিত। The writer has experience of a large number of dash and was the first stranger that previously dash people had encountered. মানে the writer has had experience of a large number of something, মানে সে কোনো একটা জিনিস অনেক বেশি এক্সপিরিয়েন্স করেছে। যেমন I have done a great many expeditions and each one was unique. এটার উত্তর হবে হলো expeditions। যেহেতু আমাদেরকে এখানে নো মোর দেন 2 ওয়ার্ডস বলেছে, আমরা এই ইউনিক শব্দটাকেও এখানে আনতে পারবো। আমরা চাইলে এটাকে ইউনিক এক্সপেডিশনসও বলতে পারবো, যেহেতু আমাদের দুটো শব্দের লিমিট আছে। And was the first stranger that certain previously dash people had encountered. I've lived for months alone with isolated groups of people all around the world, even 2 uncontacted tribes. মানে সে কিছু আইসোলেটেড বা আনকন্ট্যাক্টেড ট্রাইবদের সাথেও কাজ করেছে। সো হি ওয়াজ দ্য ফার্স্ট স্ট্রেঞ্জার দ্যাট সার্টেন প্রিভিয়াসলি আনকন্ট্যাক্টেড অথবা আইসোলেটেড, দুটোই কিন্তু সঠিক হবে। আমি আইসোলেটেডটা লিখে দিলাম, যেহেতু এখানে আইসোলেটেড আছে আপনি চাইলে আইসোলেটেডও বলতে পারবেন। এখানে আনকন্ট্যাক্টেড ট্রাইবস আছে, আপনি চাইলে আনকন্ট্যাক্টেডও বলতে পারবেন। ট্রাইবস বলা যাবে না, যেহেতু এখানে পিপল অলরেডি আছে। হি বিলিভস there is no need for further exploration of Earth's dash except to answer specific questions such as how buffaloes eat. আমরা একটু দেখি যে কোন জায়গাটাকে সে এক্সপ্লোর করতে হবে না বলেছে। But none of these things is of the slightest interest to anyone. আমরা এটা দেখেছি because the world has moved on. The time has long passed for the great continental voyages. Another walk to the, ঠিক আছে, we know how the land surface of our planet lies. Exploration of it is now down to the details. The habit of microbes, grazing behavior of buffalo. Aside from deep sea and deep underground, it's thereof specialists. মানে সে বলতে চাচ্ছে যে আর্থের যে ল্যান্ড সারফেসটা আছে, এই ল্যান্ড সারফেসটাকে আসলে আর তেমন জানার মতো কিছু নেই। আমরা অলরেডি জানি, উই নো হাউ ল্যান্ড সারফেস অফ আওয়ার প্ল্যানেট ইজ। এখন আমাদেরকে আরো অনেক ডিটেলসে যেতে হবে যে ব্যাকটেরিয়া, মাইক্রোবস ওরা কেমনে থাকে, বাফেলোরা কেমনে গ্রেজ করে, আরো ডিটেলসে যেতে হবে। হেন্স এখানে অ্যান্সার হবে হলো ল্যান্ড, অথবা আমরা এখানে চাইলে কিন্তু ল্যান্ড
সারফেসও বলতে পারি। He believes there is no need for further exploration of Earth's land surface except to answer specific questions. আমাদের এখানেও অ্যান্সারগুলো হয়ে গিয়েছে, আমরা দ্রুত আমাদের অ্যান্সার শিটে ট্রান্সফার করে ফেলবো। 33 আমরা দিয়েছি এ, তারপরে 33 দিয়েছি, 34 দিয়েছি এ, 35 হচ্ছে ডি, 36 হচ্ছে ই, তারপরে 37 হচ্ছে বি, 38, 39, 40 যেহেতু শব্দ, এখানে আমাদের প্রথমে আমরা দিয়েছি এক্সপেডিশন, তারপরে হচ্ছে আইসোলেটেড, তারপরে হচ্ছে ল্যান্ড সারফেস। ঠিক আছে, আর এক্সপেডিশনটা আপনারা কিন্তু চাইলে, এখানে আমরা এক্সপেডিশন বলেছি, আপনি চাইলে ইউনিক এক্সপেডিশনও বলতে পারতেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, যেহেতু আমাদেরকে এখানে নো মোর দেন 2 ওয়ার্ডস মানে দুটো শব্দ পর্যন্ত লেখার পারমিশন দেয়াই আছে। আমাদের আনসার ট্রান্সফার করা শেষ, আর এই দিয়েই কিন্তু আমাদের রিডিং সেকশনটাও শেষ হয়ে গিয়েছে। This is the speaking test of the International English Language Testing System taking place on Saturday, the 11th of March at the Bellevue Center. The center number is BN367. The candidate is Tahmid Hassan Tonmoy. The candidate number is 0003400. The examiner is Munzereen Shahid, and the examiner number is 439815. Good afternoon. Good afternoon. What is your full name, please? My full name is Tahmid Hassan Tonmoy. What should I call you? You can call me Tonmoy. All right, Tonmoy. May I see some ID, please? Yes, please. Thank you. All right. Now, in this first part, I'm going to ask you a few questions about yourself. All right. Let us talk about your work. Do you work or do you study? Well, I am a student, but at the moment I'm working as a research assistant. I am focusing on obtaining a PhD in the near future. So yeah, I think I'm working, I would say. All right. Now, in your work, do you often have to use computers? Well, in my line of work, I always have to use computers because for my research purpose and my documentation, everything is dependent upon using a computer. All right. Now, how do you usually get online? Since I have to work from home, so typically I use my desktop computer to go online, but in case I'm traveling, I have to use my mobile or my tablet to go online because it's essential for me to be there all the time. All right. Do you prefer using a desktop or a laptop? Personally, I prefer using a desktop because I think it gives you a very stationary workstation, and I think using a laptop is good, especially when you're traveling. But in my opinion, I get the confidence out of the desktop because I think it gives you a much better specification rather than a laptop. So yes, I think I would go for a desktop. All right. When you use your computer, now, what do you usually use it for? Well, I used to use my computer only for gaming and movie purposes back when I was a student, but right now I only use it for my research purpose, my study purpose, and everything that is related to my job. All right. Do you think it's important for people to learn how to use a computer? I don't think it's important. I think it's very essential for people to learn computer because in every aspect of our life, what we do, what we'll have to do, and what is surrounding us, it's all related to a computer. So it's very, very essential for people to learn computer. All right. এরই মধ্যে আমাদের পার্ট 1টা কিন্তু শেষ হয়েছে। স্পিকিং টেস্টে আমরা জানি পার্ট 1, 2 এবং 3 তিনটা ভাগে পরীক্ষাটা হয়ে থাকে। সাধারণত পার্ট 1-এ খুব কমন ধরনের প্রশ্ন থাকে, যেমন কাজ নিয়ে অথবা পড়াশোনা নিয়ে, হোম নিয়ে, হোম টাউন নিয়ে, এই জাতীয় টপিকগুলো খুবই কমনলি এই পার্টে এসে থাকে। এই পার্ট থেকেই কিন্তু খেয়াল করে দেখবেন আমাদের কিন্তু পুরো স্পিকিং টেস্টে শুধুমাত্র এই পার্টেই না, মূলত 4টা জিনিস অ্যাসেস করা হয়, ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স। সো এখানে আমরা দেখতে পেরেছি যে তাহমিদ যখন অ্যান্সার দিচ্ছিল আমরা কিন্তু দেখেছি যে ও খুব একটা বেশি স্ট্যামার করেনি, কিছু কিছু জায়গায় দেখা গিয়েছিল যে ওর একটু চিন্তা করে উত্তর দিতে হয়েছে। সো এই সিচুয়েশনগুলোতেও আমরা চেষ্টা করব যখন আমরা নতুন একটা আনফ্যামিলিয়ার একটা টপিক ফেস করছি, আমাদের সাথে সাথে হয়তো বা অ্যান্সার মনে নাও আসতে পারে। সো সেই সকল ক্ষেত্রে একটু পজ এফেক্টিভলি ইউজ করা
একদম এফেক্টিভলি পজ করে চিন্তা করে অ্যান্সারটা দেওয়া। তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো রয়েছে, তাহমিদের সেন্টেন্স স্ট্রাকচারও আমরা দেখেছি যে সে কিন্তু শুধুমাত্র সিম্পল সেন্টেন্সেস ব্যবহার করেনি, সে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে কমপ্লেক্স সেন্টেন্সেস ব্যবহার করেছে, লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করেছে, এবং সেই সকল ফ্যাক্টরগুলোই কিন্তু ইভেন্চুয়ালি গিয়ে তার ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সে যেই মার্কগুলো থাকে সেই মার্কগুলোকে এফেক্ট করবে। তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সেকেন্ড যেই ফ্যাক্টরটা IELTS স্পিকিং টেস্টে অ্যাসেস করা হয় লেক্সিক্যাল রিসোর্স, আমরা কিন্তু দেখেছি যে তাহমিদের এখন পর্যন্ত আমরা খুব কমপ্লেক্স ভোক্যাবুলারি ইউজ দেখিনি, বাট কমন যে ভোক্যাবুলারিগুলো আছে সেগুলো সে মোটামুটি কারেক্টলি ইউজ করতে পেরেছে। সো লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে শুধুমাত্র যে অ্যাডভান্স ভোক্যাবুলারিতেই মার্ক থাকে বা অ্যাডভান্স ভোক্যাবুলারি আমরা কিভাবে ইউজ করি সেটাতেই মার্ক থাকে তা না, আমরা যা যা এভরিডে ভোক্যাবুলারি আছে সেগুলো যাতে এফেক্টিভলি ইউজ করতে পারি নাকি, সেগুলো কারেক্টলি ইউজ করতে পারি নাকি, সেটার উপরেও কিন্তু মার্ক থাকে। তাছাড়া গ্রামাটিক্যাল রেঞ্জ, অ্যাকুরেসি, প্রোনাউন্সিয়েশন, এগুলোও কিন্তু IELTS স্পিকিংয়ে অ্যাসেস হয়ে থাকে। এখন পর্যন্ত আমরা শুধুমাত্র পার্ট 1 শেষ করেছি, সো পরবর্তীতে আমরা দেখবো যে গ্রামাটিক্যাল রেঞ্জ, অ্যাকুরেসি এগুলোতে সে কীরকম পারফর্ম করছে। সো ফার প্রোনাউন্সিয়েশন নিয়ে যদি বলি, প্রোনাউন্সিয়েশন এখন পর্যন্ত তাহমিদের ক্লিয়ার ছিল। আমরা দেখতে পেরেছি যে যেই জায়গাগুলোতে কমনলি আমরা প্রোনাউন্সিয়েশন এরর করে থাকি ইংলিশে, ওরকম কোনো কিছু আমরা নোটিস করিনি। বাট পরবর্তীতে আমরা যখন আরো অনেক অ্যান্সার এলাবোরেট করতে হবে তখন আমরা দেখব আরো বেশি ডিপলি যে গ্রামাটিক্যাল রেঞ্জ, অ্যাকুরেসি, প্রোনাউন্সিয়েশনে তাহমিদের পারফরমেন্স কিরকম। আমরা এখন পার্ট 2 তে মুভ অন করব। Now, I'm going to give you a topic and you're going to have to speak on that topic for 2 minutes. You will have exactly 1 minute to prepare your answers or prepare your notes. You can take notes if you wish, and you're going to get 2 minutes to speak about that topic. Do you understand? Yes, I do. All right. Here is your topic. Thank you. And here is a pencil if you wish to take notes. Thank you. Your time starts now. All right. Now, I'd like you to describe a website that you recently bought something from. You will have 2 minutes to speak about that topic. Now, don't worry, I will stop you when your time is up. Could you start speaking? Yes, all right. Okay, so being a musician, I have to often purchase a lot of instruments. Last time when I was back in 2018, I think, I purchased a guitar from this e-commerce site, Amazon. I think everyone heard of it. So it was a very delicate product to purchase because it was shipped from a long distance. So I was really worried about how I will receive the product because there was a chance that if there was an accidental process, the whole product can get messed up. However, I finally got my guitar and I was really satisfied with their service and all. However, I think even though their customer satisfaction and then their communication was really on to the point, but I think the time they took to deliver my product was a bit too much. I would say like it even exceeded my expectation. However, in recent time, I think there are a lot of e-commerce websites are being developed in our country, especially during this pandemic era. People are purchasing a lot of essential things that they need from online. But I think there is a lot of, problems in their service. Last time, I think, like a few weeks back, I bought a t-shirt, but they came in both wrong color and size. So I thought, okay, I think they could have at least asked me that if I want it or not anymore. But I think this miscommunication, it's really building up so fast. However, I'm very hopeful that in our country, this whole service will be developed over time because everything nowadays is now focused in an online market. So yeah, I am very hopeful about it, about the whole e-commerce system in my country as well. So আমরা এখানে দেখতে পারলাম যে তাহমিদ তার পার্ট 2 এর অ্যানসারটা দিয়েছে। পার্ট 2 তে সাধারণত একটা মনোলগ দিতে হয়, আমাদেরকে একটা টপিক দেওয়া থাকে, একটা কিউ কার্ডের মধ্যে সাধারণত ডিফারেন্ট পয়েন্টার্স দেওয়া থাকে। সো একটা কিউ কার্ড সাধারণত আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে ঠিক এরকম থাকে। এই জায়গাটাতে একদম উপরে একটা মেইন টপিক লেখা থাকে এবং
টপিকের নিচে কিছু ছোট ছোট পয়েন্টার্স থাকে, যেই পয়েন্টারগুলো আমাদেরকে কভার করতে হয়। মানে আমরা যখন আমাদের মনোলগটা দিচ্ছি আমাদেরকে নিশ্চিত করতে হয় যে সেই পয়েন্টারগুলো নিয়েও আমরা যাতে বিস্তারিত কথা বলি, সবগুলো কভার করতে হয়। এসেনশিয়াল না, অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে এর বাহিরের অনেক পয়েন্টার্সও আপনি বলতে পারেন, বা তারা আপনাকে মূলত একটা গাইডলাইনের মতো দিয়ে দেয়। সো আমরা তাহমিদের অ্যান্সার নিয়ে যদি একটু বিস্তারিত কথা বলি, খেয়াল করে দেখবেন যে কয়েকটা জিনিস যেগুলো তার প্লাস পয়েন্ট ছিল বা যেগুলোর জন্য সে ভালো মার্ক পাবে, একটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ডস তাহমিদ অনেকগুলো ইউজ করেছে, বাট একটা জিনিস খেয়াল করে দেখবেন তাহমিদ কিন্তু হাউএভার যে লিঙ্কিং ওয়ার্ডটা আছে ওই লিঙ্কিং ওয়ার্ডটা মাল্টিপল টাইমস ইউজ করেছে। সো এই জায়গাটাতে আমি আপনাদেরকে যেটা অ্যাডভাইস করব করতে, সেটা হচ্ছে যে হাউএভার বারবার ইউজ না করে আপনি যদি কিছু কিছু জায়গায় ধরেন হাউএভার ইউজ করলেন, কিছু কিছু জায়গায় নেভারদালেস ইউজ করলেন, কিছু কিছু জায়গায় বাট ইউজ করলেন, কিছু কিছু জায়গায় স্টিল ইউজ করলেন, একটু বিভিন্ন ধরনের যে ভ্যারাইটি রয়েছে লিঙ্কিং ওয়ার্ডসের, সেই ভ্যারাইটিটা যদি আপনি একটু এনশিওর করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ভোকাবুলারির মার্কটা আরেকটু বেটার হবে। তাছাড়া আমরা যদি প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলি, আমরা অনেক ক্ষেত্রে খেয়াল করেছি যে যেই যেই জায়গায় তাহমিদের স্ট্রেস এবং ইন্টোনেশন দেওয়া উচিত সেগুলো সে ভালো মতোই দিয়েছে। আমরা বলবো না যে একদম নেটিভ স্পিকার লেভেলে হয়েছে, যেটা তারা ব্যান্ড 9 এর জন্য খোঁজ করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইজিলি ব্যান্ড 7 to 7.5 এর জন্য যেরকম স্ট্রেস, ইন্টোনেশন এগুলোর সঠিক ব্যবহার থাকা লাগে, সেগুলোর ব্যবহার কিন্তু তাহমিদের স্পিচে ছিল। তাছাড়া আমরা আরেকটা জিনিস দেখেছি, ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সের ক্ষেত্রে কিন্তু আইএলটিএস এ মার্ক থাকে। ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সের ক্ষেত্রে আমরা যদি তাহমিদের মার্কিংটা করতে যাই, খেয়াল করে দেখবেন প্রত্যেকটা জায়গায় তাহমিদ কিন্তু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছিল। ও নিজের যে ব্যক্তিগত জীবনে ওয়েবসাইট ব্যবহার করা, রিসেন্টলি একটা জায়গা থেকে অর্ডার করা, সো সেই ধরনের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অ্যান্সারগুলোকে কোহেরেন্ট বানাতে হেল্প করে, এবং ফ্লুয়েন্সি কোহেরেন্সে কিন্তু আইএলটিএস এ মার্ক থাকে। তাছাড়া আমরা আরেকটা জিনিসে দেখি যে বিভিন্ন জায়গায় তাহমিদ কিন্তু পজের ইউজেজটা খুব একটা বেশি এফেক্টিভলি করেনি, কিন্তু অনেক ক্ষেত্রে সে পজ আবার দিয়েছিল। সো আমি এখানে আপনাদেরকে যে অ্যাডভাইসটা করব, যে যদি আপনাদের কোনো একটা জিনিসের আনসার ইমিডিয়েটলি মনে না এসে থাকে, তাহলে আপনি ওই জায়গাটাতে মাঝে মধ্যে চেষ্টা করবেন পজ করতে। পজগুলোকে বেশি লম্বা রাখবেন না, কিন্তু এফেক্টিভলি পজ ব্যবহার করতে পারাতেও কিন্তু আইএলটিএস স্পিকিং এ মার্ক থাকে। আরেকটা জিনিস আমরা যেটা তাহমিদের পার্ট 2 এর ক্ষেত্রে নোটিস করেছি, সেটা হচ্ছে যে সে খুব ভালো করেই অ্যান্সারগুলো এলাবোরেট করতে পেরেছিল। আমাদের কিন্তু পার্ট 2 তে যেহেতু আমাদেরকে টানা একা একা মনোলগ দিতে হয়, কথা বলতে হয়, আমাদের কিন্তু আমাদের এক্সাম্পলগুলোর উপর বিল্ড করতে জানতে হবে এবং কিভাবে অ্যান্সারগুলোকে বড় করতে হবে সেটাও জানতে হবে। অ্যান্ড তাহমিদ ডেফিনেটলি আরেকটা জায়গায়ও প্লাস পয়েন্ট পাবে, সেটা হচ্ছে টাইম মতো অ্যান্সার শেষ করা। আমরা কিন্তু পার্ট 2 তে দেখা যায় অনেকে অ্যান্সার শেষ করতে পারি না, আমাদের টাইম আপ হয়ে যায়, কিন্তু আমরা খেয়াল করেছি যে একদম কাটায় কাটায় 2 মিনিটস যখন শেষ হতে যাচ্ছিল, তাহমিদের অ্যান্সারও কিন্তু ঠিক সেই মুহূর্তে শেষ হয়ে গিয়েছিল। এই ক্ষেত্রে সে ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট পাবে। ওভারঅল তাহমিদের ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকুরেসি এবং প্রোনাউন্সিয়েশন সবগুলো মিলিয়ে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে ওর অ্যান্সার খুব সেফলি 7 বা 7.5 রেঞ্জে পড়বে। আমরা এখন আমাদের পার্ট 3 তে মুভ অন করব। Now, what kind of things do people in your country often buy from online shops? Well, it totally depends on the type of people. Like people who especially reside in home or work from home, they have different type of cravings for online shopping. Especially, it also depends on the varieties of age. People of different age purchase different kind of things. I think if we cannot generalize the whole thing, but I think people who are around 18 to 24, I think they're much focused on getting a t-shirt or something like equipment that can help on their respective study or job. And I think at this very moment, technological instruments, especially like headphones or mobile phones, they're becoming very popular in the e-commerce websites, because I think the number of purchase is getting really high nowadays. All right. Why do you think online shopping has become so popular nowadays? Well, I would say that the main aspect of online shopping is having the easy access, because wherever we are right now, we can have access to whatever we want. And it's just too easy. You don't have to travel to get your product. You just can sit at your home and then use your phone or your PC, just go online and
order whatever you want. I think this accessibility is giving us the hope that that the things that we want are not that far away anymore. And this gives us hope that I think in the future we can order something more that that is going to help us in a broader sense. All right. What are some possible disadvantages of buying things from online shops? Well, as you know, like from my personal experience, there are a lot of times that the product might not be the one that you wanted to get. There are a lot of times that you might get, hijacked online, because sometimes you pay for a product and it doesn't arrive, or when it arrives, it's the wrong product and they are not looking forward to replace the product and give you a better one. So there are a lot of bad sides. There is easily you can lose money. But however, I don't think it's the main thing, because there is a bad side of everything, right? So I think if we do not focus on the bad side and if you work on developing on that, I think this purchasing stuff from online or from e-commerce site has a very bright future. All right. Now let's talk a little bit about the culture of consumerism. Why do many people today keep buying things which they do not need? I think that's a very tricky question. Well, I personally believe that it all started during the pandemic. People stayed at home, they had to pass their leisure time, they didn't have a lot of things to do. So I think this kind of triggered them to get things that they didn't even think that I would need it. They just wanted it to pass their time. For example, like my mother, she ordered a mobile phone. She already had one, but however, it was not a smartphone. So she thought, okay, why not? Since I'm staying at home, I can try a smartphone. I believe this is a generalized idea, because a lot of people, like my mother, purchase things just to try it out, just to, get over the past time, the boring time they're spending at home. I think this is the main thing that is triggering it, because if we look at the past, I don't think people used to go for e-commerce website to buy a lot of things, which is now a lot these days, and I think it will only keep on increasing, because this is kind of like a chain reaction. Okay, I bought something, I got satisfied, so I'm going to buy another thing that I'm not going to need actually. So yeah, I think this is the main reason to get over their boredom or just pass the time. All right. Do you believe the benefits of a consumer society outweigh the disadvantages? I'm sorry, can you please elaborate the question again? Do you believe that the benefits of such a consumer society, the one that you spoke about, outweigh the disadvantages? Well, I believe that eventually it will outweigh the disadvantages, because the number of consumers are increasing. I think the people who are delivering the products or who are making the products, they will be forced to make their products much better, because with the number of consumer increasing, the number of review will increase as well. And with that, with the number of bad reviews, if they keep on increasing, I think they will have a very bad reputation. And for this reason only, or there might be other ones as well, but I think this is a very major issue, that it will impact their overall service and their the quality of product, their quality of customer service, everything will be improved by then. So I think yes, the number of consumers will definitely outweigh the disadvantages. How do you think it's possible to avoid the disadvantages of consumerism? Well, I think this excessive practice of consumerism is impacting the environment around us, the air we breathe in, the river, the rainforest, everything. And at this very moment, we are facing a very high level of global warming, and it's high time that we start practice using greener equipments. I think it's best that if we stop purchasing what we don't need and just start focusing on the earth and the environment more, we can be hopeful for a greater future. And for this reason, at least so that we can live in harmony, I think we should stop this excessive practice of consumerism. All right, thank you. Okay. This is the end of the IELTS speaking test.
তাহমিদের IELTS স্পিকিং টেস্টটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা কিছু কিছু জায়গায় যেখানে তার প্লাস পয়েন্ট ছিল, যেখানে সে পজিটিভ নাম্বারস পাবে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি এবং যেই জায়গাগুলোতে সে আরেকটু বেটার করতে পারতো সেটা নিয়ে আলোচনা করি। সো একদম প্রথমে আমরা শুরুর দিকে দেখেছিলাম, যখন আমরা এই পার্ট 3 পার্টটাতে ছিলাম, তার শুরুর দিকে তাহমিদ কিছু ইন্টারেস্টিং ভোকাবুলারি ইউজ করে আমাদেরকে দেখাতে পেরেছিল যে সেই অ্যাডভান্স ভোকাবুলারিগুলো সম্পর্কে তার ধারণা রয়েছে। যেমন ক্রেভিং, আমরা ক্রেভিং শব্দটা অনেক বেশি কমনলি ইউজ অনেকে করতে পারে না, বাট আমরা দেখেছিলাম যে মানুষজনের যেই একটা জিনিস কেনার পরে অন্য জিনিস কেনার একটা ক্রেভিং আসে, সেটা নিয়ে তাহমিদ আমাদেরকে বলেছিল। কিছু কিছু জায়গায় আমরা তাহমিদের ক্ষেত্রে এটাও দেখেছিলাম যে সে পজ এফেক্টিভলি ইউজ করেছে, এটা আমরা আগেও তার অ্যান্সারে নোটিস করেছিলাম। তাছাড়া আমরা এক দুটো জায়গায় তাহমিদের অ্যান্সারে কিছু স্লিপ বা কিছু নেগেটিভ অ্যাসপেক্টস নোটিস করেছিলাম। তার মধ্যে একদম প্রথম ছিল ওকেজনালি তাহমিদ আর্টিকেল একটু ভুল ব্যবহার করছিল। সেটা আমরা অনেক সময় হতে পারে যে আমরা কথা বলছি, কথার ছলে জাস্ট বের হয়ে গিয়েছে, আমরা নিজেরাও হয়তো বা খেয়াল করি নাই। যেমন এক জায়গায় তাহমিদ অ্যান না বলে এ বলেছিল। সো এই জায়গাটাতে দেখা যায় যে আমরা যখন অনেক বেশি স্পিচের মধ্যে থাকি বা অনেক কথার ওই একটা কথার ফ্লোতে থাকি, আমরা নোটিস না করে ভুলটা করে ফেলি। সো এটা নিয়ে আমাদেরকে আরেকটু কেয়ারফুল থাকতে হবে। তাছাড়া কিছু কিছু জায়গায় আমি তাহমিদের অ্যান্সারে একটু ফিলারের ব্যবহার বেশি নোটিস করেছিলাম। আমি দেখেছিলাম যে এই ফিলারগুলো তাহমিদ বেশি ব্যবহার করতো। এই সকল ক্ষেত্রে আমরা চেষ্টা করব এই ফিলারগুলো ব্যবহার না করে দরকার হলে আমরা পজ করব, এটা আরো অনেক বেটার। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফিলার্স যখন আমরা বেশি ব্যবহার করি আমাদের ভোকাবুলারি মার্কগুলো কমে আসে। সো সেই ক্ষেত্রে আমরা বেশি অতিরিক্ত এই ফিলারগুলো ব্যবহার না করে আমরা ওয়ার্ড বেসড ফিলার ব্যবহার করার চেষ্টা করব। যে হয়তো আমরা বলতে পারি লেট মি থিঙ্ক অ্যাবাউট দ্যাট আ লিটল বিট, অথবা আমরা জাস্ট পজ থাকবো, চুপচাপ কয়েক সেকেন্ড জাস্ট একটু চিন্তা করে নিব। সো এইভাবে করেও কিন্তু আমাদের ফিলারের ইউজেসটা বেটার হতে পারে। ওকেজনালি, খুবই রেয়ারলি, অ্যাকচুয়ালি ওকেজনালি বলাটা ভুল হবে, খুবই রেয়ারলি তাহমিদের কথায় আমরা একটা দুটো প্রোনাউন্সিয়েশন মিস্টেক নোটিস করেছিলাম। ইট ওয়াজ ভেরি রেয়ার। আমি পুরো টাইম তাহমিদ যখন কথা বলেছিল আমি জাস্ট এক থেকে দুটো শব্দই খেয়াল করেছি, তাও এটা হতে পারে যে সে কথার ফ্লোতে ছিল বলে সে হয়তো বা নোটিস করেনি। সো IELTS স্পিকিং টেস্টেও আপনারা যখন কথার ছলে থাকবেন, ফ্লোতে থাকবেন, একটু কেয়ারফুল থাকবেন যাতে করে আপনাদের প্রোনাউন্সিয়েশন স্লিপগুলো মিনিমাল থাকে। আরেকটা জায়গায় আমরা কিন্তু একটা জিনিস প্লাস পয়েন্ট নোটিস করেছিলাম তাহমিদের কথায়, সেটা হচ্ছে যে সে দুবার আমি যে কোয়েশ্চেনটা করেছি সেই কোয়েশ্চেনটা কি সে বুঝতে পারেনি, সে রিপিট করতে বলেছিল। সো এটাও কিন্তু আপনাদের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট হবে যে আপনি যদি কোনো একটা কথা বুঝতে না পারেন, চিন্তা না করে সেটার অ্যান্সার দেওয়া শুরু করবেন না। আপনি দরকার হলে ক্ল্যারিফিকেশন চাওয়ার জন্য আবারও জিজ্ঞেস করবেন। ইনফ্যাক্ট ক্ল্যারিফিকেশন চাওয়ার জন্য আমাদের জিজ্ঞেস করাতেও কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। ইট শোস যে আমরা কোনো একটা জিনিস না বুঝলে আমরা ক্ল্যারিফিকেশন চাইতে পারি। কারণ আপনি চিন্তা করে দেখেন, দৈনন্দিন লাইফে কিন্তু আপনার অনেক প্রয়োজন হতেই পারে যে আপনি একটা জিনিস প্রথমে শুনলেন, বুঝলেনই না যে কি বলা হলো। এটা খুবই কমন কিন্তু। সো সেই সকল ক্ষেত্রে আপনার কিন্তু কিভাবে ক্ল্যারিফিকেশন চাইতে হবে সেটা সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে। সো তাহমিদ দুবার কিন্তু আমি যে কোয়েশ্চেনটা করেছিলাম সেই কোয়েশ্চেনটা সে বুঝতে পারেনি, সে ক্ল্যারিফিকেশন চেয়েছিল, সে বলেছিল আমি যাতে রিপিট করতে পারি নাকি। সো ওভারঅল আমরা দেখলাম যে লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি ইউজেজের উপর যেই মার্কটা থাকে সেখানে তাহমিদ মোটামুটি এভরিডে ভোকাবুলারি ইউজ করতে পেরেছে। এক দুটো জায়গায় হালকা আনকমন ভোকাবুলারি ইউজ করতে পেরেছে, কিন্তু এখানে আরেকটু অ্যাডভান্স ভোকাবুলারি আমরা যদি ব্যান্ড 8 অ্যান্ড অ্যাবাভ খুঁজে থাকি বা আমরা যদি এক্সপেক্ট করে থাকি যে আমরা স্পিকিং এ ব্যান্ড 8 অ্যান্ড অ্যাবাভ স্কোর করব, আমাদেরকে আরেকটু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে পারতে হবে। সো এক দুটো জায়গায় যদি তাহমিদ একটু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করে দিত তাহলে কিন্তু আমরা সেখানে ওকে লেক্সিক্যাল রিসোর্সে আরো বেশি মার্ক দিতে পারতাম। ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সের ক্ষেত্রে আমি দেখেছিলাম যে সে পজেস এফেক্টিভলি ইউজ করেছে, সে যথেষ্ট লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করেছে, কিন্তু কিছু জায়গায় একটু সেম লিঙ্কিং ওয়ার্ডস সে রিপিট করে ফেলেছিল। সে অ্যান্সার এক্সটেন্ড করতে পেরেছে এবং একটা বড় প্লাস পয়েন্ট ছিল হচ্ছে যে সে উদাহরণ দিয়ে বা এক্সাম্পল দিয়ে তার অ্যান্সারগুলো এলাবোরেট করতে পেরেছে। তাই ফ্লুয়েন্সি এবং কোহেরেন্সে ইজিলি তাহমিদ 7.5 স্কোর করতে পারবে। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসির ক্ষেত্রে আমরা এখানে দেখতে পেরেছি যে তাহমিদ
সেন্টেন্স স্ট্রাকচার পার্টিকুলারলি যখন ইউজ করেছিল, আমরা অনেক সময় দেখা যায় যে কথা বলার সময় সিম্পল সেন্টেন্সেস বেশি ব্যবহার করি। তাহমিদের অ্যান্সারের ক্ষেত্রে আমরা দেখেছি যে সে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করার চেষ্টা করেছে বেশ কিছু জায়গায়। সো আপনাদেরকেও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহারটা সম্পর্কে অবগত থাকতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে আপনারা বেশিরভাগ সিম্পল সেন্টেন্সেস ইউজ করবেন এরকম সিচুয়েশন যাতে না হয়, আমরা যাতে কমপ্লেক্স সেন্টেন্সেসও ইউজ করি বা কম্পাউন্ড সেন্টেন্সেসও ইউজ করি। এখানে তাহমিদের অ্যান্সার আরও ভালো হতে পারতো, সে ব্যান্ড 8.5 স্কোর করতে পারতো যদি আমরা দেখতাম যে সে একটু ইডিওম্যাটিক, এটা লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রেও হতে পারে যে ইডিওম্যাটিক সেন্টেন্সেস বেশি ব্যবহার করেছে, ইডিয়ামস ব্যবহার করেছে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের মধ্যে সুইচ ব্যাক অ্যান্ড ফোর্থ করেছে, সেন্টেন্স স্ট্রাকচারটা আরও ডাইভার্স রেখেছে এবং যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো আমাদের আছে সেই গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো সে আরও অনেক দক্ষতার সাথে ইউজ করতে পেরেছে বা সুইচ করতে পেরেছে, সেখানে তার স্কোরটা আরও ভালো আসতো। প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে তাহমিদের প্রোনাউন্সিয়েশন ওভারঅল আমার তার প্রোনাউন্সিয়েশন বুঝতে অসুবিধা হয় নাই। আমি ব্যান্ড 8 অ্যান্ড অ্যাবভ যদি তাকে স্কোর করতাম তাহলে আমি হয়তোবা তার ইন্টোনেশনটা আর একটু ভালো এক্সপেক্ট করতাম। আমরা অনেক সময় দেখা যায় যে যখন এমফেসিস দিয়ে কিছু একটা বলতে যাই আমরা একটু জোরে কথা বলি, এমফেসাইজ করে কথা বলি, সেই জায়গাগুলোতে তাহমিদের একটু ল্যাকিং ছিল। তো সেগুলো যদি সে আরেকটু এমফেসাইজ করে বলতো, আরেকটু যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট ওগুলো আরেকটু জোর দিয়ে বলতো, বা তার ইন্টোনেশনটা ভ্যারি করতো, যেই জায়গায় লো ইন্টোনেশন রাখা উচিত লো রাখতো, হাই রাখতো, ভ্যারি করতো, সেই সকল ক্ষেত্রে আর সেই জিনিসগুলোই মেনটেন করলে তার কিন্তু স্কোরটা আরো ভালো হয়ে যেত। কিন্তু ইজিলি আমরা অ্যাগেন যেটা বললাম যে ওভারঅল 7 to 7.5 এর জন্য যতটুকু প্রয়োজন সেটা তাহমিদের অ্যান্সারে ছিল। সিমিলারলি স্ট্রেস ইউজেজ বা ন্যাচারাল স্পিচ বা তার প্রোনাউন্সিয়েশন যথেষ্ট ক্লিয়ার রাখা, সকল ক্ষেত্রেই আমরা দেখা যেত যে সে যদি আরেকটু ইন্টোনেশন আরেকটু ভ্যারাইটি আনতো তাহলে ইজিলি তার স্কোরটা আরও বেশি আসতো, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে তার স্কোরটা আরও বেশি আসতো। আমরা জানি যে ওভারঅল স্পিকিং টেস্টে প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা করে স্কোর দেওয়া হয় এবং সেটাকে লাস্টে অ্যাভারেজ আউট করা হয়। তাহমিদ যখন IELTS স্পিকিং টেস্ট দিয়েছিল সে 7.5 স্কোর করেছিল এবং আমরা দেখতে পেরেছি যে ওভারঅল 7.5 স্কোর করার জন্য কি কি জিনিস মেনটেন করতে হয় এবং সে যদি আরেকটু বেশি স্কোর করতে যেত তাহলে তার কোন কোন সেকশনগুলোতে ওভারঅল আরও ভালো করা লাগতো। আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। See you in the next one. আমরা এখন আমাদের রাইটিং টেস্টটা শুরু করতে যাচ্ছি। আপনারা কিন্তু অলরেডি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে রাইটিং টাস্ক 1 এর টপিকটা কি, কফি অ্যান্ড টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিট। মানে তারা আমাদেরকে যেই ডায়াগ্রামটা দিয়েছে সেই ডায়াগ্রামে কফি এবং চা কেনার এবং পান করার যেই হ্যাবিটগুলো আছে বা অভ্যাসগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে একটা রাইটিং টাস্ক আছে এই টাস্ক 1-এ। আমরা টাস্ক 1-এ জানি যে একটা ওয়ার্ড লিমিট থাকে অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস, মানে অন্তত 150 ওয়ার্ডস আমাদেরকে লিখতে হয়। তারপরে আমরা আরও জানি, এখানে খেয়াল করে দেখবেন একটা বক্সের ভিতর তারা এই ডায়াগ্রামগুলোর মধ্যে কি রয়েছে সেটা আমাদেরকে বলেছে। কি বলেছে তারা? দ্য চার্ট বিলো শোজ দ্য রেজাল্টস অফ আ সার্ভে অ্যাবাউট পিপলস কফি and tea buying and drinking habits in 5 Australian cities। মানে এই যে চার্টটা আছে সেটা হচ্ছে একটা জরিপ করা হয়েছিল, যে জরিপের মাধ্যমে মানুষজনের কফি এবং টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস দেখা হয়েছিল বা পর্যবেক্ষণ করা হয়েছিল 5টা অস্ট্রেলিয়ান সিটিতে। তাছাড়া এর পরের লাইনেই বলা হয়েছে যে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্প্যারিজনস ওয়্যার রেলেভেন্ট। মানে আমাদেরকে যা যা এখানে ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি এখানে মেইন যে ফিচারগুলো রয়েছে বা তথ্যগুলো রয়েছে সেগুলোকে সামারাইজ করে আমাদেরকে লিখতে হবে। প্রথম যেই লাইনটা আছে, যেই লাইনে বলেছে যে চার্ট শোজ দ্য রেজাল্টস অফ আ সার্ভে অ্যাবাউট পিপলস কফি অ্যান্ড টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ, এই লাইনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই লাইনটা আমাদেরকে পরবর্তীতে যখন আমরা আমাদের টাস্ক 1টা লিখবো আমাদেরকে প্যারাফ্রেজ করতে হবে। মানে হুবহু এই লাইনে যেটা বলা আছে সেই তথ্যটাই বলতে হবে কিন্তু ভিন্ন শব্দ ব্যবহার করে বলতে হবে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা প্যারাফ্রেজ করতে একদম প্রথম লাইনে আপনার টাস্ক 1-এ কখনোই ভুলবেন না। আচ্ছা, তারপর আমরা এখানে দেখছি যে এখানে ডায়াগ্রামটা দেওয়া আছে। আমরা মূলত আমাদের রাইটিং মকগুলোতে যেটা করব, আমরা বিভিন্ন ব্যান্ডের কিছু আনসার স্যাম্পল আপনাদের জন্য রেখেছি এবং এই আনসার স্যাম্পলগুলোতে কি কি সঠিক করা হয়েছে, কি কি ভুল করা হয়েছে, কি জিনিস ভালো করলে এই আনসার স্যাম্পলটা আরও ভালো হতো, আমরা সেগুলো যাচাই করার চেষ্টা করব। সো আমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছি কফি এবং টি বাইং হ্যাবিটসের কথা বলা হয়েছে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডেলেইড, হোবার্ট নামের 4টা শহরের কথা বলা হয়েছে। পার্সেন্টেজ অফ সিটি রেসিডেন্টস, মানে
কত পার্সেন্টেজ অফ সিটি রেসিডেন্টস আসলে কি ধরনের কফি বাইং হ্যাবিটস আছে বা টি বাইং হ্যাবিটস আছে বা ড্রিঙ্কিং হ্যাবিটস আছে সেটার কথা বলা হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 3টা তথ্য দেওয়া আছে যে যেই বক্সগুলো একদম কালো করে পূরণ করা সেটা হচ্ছে বট ফ্রেশ কফি ইন দ্য লাস্ট 4 উইকস, মানে প্রত্যেকটা কালো বক্স হচ্ছে যারা লাস্ট 4 সপ্তাহে একদম ফ্রেশ কফি কিনেছে তাদের কথা বলছে। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা ক্রস 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 প্যাটার্নে কিছু বক্সেস আছে প্রত্যেকটা সিটির সাথে। সেই ক্রস ক্রস যে বক্সগুলো আছে সেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট কফি যারা কিনেছে তাদের কথা বলছে গত 4 সপ্তাহে। এবং একটা আছে একটু হালকা অ্যাশ কালারের প্রত্যেকটা শহরের সাথে, সেটা হচ্ছে ওয়েন্ট টু আ ক্যাফে ফর কফি অর টি ইন দ্য লাস্ট 4 উইকস, মানে লাস্ট 4 সপ্তাহে তারা কফি অথবা চা কিনতে একটা ক্যাফেতে গিয়েছিল, খেতে একটা ক্যাফেতে গিয়েছিল। আমরা মোটামুটি ডায়াগ্রামের তথ্যটা বুঝেছি। আমরা এবার দেখি যে একজন যে অ্যান্সারটা অ্যাটেম্প্ট করেছে সেই অ্যান্সারটা কিভাবে অ্যাটেম্প্ট করেছে। তো আমরা এখানে আমাদের স্ক্রিনে এখন একটা স্যাম্পল আনসার দেখতে পাচ্ছি। যেই স্যাম্পল আনসারটা আমরা দেখে বোঝার চেষ্টা করব যে এই আনসারে কোন কোন জিনিসগুলো সে ভালো করেছে এবং কোন কোন জিনিসগুলো আরো বেটার করলে সে হয়তো আরেকটু বেটার স্কোর করতো। সো একদম প্রথমে আপনারা এখানে খেয়াল করে দেখবেন এইখানে যে প্রথম লাইনটা আছে, দ্য বার চার্ট ডিটেলস drinking habits in 5 Australian cities as they relate to coffee and tea over the last 4 weeks. এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা কিন্তু এই সেন্টেন্সের একটা প্যারাফ্রেজ এবং এটা প্রত্যেকটা লেখার জন্য কিন্তু ম্যান্ডেটরি। এটা আপনাদের যে রাইটিং স্যাম্পলটা আছে বা রাইটিং টেস্টটা আছে সেখানে কিন্তু এটা লিখতেই হয়, প্যারাফ্রেজ করে লিখতেই হয়। সো এখানে আপনাদের প্যারাফ্রেজিং স্কিলস অনেক ভালো থাকতে হবে এবং সিনোনিমস সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে। কেন বলছি খেয়াল করে দেখবেন, এই যে লাইনটা আছে এইখানে বার চার্ট না, প্রশ্নে বলেছিল চার্ট, এই লাইনের প্যারাফ্রেজ এই প্রথম লাইনটা। সো এখানে চার্ট বলেছে, এখানে সে বার চার্ট বলেছে। তাছাড়া এইখানে খেয়াল করে দেখবেন সে বলেছে শোজ, ঠিক এই জায়গাটাতে এটা হয়ে গিয়েছে ডিটেলস, মানে এখানে বলেছে চার্ট বিলো শোজ, আপনি অ্যান্সারে দিয়েছেন দ্য বার চার্ট ডিটেলস, বা ইনি যে অ্যান্সার করেছে সে বলেছে ডিটেলস। তারপরে দেখবেন এখানে বলেছে দ্য রেজাল্টস অফ আ সার্ভে এক্সেট্রা এক্সেট্রা, বলেছে কফি অ্যান্ড টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ, এবং এইখানে বলেছে in 5 Australian cities as they relate to coffee and tea over the last 4 weeks. এই যে লাইনটা আছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য মিস হয়ে গিয়েছে। খেয়াল করে দেখবেন প্রশ্নে আমাদেরকে বলেছিল বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস, ইনি যে অ্যান্সার লিখেছে ইনি লিখেছে শুধুমাত্র ড্রিঙ্কিং হ্যাবিটস, তার মানে সে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মিস করেছে, সেটা হচ্ছে বাইং। সো আমাদের এখানে বাইং এবং ড্রিঙ্কিং হ্যাবিটসের কথা বলা হয়েছে, আমাদের হয়তো বা এখানে বলা উচিত ছিল যে পারচেজিং, হেন্স বাইং, মানে বাইং এর সিনোনিম হিসেবে পারচেজিং সে দিতে পারতো, অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস হয়তো বা সে ড্রিঙ্কিং হ্যাবিটস না বলে কনজাম্পশন বলতে পারতো, কারণ টি অ্যান্ড কফি তো আসলে কনজিউমও করে ড্রিঙ্কও করে, অসুবিধা কিন্তু নাই। সো তাইলে এখানে সে তথ্যটা মিস করতো না, আমরা এখানে বাইং এর পরিবর্তে পারচেজিং বলতে পারতাম, যেখানে এই ব্যক্তিটা পুরোপুরি বাইং এর কথা মিস করেছে, তাই সে কিন্তু এখানে প্যারাফ্রেজিং এ মার্ক একটু কম পাবে। সো এই ইন্ট্রোডাক্টরি যেই সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা হচ্ছে মূলত এই সেন্টেন্সের প্যারাফ্রেজ। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখবেন এখানে বলেছে ওভারঅল more than half the population in all cities except Adelaide went to a cafe for coffee or tea, while buying instant coffee was also popular and buying fresh coffee generally less common. এই যে সেন্টেন্সটা আছে এটাকে কিন্তু বলে হলো ওভারভিউ সেন্টেন্স, এবং এই ওভারভিউ সেন্টেন্সটাও কিন্তু IELTS টাস্ক 1 এ খুবই ম্যান্ডেটরি, এটা থাকতেই হবে। আপনার ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টটা বলার পরে একটা ওভারভিউ স্টেটমেন্ট দিতে হয়, যে ওভারভিউ স্টেটমেন্টে আপনি মূলত পুরো ছবিটা দেখে মূল কি কি তথ্য খেয়াল করতে পারছেন বা একদম খুবই স্পেসিফিক হাইলাইট যেগুলো আছে, যেগুলো চোখে পড়ার মতো তথ্য, সেই তথ্যগুলো এই ওভারভিউ স্টেটমেন্টে দিতে হয়। এখানে সে ওভারভিউ স্টেটমেন্টটা ওভারঅল শব্দটা দিয়ে শুরু করেছে, হুইচ ইজ গুড। ওভারঅল শব্দটা দিয়ে যদি শুরু হয়ে থাকে তাহলে কিন্তু ভালো ওভারভিউ স্টেটমেন্ট সাধারণত ওভারঅল দিয়েই শুরু করতে হয়। তারপরে খেয়াল করে দেখবেন বলেছে মোর দ্যান হাফ দ্য পপুলেশন ইন অল সিটিজ এক্সেপ্ট অ্যাডেলেড, মানে অ্যাডেলেড বাদে বাকি সব সিটিজে ক্যাফেতে কফির জন্য অথবা টি এর জন্য যেত। went to a cafe for coffee or tea more than half the population, তার মানে তাদের যত পপুলেশন জনসংখ্যা রয়েছে
তার থেকে মোর দেন হাফই আসলে এই ক্যাফেতে গিয়ে তারা কিন্তু এই যে ক্যাফে আর কফির জন্য যাচ্ছে হচ্ছে এই গ্রেটা। সো খেয়াল করে দেখবেন এই গ্রে বাকিদের ক্ষেত্রে 50%-এর উপরে, শুধুমাত্র অ্যাডেলেইডের ক্ষেত্রে 50%-এর নিচে। সো সে একটা ভালো তথ্য বলেছে। তারপরে কি বলেছে, while buying instant coffee was also popular and instant coffee was also popular। আচ্ছা, সে এটা নিয়ে আর তেমন কিছু বলেনি। ইনস্ট্যান্ট কফি সবার ক্ষেত্রেই মোটামুটি সিমিলার লেভেলেরই পপুলার, অ্যান্ড বাইং ফ্রেশ কফি জেনারেলি লেস কমন। যে সব ক্ষেত্রেই ফ্রেশ কফি সবার ক্ষেত্রেই আসলে কমন, মানে এতটা কমন না। কিন্তু এই সেন্টেন্সটাকে ওভারঅল আরও বেটারভাবে স্ট্রাকচার করা যেত, যেমন ওভারঅল মোর দেন হাফ দ্য পপুলেশন ইন অল সিটিজ এক্সেপ্ট অ্যাডেলেড ওয়েন্ট টু আ ক্যাফে ফর কফি অর টি। এই জায়গাটাতে আমরা একটা সেমিকোলন দিয়ে এটাও বলতে পারতাম, এডিশনালি buying instant coffee was also popular among all the cities in general, and buying fresh coffee was less common, অথবা buying fresh coffee was less common among people। অনেকভাবেই কিন্তু এই সেন্টেন্সটাকে একটু ভেঙে আর একটু ছোট করা যেত। এত বড় একটা সেন্টেন্স দিলে অনেক সময় দেখা যায় কমা স্প্লাইস করার এরর বেড়ে যায় বা সেন্টেন্সটা শোনাতে খুব ক্লামজি লাগে। সো এখানে আমার যতটুকু বেটার মনে হয় সেটা হচ্ছে যে এই জায়গাটাতে আমরা একটা সেমিকোলন দিয়ে দুটো সেন্টেন্সকে ভাগ করে দিতাম, তারপরে পরবর্তী সেন্টেন্সটাকে লিখতাম এডিশনালি বা কোনো একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে। খেয়াল করে দেখবেন লিঙ্কিং ওয়ার্ড ইউজ করার জন্য কিন্তু আপনার কাছে বাড়তি মার্ক দেওয়া হয়। সো আমরা যদি এখানে ভাগ করে আলাদা লিঙ্কিং ওয়ার্ড দিতাম আসলে ভালোই হতো, সমস্যা নাই। আমরা ওভারঅল জানি যে আমাদের টাস্ক অ্যাচিভমেন্টে মার্ক রয়েছে, টাস্ক অ্যাচিভমেন্ট। তাছাড়া আমাদের কোহেরেন্স অ্যান্ড কোহিশনে মার্ক রয়েছে, কোহেরেন্স অ্যান্ড কোহিশন। তাছাড়া লেক্সিক্যাল রিসোর্সে মার্ক রয়েছে এবং গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসিতে মার্ক রয়েছে। সো আমরা যেই লিঙ্কিং ওয়ার্ড ইউজ করার কথা বললাম এটা কিন্তু কোহেরেন্স অ্যান্ড কোহিশনে আমাদের মার্কটা আরেকটু বাড়িয়ে দিত। তারপরে সে হচ্ছে তার ডিটেলগুলোতে গিয়েছে। এই প্যারাগ্রাফের মেইন যে সমস্যাটা আছে সেই সমস্যাটা হচ্ছে এই প্যারাগ্রাফটাতে, এই যে এসেটা আছে এখানে প্যারাগ্রাফিং খুবই খারাপভাবে করা হয়েছে। খেয়াল করে দেখবেন এখানে তারা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, ওভারভিউ স্টেটমেন্ট সবগুলো প্যারাগ্রাফকে একসাথে গ্রুপ করে দিয়েছে, যেটা করাটা ঠিক হয় নাই। এখানে ইন্ট্রোডাক্টরি যে লাইনটা আছে বা সেন্টেন্সটা আছে এটাকে একটা প্যারাগ্রাফে দেওয়া উচিত ছিল বা একটা লাইনে দেওয়া উচিত ছিল, তারপরে একটা গ্যাপ দিয়ে ওভারভিউ স্টেটমেন্টটা দেওয়া উচিত ছিল, তারপরে এই যেই প্যারাগ্রাফগুলো আছে এগুলোকে অন্তত দুইটা প্যারাগ্রাফে ভাগ করা উচিত ছিল, তারপর একটা কনক্লুডিং স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল। এই যে প্যারাগ্রাফিং এর কথাটা আমি বললাম, প্যারাগ্রাফিংটাও কিন্তু কোহেরেন্স অ্যান্ড কোহিশনের সাথে রিলেটেড। সে যেহেতু ভালোভাবে প্যারাগ্রাফিং করে নাই, সে কোহেরেন্স অ্যান্ড কোহিশনে আবারও কম মার্ক স্কোর করবে। লুকিং ফার্স্ট অফ অল অ্যাট গোয়িং টু ক্যাফেজ, এই সেন্টেন্সটা কিন্তু এই ফ্রেজটা হয় নাই, এই ফ্রেজটা গ্রামাটিক্যালি ভুল। এটা এভাবে বলা উচিত ছিল, ফার্স্ট অফ অল ইফ উই টেক আ লুক অ্যাট cafes, but if we take a look at the percentage of people going to cafes for purchasing coffee or tea, এভাবে করে স্টেটমেন্টটা শুরু করা উচিত ছিল। এটা কিন্তু হয় নাই। লুকিং ফার্স্ট অফ অল অ্যাট গোয়িং টু ক্যাফে এটা হয়নি। It was most characteristic of Melbourne and Hobart at 64 and 63%. এই পুরো সেন্টেন্সটাই আসলে গ্রামাটিক্যালি ভুল, কারণ মেলবোর্ন এবং হোবার্টের ক্যারেক্টারিস্টিক তো এটা না, এটা হচ্ছে মেলবোর্ন এবং হোবার্টের মানুষদের ক্যারেক্টারিস্টিক। সো এখানে তারা বলতে চাচ্ছে যে যারা ক্যাফেতে যায়, আমরা যদি এখানে দেখি যে ক্যাফেতে যারা যায় তারা হচ্ছে যে এই গ্রে মার্ক করা যারা তারা। সো সে এখানে বলতে চাচ্ছে ফার্স্ট অফ অল ইট ওয়াজ মোস্ট ক্যারেক্টারিস্টিক অফ মেলবোর্ন অ্যান্ড হোবার্ট, মানে মেলবোর্নের কথা বলছে, হোবার্টের কথা বলছে, যাদের সবচেয়ে বেশি মানুষজন ক্যাফেতে গিয়ে তারা হচ্ছে কফি বা টি পারচেস করতো বা কনজিউম করতো। এইখানে সবচেয়ে ভালো হতো যদি সে এভাবে বলতো যে ফার্স্ট অফ অল ইফ উই টেক আ লুক অ্যাট দ্য পপুলেশন বা অ্যাট দ্য পার্সেন্টেজ অফ পিপল অথবা রেসিডেন্টস, এখানে যেমন রেসিডেন্টস বলা হয়েছে, who went to a cafe for coffee or tea, Melbourne and Hobart had the highest percentage of such people, অথবা Melbourne and Hobart had the highest percentage of people who went to a cafe for coffee or tea in the last 4 weeks. So এই জায়গাটাতে কিন্তু সেন্টেন্সটাকে আরো সুন্দর করে ফ্রেজ করলে আরো বেটার হতো। তারপরে আমরা দেখতে পাচ্ছি সিডনি ওয়াজ কম্পারেবলি হাই অ্যাট জাস্ট ওভার 60%,
followed by Brisbane at over 55%, and finally Adelaide at under 50%. সো এই জায়গাটাতেও কিন্তু ওভারঅল সেন্টেন্স স্ট্রাকচারটা আরো অনেক বেটার হতে পারতো। সে কি বলেছে যে সিডনি ওয়াজ কম্পারেটিভলি হাই অ্যাট জাস্ট ওভার 60%, মানে এইখানে সিডনিকেও তারা বলছে যে হ্যাঁ সিডনিও আসলে হাই, কিন্তু সবচেয়ে হাই হচ্ছে মেলবোর্ন এবং হোবার্ট, তারপরে হচ্ছে সিডনি। সো এখানে সে হয়তো বা এটাই বলতে পারতো যে সিডনি ওয়াজ অলসো দ্য পার্সেন্টেজ অফ পিপল ইন সিডনি going to a cafe for coffee or tea was also significantly high at just over 60%, তাইলেও হয়ে যেত। তারপরে বলেছে followed by Brisbane at over 55% and finally Adelaide at under 55%। এখানে কথা হচ্ছে যে সবগুলো সিটির কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদেরকে তথ্য দেওয়ার দরকার নাই। এখানে আমরা মূলত যে হাই পয়েন্টগুলো রয়েছে বা যে হাইলাইটগুলো রয়েছে সেগুলোর কথা বললেই হবে। যেমন এখানে হোবার্ট ইজ ডেফিনেটলি হাইলাইট, অনেক হাই। তারপরে মেলবোর্ন ইজ ডেফিনেটলি হাইলাইট, অনেক হাই। তারপরেও সে চাইলে কিন্তু খুবই সহজে আর বাকি সিটিজের কথা না বললে জাস্ট অ্যাডেলেডের কথা বললেও হতো, কারণ অ্যাডেলেডেরটাও হাইলাইট। অ্যাডেলেড সবচেয়ে কম, যে when it came to going to a cafe for coffee or tea in the last 4 weeks, the percentage of people who did so in Adelaide was the lowest, মানে অ্যাডেলেডের সবচেয়ে কম পার্সেন্টেজ মানুষজন ক্যাফেতে গিয়ে কফি খেত। আচ্ছা, তারপর আমরা যদি আগাই, ঠিক এই জায়গাটাতেই খুবই ভালো হতো সে যদি একটা প্যারাগ্রাফ ব্রেক দিত এবং পরবর্তী প্যারাগ্রাফ থেকে কথা বলা শুরু করতো, কিন্তু সে সেটা করেনি। Adelaide was the only city where people bought more instant coffee by a slight margin, 50%. এই সেন্টেন্সটাতে সে কি বোঝাতে চাচ্ছে যে Adelaide was the only city where people bought more instant coffee. People bought more instant coffee by a slight margin, 50%. I guess সে এখানে যেটা বলতে চাচ্ছে যে অন্য সব সিটির ক্ষেত্রে ইনস্ট্যান্ট কফি কিন্তু এই যেই ক্যাফেতে গিয়ে কফি খাওয়ার যে টেন্ডেন্সি আছে তাদের থেকে কম, মানে সবার ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট কফিটা দেখবেন ক্যাফে থেকে কম, কিন্তু শুধুমাত্র অ্যাডেলেডের ক্ষেত্রে ইনস্ট্যান্ট কফিটা আরো বেশি মানুষজন খেত। তো এটা কিন্তু আসলে ভালো একটা জিনিস সে নোটিস করতে পেরেছে। এখানে সে আরো সুন্দর করে সেন্টেন্সটা বলতে পারতো যে Adelaide was the only city where people bought more instant coffee than cafe bought coffee অথবা cafe bought tea। আর এখানে মার্জিনটাও সে চাইলে বলতে পারতো, বা মার্জিনটা এখানে আসলে অত বলার দরকারও নাই, কারণ এই মার্জিনটা খুবই ছোট। যেখানে অ্যাডেলেডের একটা হচ্ছে 50%-এর একটু নিচে, সো 49% ধরা যাইতে পারে, আর এখানে ইনস্ট্যান্ট কফিটা হচ্ছে 50%-এর কাছে। সো এখানে সে চাইলে খুবই ইজিলি এই পার্সেন্টেজ মার্জিনটা না বললে জাস্ট এটাই বলতে পারতো যে it was the only city where people tended to consume more instant coffee than cafe bought coffee or tea. তারপরে খেয়াল করে দেখবেন এখানে সে এই কথাটা বলেছে যে in Hobart instant coffee purchases stood at 54%, মানে এই যে হোবার্ট আছে সেখানে 54% মানুষজন ইনস্ট্যান্ট কফি কিনতো, মানে এই জায়গাটা। আচ্ছা ঠিক আছে, তারপরে কি বললো, ahead of Brisbane at 52%, মানে ব্রিসবেইন সেটা 52%-এ আছে, 52% থেকে বেশি হোবার্টে খেত। এটা খুব একটা চোখে পড়ার মতো তথ্য না, এভাবে আলাদা করে আসলে বলার দরকার ছিল না। সে এখানে খুবই সহজে চাইলে ওভারঅল ট্রেন্ডটার কথা বলতে পারতো, যে ধরেন আমরা একটু আগেই দেখেছি যে বলেছিল ওই রকম করেই যে হোবার্টে হাই, তারপরে হয়তো বা ব্রিসবেইনে হাই, সবচেয়ে হাই কোনটাতে ছিল এবং সবচেয়ে লো কোনটাতে ছিল এটা বললেও কিন্তু হয়ে যেত। এখানে এতগুলো সিটির কথা আলাদা করে ahead of Brisbane, Melbourne at 48% and lastly Sydney, এত কিছু বলার দরকারই ছিল না, কারণ এখানে ডিফারেন্সটা চোখে পড়ার মতো না। সো এটা আমরা এত আলাদা করে না বলে আমরা জাস্ট ওভারঅল ট্রেন্ডটার কথা বলতে পারতাম যে সবারই হচ্ছে 45-এর থেকে একটু বেশি, তো এটা হচ্ছে 45 সবচেয়ে লো এবং সবচেয়ে হাই হচ্ছে 54%-এর আশেপাশে। সো সবারটাই 45 থেকে 54%-এর আশেপাশে হাই, মানে ওভারঅল আমরা যদি বলতে চাই যে when it came to instant coffee purchasing habits, all the cities had purchasing in all the cities the percentage of residents that bought instant coffee ranged from between 45 to 46, এটা 46 হবে বা 45 হবে। সো 45% টু এখানে হচ্ছে 54%। সো আমরা ওভারঅল ট্রেন্ডের কথাটাও বলে দিতে পারতাম, with Hobart standing at the highest percentage of instant coffee consumption, যেটা হচ্ছে কত 54%-এর মতো, which was 54%, and সবচেয়ে লোয়েস্ট হচ্ছে সিডনি, and Sydney with the least at
46% বা 45%, এখানে দুটো বললেই হবে যেহেতু এটা খুবই মার্জিনাল একটা ডিফারেন্স। সো এরকম একটা জেনারেল লাইন বলে দিলেও কিন্তু এখানে হয়ে যেত। তারপরে সে আরেকটা জিনিস করেছে, খেয়াল করে দেখবেন, এন্ড লাস্টলি সিডনি জাস্ট ওভার 45%টা সে ব্র্যাকেটে দিয়েছে। এটা কিন্তু কোনো দরকারই নেই এভাবে ব্র্যাকেটে দেওয়ার। আমরা যেভাবে বলেছি সেন্টেন্সটা ওভাবে লিখলে ব্র্যাকেটে এইভাবে দেওয়ার দরকারই হতো না। সো এই জাতীয় যেই লেখাগুলো আছে যেখানে আমরা এই যে ব্র্যাকেটে এরকম করে দিয়ে দিই, সেগুলো একাডেমিক রাইটিং এভাবে না লিখলেই বেটার, একটা সেম ফ্লোতে লিখে ফেললেই বেটার হয়। স্টকিং আপ অন ফ্রেশ কফি ওয়াজ বিলো 45% ফর অল সিটিজ, মানে সে এইখানে একটা ভালো কাজ করেছে, যেটা হচ্ছে ফ্রেশ কফির ক্ষেত্রে জেনারেল আইডিয়াটা আগে দিয়ে দিয়েছে যে যখন ফ্রেশ কফির কথা আসে সব ফ্রেশ কফির ক্ষেত্রেই সবাই হচ্ছে 45%, মানে 45%-এর নিচে ওভারঅল ওদের পার্সেন্টেজ কনজাম্পশন বা পার্সেন্টেজ অফ সিটি রেসিডেন্টস যারা কনজিউম করতো। সো এইখানে ভালো কাজ করেছে জেনারেল একটা তথ্য দিয়ে। ইট ওয়াজ মোস্ট কমন ইন সিডনি 44%, যেখানে আমরা যদি সিডনিটা খুঁজে বের করি, সিডনিটা হচ্ছে আমরা যদি এখানে ফ্রেশ কফির কথা বলি, হ্যাঁ ঠিক আছে, সিডনি সবচেয়ে হাইয়েস্ট, যেটা হচ্ছে 43 বা 44%-এর দিকে। মেলবোর্ন অ্যাট 42%, ইট ওয়াজ মোস্ট কমন ইন সিডনি 44% অ্যান্ড মেলবোর্ন 42%। আচ্ছা, হোবার্ট ওয়াজ নেক্সট। আগেন আমি যেটা বলছি এখানে আবার সে একটা কাজ করেছে, যেটা হচ্ছে আবার লাইন বাই লাইন প্রত্যেকটা সিটিটা আলাদা আলাদা করে বলেছে যে হোবার্ট ওয়াজ নেক্সট অ্যাট 39% অ্যান্ড অ্যাডিলেইড অ্যান্ড ব্রিসবেন ওয়ার মাচ লোয়ার and nearly level at around 34%. যে অ্যাডিলেইড এবং ব্রিসবেনেরটা আমরা যদি তাদের ফ্রেশ কফি পারচেজেসগুলো দেখি, তাহলে অ্যাডিলেইড এবং ব্রিসবেনটা হচ্ছে এটা, যেটা হচ্ছে দুইটাই 34%-এর আশেপাশে। সো নিয়ারলি লেভেল অ্যাট অ্যারাউন্ড 34%, এই যেই ফ্রেজটা সে ইউজ করেছে এটা ভালো করেছে, খুব মানে এটা খুব সুন্দর একটা ইউনিক ভোকাবুলারির ইউজেজও রয়েছে। সো এটা ভালো করেছে সে। কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় যে এতগুলো সিটির আলাদা আলাদা না বলে সে জাস্ট হাই পয়েন্টসগুলো বা লো পয়েন্টসগুলো বলে ভালো করেছে। এর আগে আমরা দেখেছি যে অনেকগুলো ক্ষেত্রে সে প্রত্যেকটা সিটিটা আলাদা আলাদা করে বলেছে, যেটা দরকার ছিল না। এখন আমরা যদি ওভারঅল এই রাইটিং টাস্কের কথা বলি, তাহলে সবচেয়ে প্রথমে এই রাইটিং টাস্কটা যেই জায়গাটাতে কম মার্ক পাবে সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। আমরা অনেকগুলো জায়গায় দেখেছি যে সে সেন্টেন্স স্ট্রাকচারিংগুলো খুব ক্লামজিভাবে করেছে। যেমন এই যে প্রথম দিকের আমরা যে লাইনটা দেখেছিলাম, সেই লাইনটাতে সে সহজেই চাইলে লাইনটাকে ভেঙে দুভাগ করে একটা কম্পাউন্ড অথবা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারতো, লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে ভাগ করতে পারতো, তাহলে আরেকটু মার্ক পেতো। লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করলে সে কোহিশন অ্যান্ড কোহেরেন্সেও মার্ক পেতো। সেন্টেন্স স্ট্রাকচারটা একটু সুন্দর অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার করলেও সে কোহেরেন্স অ্যান্ড কোএফিশিয়েন্টে মার্ক পেতো, সেটা সে করে নাই। ওভারঅল এখানে যেই সেন্টেন্সগুলো রয়েছে, এখানেও আমি আপনাদেরকে বলেছি যে প্রত্যেকটা সিটিটা আলাদা আলাদা করে পার্সেন্টেজ দেওয়া দরকার ছিল না, যদি ওর সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে হাই পয়েন্ট, লো পয়েন্ট এবং জেনারেল ট্রেন্ডের মধ্যে ভাগ করতো তাহলে ভালো হতো। আপনাদেরকেও যখন এরকম বার চার্ট বা কোনো ধরনের লাইন গ্রাফ ডিফাইন করতে হবে, ডিসক্রাইব করতে হবে, আপনারাও চেষ্টা করবেন সবচেয়ে প্রথমে চোখে পড়ার মতো হাই পয়েন্ট যেটা আছে এবং লো পয়েন্ট যেটা আছে এই দুটো নিয়ে কথা বলতে, তার পরবর্তীতে হচ্ছে জেনারেল ট্রেন্ড যেটা আছে সেটা নিয়ে কথা বলতে। নাইলে একদম প্রত্যেকটা যে সিডনি 54%, মেলবোর্ন 55%, ব্রিসবেন 40%, এভাবে করে প্রত্যেকটা আলাদা আলাদা করে বলার দরকার নেই, চোখে পড়ার মতো তথ্যগুলো বলবেন, তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা বেটার হবে। তাছাড়া আমরা যদি টাস্ক অ্যাচিভমেন্টের কথাও বলি, আমার যেটা মনে হয়েছে যে এই জায়গাটাতে আমাদেরকে সামারাইজ করতে বলেছে ইনফরমেশনটা। খেয়াল করে দেখবেন এখানে টাস্ক অ্যাচিভমেন্টে মূলত মার্ক থাকে হচ্ছে যে আমাদেরকে প্রশ্নে যেই কাজটা করতে বলা হয়েছে ওই কাজটা আমরা প্রপারলি করতে পারছি নাকি বা করতে পেরেছি নাকি, পুরো কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পেরেছি নাকি। এখানে আমাদেরকে বলেছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই রিপোর্টিং মেইন ফিচার। মেইন ফিচারগুলোকে রিপোর্ট করতে বলেছে, যে কারণে আপনার প্রত্যেকটা শহরকে আলাদা আলাদা করে রিপোর্ট করার কিন্তু দরকার নাই, মেইন ফিচারগুলো নিয়ে কথা বললেই এটা বেস্ট হতো। মেক কম্প্যারিজনস ওয়্যার রেলেভেন্ট, এই যে ক্যান্ডিডেটটা আছে সে কিছু কিছু জায়গায় কম্প্যারিজনস অবভিয়াসলি করার চেষ্টা করেছে। যেমন অনেক ক্ষেত্রে সে একটা জায়গায় বলেছিল, খেয়াল করে দেখবেন যে অ্যাডিলেইড ওয়াজ দ্য অনলি সিটি ওয়্যার পিপল বট মোর ইনস্ট্যান্ট কফি বাই আ স্লাইট মার্জিন, মানে সব সিটির মধ্যে দেখা গিয়েছিল যে ইনস্ট্যান্ট কফি কম পারচেস করা হতো অন্যগুলোর তুলনায়, কিন্তু অ্যাডিলেইড ওয়াজ দ্য অনলি সিটি যেখানে ইনস্ট্যান্ট কফি বেশি পারচেস করা হতো। এটা সুন্দর একটা অবজারভেশন ছিল। এরকম ধরনের যে কি অবজারভেশনগুলো আছে এগুলোই তার রাইটিং আরও বেশি থাকলে সে টাস্ক অ্যাচিভমেন্টে আরও বেশি মার্ক পেত, কারণ সে মেইন ফিচারগুলো নিয়ে রিপোর্ট না করে প্রত্যেকটা ফিচার ইন্ডিভিজুয়ালি রিপোর্ট করতে গিয়েই তার টাস্ক অ্যাচিভমেন্টে মার্কটা কমে যাবে। কোহেশন অ্যান্ড কোহেরেন্স নিয়ে তো আমরা অলরেডি কথা বলেছি। লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আমি বলবো যে এই যে ক্যান্ডিডেটটা ছিল সে কিন্তু
ওভারঅল বেসিক টাস্ক অ্যাচিভ করতে পেরেছে লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে, যেমন প্রথম প্যারাটাকে সামারাইজ প্যারাফ্রেজ করার উপর একটা মার্ক থাকে, সে প্যারাফ্রেজ করেছে। ওভারভিউ স্টেটমেন্ট লেখানোতে একটা মার্ক থাকে, সেটাও সে করতে পেরেছে। কিন্তু ওভারঅল খেয়াল করে দেখবেন যে সে খুব একটা বেশি আনকমন ভোক্যাবুলারি কিন্তু ইউজ করেনি, খুবই বেসিক ভোক্যাবুলারি ইউজ করেছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে তার ভোক্যাবুলারিগুলো খুবই ইউজুয়াল, মানে দৈনন্দিন জীবনে আমরা যেরকম ভোক্যাবুলারি ব্যবহার করি সেরকম। আইএলটিএস টেস্ট রাইটিংয়ে আপনাকে কিছু কিছু জায়গায় অ্যাডভান্স ভোক্যাবুলারি ইউজ করতে হবে, কিন্তু এই অ্যাডভান্স ভোক্যাবুলারিটা রেলেভেন্টও হতে হবে। সো এই ক্ষেত্রে সে যে জায়গাটাতে একটু শর্ট ফল করেছে সেটা হচ্ছে তার অ্যাডভান্স ভোক্যাবুলারি ইউজেজে। সে আনকমন ভোক্যাবুলারি তেমন একটা ইউজ করতে পারে নাই, বাট রেলেভেন্ট ভোক্যাবুলারি ইউজ করেছে। সো আমরা কমপ্লিটলি ওকে এখানে 0 দিব না, সে রেলেভেন্ট ভোক্যাবুলারি ইউজ করেছে, বাট ইউনিক অ্যাডভান্স ভোক্যাবুলারি তেমন একটা ইউজ করতে পারে নাই। গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসিতে আমরা দেখেছি যে সেন্টেন্স স্ট্রাকচার কনস্ট্রাকশনে তার অনেকগুলো জায়গায় ভুল ছিল। যেমন আমরা এখানে দেখেছি লুকিং ফার্স্ট অফ অল অ্যাট গোয়িং টু ক্যাফেস। গোয়িং টু ক্যাফেস তো একটা ইনসিডেন্ট, আমরা কিন্তু চাইলে গোয়িং টু ক্যাফেজে তাকাতে পারবো না, তাই না? আমরা মানুষজনগুলোর দিকে তাকাতে পারবো, আমরা জিনিসের দিকে তাকাতে পারবো, কিন্তু আমরা তো ক্যাফে গোয়িং এর দিকে তাকাতে পারবো না। আপনারা কি ভুলটা বুঝতে পারছেন? সো এই জায়গাটাতে এখানে যে কনস্ট্রাকশনটা, গ্রামাটিক্যাল কনস্ট্রাকশনটা সে করেছে, এটা ভুল করেছে। ইট ওয়াজ মোস্ট ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে। তারপর আমরা আরেকটা জায়গায় দেখেছি যে স্টকিং আপন ফ্রেশ কফি, ঠিক আছে, স্টকিং আপন ফ্রেশ কফি সে এখানে সুন্দর একটা ওয়ার্ড ইউজ করার চেষ্টা করেছে, ইউনিক ওয়ার্ড ইউজ করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা যখন আইএলটিএস রাইটিং টাস্ক অ্যাটেম্প্ট করছি, এটা কিন্তু পিওরলি একাডেমিক রাইটিং। একাডেমিক রাইটিংয়ে সাধারণত আমরা যেটা চেষ্টা করব খুবই একাডেমিক ফর্মাল ইংলিশ ব্যবহার করতে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে স্টকিং আপ না বলে অন্য কোনো একটা যদি ওয়ার্ড ইউজ করা যেত, হয়তো বা এমন হতে পারতো যে আমরা এখানে বলতে চাচ্ছি যে সে ফ্রেশ কফি ওয়াজ বিলো, স্টকিং আপ ফ্রেশ কফি ওয়াজ বিলো 45% ফর অল সিটিজ। এখানে কিন্তু স্টকিং আপ ফ্রেশ কফি না বলে সে বলতে পারতো পারচেজিং, বলতে পারতো বাইং, তাইলেও কিন্তু হতো। এখানে স্টকিং আপটা আমার ইনফর্মাল মনে হচ্ছে, সো এটা এইভাবে না বললেই বেটার হতো। সো সে লেক্সিক্যাল রিসোর্সে আসলে গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসিতেও আসলে সে হচ্ছে যে খুব বেশি ভালো করেনি, কারণ দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় আমরা কিছু গ্রামাটিক্যাল এরর পেয়েছি, সেন্টেন্স কনস্ট্রাকশনটা আমাদের খুব একটা বেশি স্মুথ হয়নি বা ভালো হয়নি। আমি ওভারঅল লাইন বাই লাইনও ফিডব্যাক কিন্তু দিয়েছিলাম। সো এই জায়গাটাতে ও মোটামুটি অ্যাচিভ করতে পেরেছে, বাট ও খুব একটা বেশি যে একদম হাই ব্যান্ড স্কোর পাওয়ার মতো টাস্ক দিয়েছে তা না। এই যে রাইটিংটা আছে সেটা ইজিলি 6 স্কোর করার মতো, কিন্তু 6.5 এর বেশি এটা স্কোর করার মতো না। কারণ এখানে ফার্স্ট অফ অল সে তো টাস্ক অ্যাচিভ খুব একটা বেশি করতে পারেনি, কারণ আমাদেরকে মেইন যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো রিপোর্ট করতে পারার কথা বা করার কথা, কিন্তু সে হচ্ছে যে খুব দেখা গিয়েছে যে একটা চার্ট দেখে হুবহু যা দেখছে তা সে লিখে দিয়েছে, এটাকে সামারাইজ ঠিক মতো সে করতে পারেনি। সো আমি এটাকে বলবো যে এটা একটা ব্যান্ড 6 রাইটিং, কিন্তু এটাকে আরও ভালো করার জন্য আরও অ্যাডভান্স ভোক্যাবুলারি ইউজ করা দরকার ছিল, আরও কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করার দরকার ছিল, গ্রামাটিক্যাল যে মিস্টেকগুলো করেছে সেগুলো অ্যাভয়েড করার দরকার ছিল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে টাস্ক অ্যাচিভমেন্ট রয়েছে, টাস্ক অ্যাচিভমেন্টে আমাদেরকে এখানে সামারাইজ করতে বলেছে, মেইন ফিচারগুলো রিপোর্ট করতে বলেছে। ও যে লাইন বাই লাইন এতগুলো রিপোর্ট করেছে এটা না করলে বেটার হতো, তাহলে ইজিলি এটা আরেকটু হায়ার ব্যান্ড স্কোর করতে পারতো। এরই মধ্যে আমাদের টাস্ক 1টা কিন্তু শেষ হয়ে গিয়েছে, আমরা এখন টাস্ক 2তে মুভ অন করব। চলুন দেখি যে এখানে তারা আমাদেরকে টাস্ক 2তে কি বলেছে। টাস্ক 2তে বলেছে ইন সাম কান্ট্রিজ owning a home rather than renting one is very important for people. Why might this be the case? Do you think this is a positive or negative situation? খুবই গুরুত্ব দিয়ে দেখবেন, এখানে কিন্তু তারা আমাদেরকে কয়েকটা জিনিস বলেছে। প্রথমে তারা আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছে যে কিছু কিছু দেশে একটা বাসা ওন করা বা কেনা রাদার দেন রেন্টিং ওয়ান, মানে ভাড়া নেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে কিছু কিছু দেশে দেখা যায় মানুষজন একটা ভাড়া বাসায় থাকার চেয়ে নিজের ওন করা বাসায় থাকাটাই তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হয়। ওয়াই মাইট দিস বি দ্য কেস? প্রথম প্রশ্ন হচ্ছে আমাদেরকে এটা অ্যান্সার করতে হবে যে এটা কেন হয়ে থাকে, তোমার কি মনে হয়? সো আপনি যখন আপনার রাইটিং টাস্ক অ্যাটেম্প্ট করবেন আপনাকে কিন্তু এই প্রশ্নের জবাব দিতে হবে যে কেন। তারপরে যে প্রশ্নের জবাব দিতে হবে সেটা হচ্ছে ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর নেগেটিভ সিচুয়েশন, যে
আপনার ওপিনিয়ন কি? আপনার কি মনে হয় এটা ভালো যে মানুষজন এখন তাদের কেনা ওন করা বাসায় থাকতে চায় বেশি রেন্টেড বাসা থেকে, নাকি ডু ইউ থিঙ্ক ইটস ব্যাড, যে এটা কি সমস্যা নাকি? তারপরে আমাদেরকে ওরা একটা প্রম্পট দিয়েছে, খেয়াল করে দেখবেন, বলেছে give reasons for your answer and include any relevant examples from your knowledge or experience, যে যাই অ্যান্সার আপনি দিবেন না কেন আপনাকে সেটার কারণ দিতে হবে এবং রেলেভেন্ট এক্সাম্পল দিতে হবে বা সঠিক উদাহরণও দিতে হবে। আচ্ছা, আমরা এখন অ্যান্সারটা দেখি। একটা স্যাম্পল অ্যান্সার আমাদের কাছে আছে। আমাদের স্যাম্পল অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ড কাউন্ট 293। আমরা জানি টাস্ক 2-তে 250 ওয়ার্ডসের একটা মিনিমাম ওয়ার্ড লিমিট থাকে, মানে আমাদের অন্তত পক্ষে 250 শব্দ লিখতেই হয়। এটা বাড়িয়ে 270 280 করাই যেতে পারে, 293 কিন্তু অন দ্য হায়ার এন্ড, মানে এটা অ্যাকচুয়ালি অনেক বেশি ওয়ার্ড লিমিট হয়ে গিয়েছে, এক্সিড করে ফেলেছে। সবসময় চেষ্টা করবেন 270 থেকে 280-র মধ্যে রাখার। আচ্ছা, তারপর আমরা দেখি যে সে এটা কিভাবে লিখেছে। Many people today value owning their home over renting. In my opinion, this is part of a natural human desire for security and prestige, but it contains risk. তো সে এখানে যে কাজটা করেছে খেয়াল করে দেখবেন, একদম প্রথম যে লাইনটা আছে, many people today value owning their own home over renting, এই লাইনটাকে সে প্যারাফ্রেজ করেছে, which is essential. এটা কিন্তু আপনার প্রত্যেকটা রাইটিং টাস্কে, আপনার টাস্ক 1 হোক বা 2 হোক, ওরা প্রথম লাইনে যে কথাটা বলে থাকে সেই কথাটাকে প্যারাফ্রেজ করতেই হয়, এটার জন্য আলাদা মার্ক থাকে। সে প্যারাফ্রেজ করেছে, সে বলেছে many people today value owning their home over renting. এখানে সে ভ্যালিউ না বলে খুবই ইজিলি প্রেফার বলতে পারতো, যে many people today prefer owning their home over renting it, অথবা many people today prefer buying their own home over renting it. সেভাবেও বললে ভালো হতো। এরপরে সে বলেছে, খেয়াল করে দেখবেন, in my opinion this is part of a natural human desire for security and prestige, but it contains risk. সো খুব সুন্দর করে সে কিন্তু এখানে বুঝিয়েছে যে তার ওপিনিয়নে সাধারণত মানুষজন এটাই চায় যে সিকিউরিটি বা নিরাপত্তার জন্য সে নিজেদের একটা বাসা চায়, এটা স্বাভাবিক, অ্যান্ড প্রেস্টিজ মানে একটু সম্মানের জন্য, বাট ইট কন্টেইনস রিস্ক। সে বলেছে যেটা স্বাভাবিক, মানুষজন এটা চায়, কিন্তু এটার কিছু রিস্কও রয়েছে, এটার কিছু সমস্যাও রয়েছে। দেখি যে তারপরে কি বলেছে সে। আচ্ছা, এর আগে আমরা একটু দেখে নেই যে এই যে সেন্টেন্সটা সে লিখলো, ইন মাই ওপিনিয়ন দিস ইজ পার্ট অফ আ ন্যাচারাল হিউম্যান ডিজায়ার থেকে রিস্ক পর্যন্ত, এই সেন্টেন্সটাকে সাধারণত একটা থিসিস স্টেটমেন্ট বলে। কি বলে? একটা থিসিস স্টেটমেন্ট। এই থিসিস স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রথমে যখন আপনার প্যারাফ্রেজ করা স্টেটমেন্টটা দিলেন, মানে এই মেনি পিপলটা প্যারাফ্রেজ ছিল, তাই না? এই সেন্টেন্সটা প্যারাফ্রেজ করা একটা সেন্টেন্স ছিল, এই সেন্টেন্সকে প্যারাফ্রেজ করেছে, প্রশ্নর সেন্টেন্সটাকে। সো এটার পরে একটা থিসিস স্টেটমেন্ট লিখতে হয়, যে থিসিস স্টেটমেন্টটার মাধ্যমে আপনি ওভারঅল আপনার প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলছেন সেই জিনিসটা একটু সামারাইজ করে দিতে হয়। সো সে খুব সুন্দর করে সামারাইজ করেছে সেটা। তারপরে কি বলেছে একটু দেখি। এখন সে বডি প্যারাগ্রাফে মুভ করেছে। সে বলেছে, দ্য সোর্স অফ দিস ডিজায়ার ইজ আ নিড ফর স্টেবিলিটি অ্যান্ড রেসপেক্ট। মানে সে প্রথমে তার থিসিস স্টেটমেন্টের ফার্স্ট হাফ নিয়ে কথা বলছে, যেখানে সে বলেছে ইটস আ পার্ট অফ আ ন্যাচারাল হিউম্যান ডিজায়ার ফর সিকিউরিটি অ্যান্ড প্রেস্টিজ। কি বলেছে? দ্য সোর্স অফ দিস ডিজায়ার ইজ আ নিড ফর স্টেবিলিটি অ্যান্ড রেসপেক্ট। তারপরে বলেছে, এটা হচ্ছে তার টপিক সেন্টেন্স, মানে স্টেবিলিটি এবং রেসপেক্টের কারণেই তারা আসলে এটা চায়। অ্যান ইন্ডিভিজুয়াল হু ডাজ নট ওন, তারপরে তার সাপোর্টিং ডিটেল দিতে হবে, যে সাপোর্টিং ডিটেল দিয়ে সে হচ্ছে এই স্টেটমেন্টটাকে, এটাকে বলে হচ্ছে টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সটাকে তার সাপোর্ট করতে হবে। অ্যান ইন্ডিভিজুয়াল হু ডাজ নট ওন দেয়ার হোম মাস্ট পে রেন্ট টু আ ল্যান্ডলর্ড। আচ্ছা, this hangs over them and necessitates maintaining a job with a steady salary and balancing rent against each other. এইখানে একটা জিনিস সে মিস করেছে, খেয়াল করে দেখবেন, এই জায়গাটাতে একটা এস বসার কথা। এখানে with a steady salary and balancing rent against each other's living expenses, তো এখানে কিন্তু সে গ্রামারের জন্য একটা মার্ক কম পাবে, কারণ সে গ্রামাটিক্যাল একটা মিস্টেক করেছে। আচ্ছা, তারপরে কি বলেছে? once a person owns their own home, they are then able to spend their money more freely and consider different employment, এখানে different employments হবে, without the fear of becoming homeless। আবারও সে একটা গ্রামাটিক্যাল মিস্টেক করেছে।
Moreover, having a home lends an air of respectability. Only the wealthy are able to buy. এইখানে আবারও খেয়াল করে দেখবেন এই জায়গাটাতে সে টু মিস করেছে, একটা প্রেপোজিশনাল এরর হয়েছে আবারও। Only the wealthy are able to buy a house and most homeowners take pride in the size and condition of their home as a sign of their social standing. আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই প্যারাগ্রাফটাতে সে খুব সুন্দর করে একটা কাজ করেছে, সেটা হচ্ছে যে তার যে টপিক সেন্টেন্স রয়েছে সেই টপিক সেন্টেন্সকে সাপোর্ট করার জন্য যথেষ্ট সাপোর্টিং ডিটেল সে দিয়েছে। সে বলেছে এটার সোর্স এই যে ডিজায়ার টু ওন আ হোম, এটার সোর্স হচ্ছে আসলে একটা স্টেবিলিটি এবং রেসপেক্ট খোঁজার যে নিড আছে সেটা। তারপরে এটাকে সে খুব সুন্দর করে বিভিন্ন সাপোর্টিং ডিটেল দিয়ে সাপোর্টও করেছে, কিন্তু বেশ কয়েকটা গ্রামাটিক্যাল মিস্টেকও সে করেছে যেটার কারণে তার মার্ক কাটা যাবে। তারপরে এখন সে হচ্ছে তার যেই সেকেন্ড পার্টটা ছিল ইট কন্টেইনস রিস্ক বাট ইট কন্টেইনস রিস্কস, ওই জায়গাটা নিয়ে সে বিস্তারিত আলাপ করেছে। কি বলেছে? Nonetheless, home ownership is a negative trend as it forces unrealistic expectations on millions. এখানে এভাবে না বলে কথাটা কিন্তু সে এইভাবেও বলতে পারতো যে nonetheless, home ownership can be burdensome for people as it forces unrealistic expectations on them অথবা on millions. এখানে আমি যদি burdensome শব্দটা ইউজ করতাম খুব সুন্দর করে কিন্তু আমার একটু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করা হতো। অলসো এই যেই কথাটা আছে যে হোম ওনারশিপ ইজ আ নেগেটিভ ট্রেন্ড, এটা কিন্তু এভাবে না বলাটা সেন্স মেক করছে না। আমরা এখানে বলতে চাচ্ছি যে হোম ওনারশিপ ইজ সিন নেগেটিভলি, তাই না? যে মানুষজন এটাকে নেগেটিভলি দেখে। সো নেগেটিভ ট্রেন্ড তো না, তাই না? এটা তো একটা ট্রেন্ড না, এটা একটা অকারেন্স, এটা একটা এমন একটা জিনিস যেটা নেগেটিভ চোখে দেখা হয়। ইটস নট আ ট্রেন্ড। ট্রেন্ড ইজ সামথিং যেটা ওভার টাইম অনেক চেঞ্জ হয়। কোনো একটা জিনিস যখন ওভার টাইম অনেক চেঞ্জ হয় বা ওভার টাইম তার মধ্যে কি কি চেঞ্জেস আছে সেটাকেই তো ট্রেন্ড বলে। সেটা তো এখানে রং ওয়ার্ড ইউজ করেছে ও। তারপরে বলেছে মোস্ট পিপল লিভ ইন সিটি অ্যাপার্টমেন্টস উইথ রেন্ট অ্যান্ড আর নট কেপেবল অফ বাইং আ হাউস। মানে মোস্ট পিপল লিভ ইন সিটি অ্যাপার্টমেন্ট উইথ রেন্টস অ্যান্ড are not capable of buying a house. এখানে most people live in city apartments with rents না বলে most people live in city apartments and have to pay rents, অথবা আমরা এভাবে বলতে পারতাম have to pay hefty rents, মানে অনেক একটা বড় অ্যামাউন্টের রেন্ট তাদেরকে দিতে হয়, and are not capable of buying a house. The pressure to buy one is likely to engender feelings of inadequacy and resentment towards the upper class. তারপরে সে বলেছে, খেয়াল করে দেখবেন, the pressure to buy one is likely to engender feelings of inadequacy and resentment towards the upper classes. মানে সে বলতে চাচ্ছে এই যে বাসা কেনার একটা প্রেশার থাকে, এই প্রেশারটার কারণে মানুষজনের মধ্যে আপার ক্লাসের প্রতি একটি রিজেন্টমেন্ট চলে আসে, একটা ফিলিং অফ ইনঅ্যাডিকুয়েসি নিজেদের প্রতি চলে আসে। সেখানে সে খুব ভালো কাজ করেছে, সে এখানে এনজেন্ডার শব্দটা ইউজ করেছে, উইচ ইজ অ্যান অ্যাডভান্স ভোকাবুলারি, তারপরে রিজেন্টমেন্ট ইউজ করেছে, ইনঅ্যাডিকুয়েসি ইউজ করেছে, খুব ভালো কিছু শব্দ সে এখানে ব্যবহার করেছে। দিস ফেমাসলি ফুয়েলড দ্য subprime mortgage scandals of the early 2000s in the United States, when millions borrowed more money than they could afford to buy homes, then defaulted on their payments and lost a lifetime of investment. খুব ভালো একটা সেন্টেন্স। এখানে সে খুব সুন্দর করে খুব ইন্টারেস্টিং কিছু ভোকাবুলারি ইউজ করেছে, যেমন ফুয়েলড, তারপরে সে একটা এক্সাম্পল দিয়েছে আর্লি 2000s-এ ইউএসএতে একটা স্ক্যান্ডাল হয়েছিল, সেই স্ক্যান্ডালটার কারণে কিভাবে আসলে অনেকজন অনেক টাকা লস করেছে, সব কিছুর কথা বলেছে, যেটা অ্যাকচুয়ালি মেইন টপিকটার সাথেও রেলেভেন্ট। সো ভালো কাজ করেছে। হ্যাড দিস সেম পিপল অপ্টেড টু রেন্ট, they would have saved more money and could have invested in other forms of capital such as the stock market. খুব ভালো একটা সেন্টেন্স স্ট্রাকচার, ইউনিক অ্যাডভান্স একটা সেন্টেন্স কনস্ট্রাকশন, যে এই সেম মানুষগুলো যদি রেন্ট নিত তাহলে তারা আরো অনেক টাকা বাঁচাতে পারতো এবং ইনভেস্ট করতে পারতো। অনেক ক্ষেত্রে দেখবেন যে এই যে স্ট্রাকচারটা আছে, যে ইফ দিজ সেম পিপল হ্যাড ইনভেস্টেড, অনেক ক্ষেত্রে ইফের পরিবর্তে এই জায়গাটাতে হ্যাড ব্যবহার করা হয়, যে হ্যাড দিস সেম পিপল অপ্টেড টু রেন্ট বা হ্যাড দিস সেম পিপল চোজেন টু রেন্ট আ হোম অথবা রেন্ট অ্যান অ্যাপার্টমেন্ট। সেটা কিন্তু অনেক সময় হয়, এটা একটা অ্যাডভান্স স্ট্রাকচার, খুব ভালো হয়েছে। ইন কনক্লুশন, এটা হচ্ছে তার কনক্লুডিং প্যারাগ্রাফ।
ইন কনক্লুশন ওনিং আ হোম ইজ ইনেটলি ডিজায়ারেবল, মানে আমরা এটা মন থেকে আসলে অনেক বেশি চাই যে আমাদের একটা নিজস্ব বাসা থাকবে, বাট ইন দি এন্ড এখানে একটা কমা হওয়ার কথা ছিল, ও আচ্ছা এইখানে ইন দি এন্ড it causes হওয়ার কথা, but in the end causes more harm than good due to the pressure it places on individuals. এই সেন্টেন্সটাতে অসুবিধা নেই, কিন্তু আমি হলে এই জায়গাটাতে একটা কমা দিতাম, কারণ এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু যে in conclusion owning a home is innately desirable but in the end it causes more harm than good due to the pressure it places on individuals. তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যায় সেন্টেন্সটা। Many people have learned this lesson and home ownership may begin to decline in the future. যে অনেকেই এটা আসলে শিখে ফেলেছে এবং আস্তে আস্তে ভবিষ্যতে হোম ওনারশিপ ডিক্লাইনও করতে পারে। খুব সুন্দর করে সে ডিক্লাইন ইউজ করেছে, আমরা কিন্তু খুবই সহজে চাইলে ফল ইউজ করতে পারতাম, কিন্তু ফল ইউজ না করে সে আরেকটু লেস ইউজড ওয়ার্ড ডিক্লাইন ব্যবহার করেছে এবং সুন্দর করে তার প্যাসেজটা এসেটা শেষও করে দিয়েছে। এখানে খেয়াল করে দেখবেন তার ওয়ার্ড কাউন্ট 293, আমরা ওয়ার্ড কাউন্ট নিয়ে আগেই কথা বলেছি, এটা 270 to 280 মধ্যে রাখতে পারলে ভালো হতো। ওভারঅল তার প্যারাগ্রাফিংয়ে মার্ক সে ভালোই পাবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে সে মোটামুটি যেটা করেছে হচ্ছে যে প্যারাগ্রাফিং ঠিক রেখেছে, প্যারাফ্রেজিং করেছে, থিসিস স্টেটমেন্ট রেখেছে, টপিক সেন্টেন্স, সাপোর্টিং ডিটেল রেখেছে, এখানেও টপিক সেন্টেন্স রেখেছে। খেয়াল করে দেখবেন ওয়াই দিস মাইট বি দ্য কেস, সে প্রথম প্যারাগ্রাফে অ্যান্সার করেছে ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ অর নেগেটিভ সিচুয়েশন, সে এইখানে যেটা করেছে হচ্ছে যে একটা নিউট্রাল অ্যান্সার রেখেছে। খেয়াল করে দেখবেন ও এখানে এটার পজিটিভ দিকগুলো নিয়েও ডিসকাস করেছে, আবার এটা যে নেগেটিভ দিকগুলো রয়েছে নেগেটিভ দিকগুলো নিয়েও ডিসকাস করেছে, বাট ওভারঅল তার আনসার একটু নেগেটিভের দিকেই, যে আসলে রেন্ট করলেই ভালো, হোম ওনারশিপে অনেক ধরনের সমস্যা হয়, সে একটা স্ক্যান্ডালের এক্সাম্পল দিয়েও মোটামুটি অ্যান্সারটা এলাবোরেট করতে পেরেছে। ওভারঅল আমি যা বলবো যে এটা ইজিলি 6.5 লেভেলের রাইটিং হতে পারে, কিন্তু আমি এর বেশি তাকে দিব না, কারণ এই জায়গাটাতে সে গ্রামারে অনেক জায়গায় অনেক ভুল করেছে। আমরা দেখতে পেরেছি যে একবার যদি গ্রামারের মিস্টেক হতো তাহলে এক্সামিনার হয়তো বা সেটা ইগনোর করতো, কিন্তু যেহেতু সে বারবার একই টাইপের গ্রামার, প্রেপোজিশন ভুল করেছে, সেন্টেন্স স্ট্রাকচার ভুল করেছে, কমা স্প্লাইস রেখেছে, এক জায়গায় সে আদার লিখে ফেলেছে আদার্সের পরিবর্তে, সো এই ধরনের যে ভুলগুলো আছে এগুলোর জন্য কিন্তু অনেক মার্ক কাটা যায়। 6 থেকে 6.5 এই রাইটিংটা হয়তো বা ইজিলি স্কোর করতে পারতো, কিন্তু এর বেশি স্কোর করতে পারতো না, কারণ এর বেশি স্কোর করতে হলে আরও অনেক কম্প্যাক্ট হতে হয় রাইটিং, আরও অনেক অ্যাডভান্স ভোকাবুলারি ইউজেস থাকতে হয়। সে কিছু কিছু জায়গায় আমি দেখেছি অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করেছে, কিন্তু ওভারঅল সে তার যে গ্রামাটিক্যাল মিস্টেকসগুলো ছিল সেগুলো অনেক বেশি ছিল, এবং এই কারণেই দেখা যাবে হয়তো বা সে এর বেশি স্কোর করতে পারবে না। রাইটিংয়ে কিন্তু অনেক অ্যাডভান্স ভোকাবুলারিতে ইউজ করতে হয়, বাট অনেক একাডেমিক হতে হয় আমাদের ল্যাঙ্গুয়েজটা, সো আই বিলিভ যে ওই জায়গাটাতে এই রাইটিংটা আরও অনেক বেটার করতে পারতো। এরই মধ্যে আমাদের এই রাইটিং টেস্টটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আগামী ক্লাসে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। আপনার যদি এই মক টেস্ট সলিউশন ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে আরও অ্যাডভান্স টিপস অ্যান্ড টেকনিক্স শিখে আইএলসে আপনার কাঙ্ক্ষিত স্কোরটি পেতে ভর্তি হয়ে যান আমার পূর্ণাঙ্গ আইএলস কোর্সে। কোর্সটি পেতে ভিজিট করুন 10minuteschool.com অথবা ডাউনলোড করুন 10 Minute School অ্যাপ। যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910 নম্বরে।